আমরা সেলিব্রিটি বলে থাকি। কেন সেলিব্রিটি বলতেছি? কারণ এটা থেকে পরীক্ষায় কিন্তু বিগত বছরগুলোতে ফ্রিকুয়েন্টলি অনেক অনেক বেশি প্রশ্ন আসছে, মেডিকেলেও এবং ডেন্টালেও। সো আমাদের আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে এই টপিকটাতে। এবং আমরা এই টপিকটা এমন ভাবে পড়বো, দেখবো যে এই টপিকটা আসলে ক্লাস থেকেই মুখস্থ হয়ে গেছে। আসলে এখান থেকে যা যা প্রশ্ন হয় সব প্রশ্নগুলা কিন্তু ক্লাস থেকেই কমপ্লিট হয়ে যায় আসলে। আচ্ছা, এখন দেখো, এই অ্যাটমিক মডেল এবং প্রাইমারি কনসেপ্ট এখান থেকে আসলে রিসেন্ট বছরে ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার প্রবণতা আমরা একটু কম দেখতে পাই, ঠিক আছে? এখন তারপরেও কি পড়বো না? তারপরেও কিন্তু পড়তে হবে, যেহেতু এই টপিক পরীক্ষাগুলোতে আমরা অনেক প্রশ্ন আসতে দেখি। এবং আমাদের যে এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক আছে, তার মানে যেখান থেকে পরীক্ষায় আমরা রিসেন্ট বছরগুলোতে অনেক বেশি প্রশ্ন আসতে দেখি, ওই টাইপের প্রশ্নগুলোতে কিন্তু এই কোয়ান্টাম নাম্বারের বেসিক থেকে বেশ কিছু প্রশ্ন থাকে। বেসিক ক্লিয়ার না থাকলে প্রশ্নগুলো আসলে অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং কোয়ান্টাম নাম্বার এমন একটা টপিক, এই টপিকটা ক্লাস থেকেই পড়া হয়ে যাবে। তোমরা অনেকেই অনেক টেনশনে থাকো যে ভাইয়া আমরা নিজেরা পড়বো কখন, এত মানে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা যদি ক্লাসই করে ফেলি। বিশ্বাস করো, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করে তুমি যতটুকু শিখতে পারবা, তুমি যদি নিজে পড়াশোনা করতা, তোমার এতটুকু শিখতে 6 দিন লাগতো। এতটুকু আমরা বলতে পারি। আমরাও তো তোমাদের মতো একটা একসময় স্টুডেন্ট ছিলাম, তাই না? ওকে, চলো লেকচার শুরু করি। এখন আসি, আমাদের এই অ্যাটমের কিছু ইনিশিয়াল আমাদের ধারণা লাগবে। সেই ধারণার আগে আমরা আমাদের টোটাল যে ওয়ার্ড আছে, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটাকে বলি টোটাল যে সৃষ্টিকর্তার যত ক্রিয়েশন আছে, সৃষ্টি জগৎ যতটুকু আছে, এই টোটাল ওয়ার্ডটাকে আমরা দুইটা ভাগে কিন্তু ভাগ করতে পারি। তার মধ্যে একটা ভাগকে আমরা বলি হচ্ছে মেটার, হ্যাঁ, আরেকটা ভাগকে বলি আমরা হচ্ছে এনার্জি, মেটার আর এনার্জি। সো আমাদের এই আজকের যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উদ্দেশ্য কিন্তু এই মেটার আর এনার্জি নিয়েই পড়া। এই মেটারের মধ্যে আমরা পড়বো হচ্ছে অ্যাটমস এন্ড ফান্ডামেন্টাল এলিমেন্টস, ঠিক আছে? অ্যাটমস এন্ড ইটস ফান্ডামেন্টাল এলিমেন্টস, ফান্ডামেন্টাল এলিমেন্টস, এই জিনিসগুলো চলে আসবে এখানটাতে। আর এনার্জিতে আজকে পড়া নাই, কালকের লেকচারে আমরা পড়বো এনার্জির মধ্যে ওই যে বিভিন্ন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আছে, ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর কিছু কনসেপ্ট পড়বো, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন পড়বো, কি টাইপের কোশ্চেন হয় সেই জিনিসগুলো আমরা এই লেকচারটা আলোচনা করবো, ঠিক আছে? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে? ওকে, এখন দেখো এইখান থেকে আমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন হতে পারে। পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে তোমার এই বিউটিফুল ওয়ার্ড ইজ কম্পোজড অফ হুইচ হুইচ পার্ট, এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আসলে খুব কম। তারপরে যেহেতু আছে আমরা এই জিনিসগুলো এখানে দেখে নিলাম। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমরা যেহেতু মেইন বই বা টেক্সট বুক ভিত্তিক প্রিপারেশন নিই, আমাদের মেইন বেসিসটা হয় হচ্ছে টেক্সট বুক। এই কারণে কিন্তু আমরা বলে থাকি তোমার এই টেক্সট বুক দাগায় তোমাকে পড়তে হবে। এখন হাজারি স্যারের যে বাংলা ভাষণের টেক্সট বুকটা, এই টেক্সট বুকের সাথে আমার ইংলিশ ভাষণের কিছু ইনফরমেশনকে একটু ক্রস ম্যাচ করতে হয়। কিছু কিছু জায়গায় দেখবা তোমাদের ইংলিশ ভাষণের বইয়ের সাথে আমাদের তথ্যগুলো মিলতেছে না। কেন মিলতেছে না আমি সেগুলো ক্লিয়ার করে দিব। কারণ হলো হাজারি স্যারের বাংলা ভাষণের বইটা যতটুকু আপডেটেড, এই হারাধন নাকসার মানে ওনাদেরই প্রকাশনী যে ইংলিশ ভাষণের বইটা, এটা কিন্তু অতটুকু আপডেটেড না। এই কারণে যেখানে একটু তথ্যের গরমিল থাকবে বা ডিফারেন্স থাকবে, আমরা ওই জিনিসটা বাংলা ভাষণকে প্রায়োরিটি দিব এবং আমরা তোমাদেরকে ক্লাসে সেই কারেকশনগুলো করে দিব। তোমরা তোমাদের নিজেদের বইয়ে সেই কারেকশনগুলো কিন্তু করে নিবা, ঠিক আছে? আচ্ছা, বইয়ের মধ্যে তোমরা পড়তে গিয়ে এরকম গ্রিন লাইন পাবা এবং কিছু কিছু জায়গায় অরেঞ্জ লাইন পাবা। অরেঞ্জ লাইন মানে হচ্ছে রেড লাইন আর কি, হ্যাঁ? তো পরীক্ষার জন্য মনে রাখবা রেড লাইনগুলো পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? গ্রিন লাইনগুলো ইম্পর্টেন্ট বাট কম ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা চলো পড়াশোনা করি। এখন অ্যাটমসের একটা টাইমলাইন দেওয়া আছে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু টাইমলাইন থেকে প্রশ্ন আসতে খুব কম দেখি। বিগত বছরগুলোর কথা যদি চিন্তা করি, এই নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে মানে বিভিন্ন টাইমলাইন দিয়ে কোন ইয়ারে কোনটা হয়েছে এই টাইপের ঘটনা দিয়ে কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন হতে খুব কম দেখি। তারপরে যেহেতু আমরা পড়তেছি একসাথে করে করে আমরা পড়ে যাবো। যেমন 18 তে কি হয়েছে কেউ কি বলতে পারবা? 18 তে অ্যাটমিক থিওরি নামে একটা থিওরি দিয়েছে। বলো তো দেখি অ্যাটমিক থিওরিটা কে দিয়েছে? অ্যাটমিক থিওরি ইজ প্রপোজড বাই হুইচ সায়েন্টিস্ট? পরীক্ষা কোশ্চেন চলে আসলো মনে করো, হ্যাঁ? আমাকে একটু তোমরা টিচার্স ইনবক্সে জানাই দাও। ভেরি গুড, অ্যাটমিক থিওরিটা দিলেন কে? সায়েন্টিস্ট ডাল্টন, ঠিক আছে? সায়েন্টিস্ট ডাল্টন। এখন সায়েন্টিস্ট ডাল্টন অ্যাটমিক থিওরি দিয়ে উনি কিন্তু আমাদের আরো একটা অ্যাটমিক মডেল দিয়েছিলেন। তো উনি একটা অ্যাটমিক মডেল দিয়েছিলেন, সেই অ্যাটমিক মডেলটার নাম মনে আছে কারো? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের হারাধন স্যারের বই নাই, কবি স্যারের বই নাই, বাট বাজারে প্রচলিত কম প্রচলিত কিছু বই কিন্তু আছে এবং এগুলো তোমাদের এসএসসি বেসিক থেকে কিন্তু জানা। এবং এই জিনিসগুলো আসলে পরীক্ষা আসার সম্ভাবনা কম, তারপরে একেবারে উড়াই দেওয়া যায় না। এই কারণে আমরা যেহেতু ম্যারাথন লাইভ ক্লাস একদম বেসিক থেকে শুরু করি, একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আমরা মেডিকেলের জন্য অ্যাডভান্স হিসেবে কি প্রেফার করি পড়ার জন্য, সেটা হলো আমরা তো মেইন রেফারেন্স হিসেবে হাজারি নাকসারের বইটাকে ধরি। হাজারি নাকসারের বই ছাড়া বাজারে কিন্তু আরো কিছু বই আছে, যেমন কবি স্যারের বই আছে, ঘোষ স্যারের বই আছে, হ্যাঁ? এই টাইপের বইগুলোতে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন থাকে যেগুলো পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা সেই ইনফরমেশনগুলোকে অ্যাডভান্স পার্ট হিসেবে তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব। তো সায়েন্টিস্ট ডাল্টন একটা অ্যাটমিক মডেল দিয়েছিলেন, সেই মডেলটার নাম হচ্ছে বিলিয়ার্ড বল মডেল, ঠিক আছে? তাহলে বিলিয়ার্ড বল মডেল। এখন দেখো এই বিলিয়ার্ড বল মডেল এটা আসলে খুব সহজ একটা মডেল। এই মডেলে বলা হলো এরকম যে অ্যাটম হচ্ছে জাস্ট একটা স্ফেরিক্যাল সাবস্টেন্স জাস্ট লাইক আ বিলিয়ার্ড বল, শুধু এতটুকুই বলতে পেরেছিল, হ্যাঁ? এখানে ইলেকট্রন কোথায় আছে, প্রোটন কোথায় আছে, এই জিনিসগুলো কোনো ব্যাখ্যা কিন্তু এই বিলিয়ার্ড বল মডেল থেকে কিন্তু আসে নাই। তো তোমার এখান থেকে পড়া হলো অ্যাটমিক থিওরি ইজ প্রপোজড বাই হুইচ সায়েন্টিস্ট? ডাল্টন। এন্ড বিলিয়ার্ড বল মডেল ইজ প্রপোজড বাই ডাল্টন। এই দুইটা জিনিস ইনফরমেশন একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো 1897 এই টাইমলাইনে গিয়ে আমরা আরেকজন সায়েন্টিস্টের নাম পাবো। উনি বললেন যে আসলে এই বিলিয়ার্ড বল মডেলের মতো অ্যাটম না, অ্যাটম হচ্ছে পাম পুডিং এর মতো। পাম পুডিং এর মতো মানে কি? পুডিং এর মধ্যে যেভাবে পামগুলো এরকম স্ক্যাটার্ডলি থাকে বা স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জ থাকে, এই স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জের মতো করেই ইলেকট্রনগুলো হচ্ছে অ্যাটমের মধ্যে এরকম স্ক্যাটার্ডলি অ্যারেঞ্জ থাকবে। এটা দেখতে অনেকটা পাম পুডিং এর মতো, পুডিং এর মধ্যে যেরকম পাম ছিটানো থাকে সেরকম। তো এই মডেলটাকে আমরা বলে থাকি পাম পুডিং মডেল, ঠিক আছে? এই মডেলটার নাম হচ্ছে পাম পুডিং মডেল। এখন তুমি দেখো এই পাম পুডিং মডেল যেটা আছে, এই মডেলটা প্রপোজ করেছেন কে, বা পাম পুডিং মডেল ইজ ডিসকভার্ড অর প্রপোজ বাই হুইচ সায়েন্টিস্ট? বলে দাও। জে জে থমসন। ভেরি গুড, তোমাদের প্রিপারেশন তো এখন থেকে অনেক ভালো। জে জে থমসন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, ঠিক আছে? জাস্ট যে রিদমে পড়াশোনা করেছিলে রিদমটাকে ঠিক রেখে একটু আপ করার চেষ্টা করতে হবে এবং রেগুলার পরীক্ষাগুলো দিতে হবে, পরীক্ষাগুলোকে ভালো নাম্বার পেয়ে ক্র্যাক করতে হবে। ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষাতে ভালো করতে পারবা। তাহলে সায়েন্টিস্ট জে জে থমসন পাম্পুডিং মডেল দিলেন। এরপরে আমরা এই 1911 এসে কি দেখতে পাই? 1911 এসে দেখতে পাই আরো একজন সায়েন্টিস্ট আছে যার নাম হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে? রাদারফোর্ড কি করেছিলেন? রাদারফোর্ড একটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করছেন, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এখন এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটা হয়, এই এক্সপেরিমেন্টের পরে উনি একটা
অ্যাটমিক মডেল দিয়েছেন, যেটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল অথবা রাদারফোর্ডস অ্যাটম মডেল। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এখানে ছোট করে একটু সোলার সিস্টেমটা লিখে রাখলাম আর কি। ঠিক আছে, এখন দেখো সবসময় বলা হয়ে থাকে যে শিষ্যরা গুরুকে ছাড়া যায়, তাই না? একই কথাটা রাদারফোর্ড আর বোরের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাপ্লিকেবল খুঁজে পাই। এই বোর এরকম কিছু কথাবার্তা প্রচলিত আছে, আমরা বইপত্রে পড়েছি যে বোর হচ্ছে রাদারফোর্ডের ল্যাবরেটরিতে কাজ করতেন বা বোর রাদারফোর্ডের স্টুডেন্ট ছিলেন। উনি রাদারফোর্ডের যে লিমিটেশনস গুলো ছিল সেই লিমিটেশনস গুলোকে তোমার ক্লিয়ার করে বা সেই লিমিটেশনস গুলোকে কারেকশন করে নতুন আরেকটা মডেল প্রপোজ করলেন। সেই মডেলটার নাম কি ছিল? সেই মডেলটার নাম ছিল হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। ঠিক আছে, সেই মডেলটার নাম ছিল হচ্ছে বোরস অ্যাটমিক মডেল 1913। এরপরে এই যে আগে যতগুলো মডেল হয়েছে সবগুলো মডেলকে একসাথে করে কম্বিনেশন করে একদম লেটেস্ট অথবা মডার্ন যে মডেলটা আছে সেই মডেলটার নাম কি তোমরা একটু চ্যাট বক্সে বলে দাও, বা যে টিচার্স ইনবক্স হিসেবে আসে সেই জায়গাতে একটু বলে দাও একদম লেটেস্ট মডেল কোনটা। লেটেস্ট মডেল বলতে তারপরে কিন্তু 100 বছর আগে, অর্থাৎ আমাদের কেমিস্ট্রিটা আমরা আসলে এত এই 100 বছর আগে জিনিস নিয়ে এখনো পর্যন্ত পড়াশোনা আমাদেরকে করতে হচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখো এই এখন চলতেছে কি 2023 মানে 2024 আসছি বলছে, আমরা করতেছি হচ্ছে 1924 এর কথাবার্তা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলি এটাকে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল, এটাকেই বলা হয়ে থাকে মডার্ন অ্যাটমিক মডেল। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল। তাহলে দেখো আমাদের এখান থেকে এই সায়েন্টিস্টদের নামগুলো ভাইয়া পড়তে হবে। পরীক্ষায় যে কোনো একটা থিওরি দিয়ে বলতে পারে যে এর ডিসকভারার কে, অথবা বলতে পারে দিস থিওরি ইজ প্রপোজড বাই হুইচ সায়েন্টিস্ট অর বাই হোম, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিতে পারে। তাহলে আমরা এই স্লাইডে যতটুকু পড়াশোনা করলাম আমাদের বেসিক পড়াশোনাটা হবে এখান থেকে সায়েন্টিস্টদের নাম। ঠিক আছে, তাহলে এখান থেকে সায়েন্টিস্টদের নামগুলো একটু মনে রাখতে হবে এবং কে কোন থিওরিটা দিয়েছে সেই থিওরিটার নাম মনে রাখতে হবে। এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো অর্থাৎ যে কোন ইয়ারে কোনটা দিয়েছে এটা নাইস টু নো, যদি কেউ মনে রাখতে পারো ভালো, যদি মনে না রাখতে পারো খুব বেশি ক্ষতি কিন্তু হবে না। ওকে, এখন দেখো অ্যাডভান্স পার্ট হিসেবে আমরা এই যে আমাদের অ্যাটমিক মডেল নিয়ে যতজন সায়েন্টিস্টের নাম আছে সব সায়েন্টিস্টের নাম কিন্তু একদম ইয়ার সহ নিয়ে আসছি। তোমাদেরকে আগে একটু মুশকিল আসান করে দিই। মুশকিল আসান মানে কি, এইটা দেখে অনেকে এখনই চক্ষু চড়াক, মানে যেটাকে বলে জ্বর চলে আসতেছে, এরকম করা যাবে না। তাহলে এই ইয়ার তোমার পড়তে হবে না, কিছু স্পেসিফিক ইয়ার আছে যেটা আমরা আগে স্লাইডে পড়াইছি ওইগুলো পড়লেই কিন্তু চলবে। সাধারণত ইয়ার থেকে প্রশ্ন কিন্তু খুব কম আসে। এখন এখানে একটা ইয়ার একটু পড়তে পারো তোমরা, এই যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট কত সালে হয়েছে? 1905। ঠিক আছে, ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্ট অফ কোয়ান্টাম কবে দিয়েছে? সেটা হলো 1900। ঠিক আছে, 1900 আর হলো 1905, এই দুটো তোমরা একটু পড়তে পারো, বাকিগুলো কিন্তু মানে একদমই নট নেসেসারি। এখন দেখো এই এখান থেকে পড়বো কি, এই যে সায়েন্টিস্টদের নাম। ঠিক আছে, এবং এটা অ্যাডভান্স পার্ট। অ্যাডভান্স পার্ট পড়ার নিয়ম কি জানো? তোমার যখন সবগুলো টপিকের মেইন টপিক পড়া হয়ে যাবে তখন তুমি অ্যাডভান্স পার্টে আসবে। তুমি যদি শুরু থেকেই সবকিছু অ্যাডভান্স পার্ট পড়ে যেতে থাকো, এমন হতে পারে কোন একটা ভালো টপিকের, কোন একটা ইম্পর্টেন্ট টপিকের, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা তুমি মিস করে যেতে পারো, ঠিক সময় তোমার পড়াটা কমপ্লিট নাও হতে পারে। এই কারণে তুমি যখনই প্রিপারেশন নিবা তখনই এই যে এই টাইপের যে অ্যাডভান্স পার্টগুলো থাকবে একটু মেমোরাইজিং, এটা না একটু যদি বইয়ে থাকে বইয়ের পেজটা তোমরা ভাঁজ করে রাখতে পারো, অথবা যদি ক্লাস নোটে থাকে একটু জাস্ট নোট করে রাখো যে হ্যাঁ আমার এই পেজটা পড়তে হবে, আমি এটা সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরে পড়বো। কারণ আমি যদি এটা এখনই পড়তে যাই তখন দেখা যাবে এটার প্রতি আমার অনেক টাইম নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমি কিন্তু পুরো টাইমটা কভার করতে পারবো না। আচ্ছা, এখান থেকে দেখো ফ্যারাডে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস দিয়েছে, ছোট ছোট করে পড়বা। স্টোনি কি দিয়েছে? স্টোনি হচ্ছে প্রেজেন্স অফ ইলেকট্রনস ইন ইলেকট্রিসিটি। ক্রুক্স কি বলেছে? ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছে। ঠিক আছে, ক্রুক্স বলেছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখন দেখো এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট দিয়ে আমরা কোন পার্টিকেলকে বা কোন ফান্ডামেন্টাল পার্টিকেলকে বুঝতে পারি? আমরা কিন্তু ইলেকট্রনকে বুঝতে পারি। তো এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে এই এক্সপেরিমেন্ট করছেন হচ্ছে ক্রুক্স, বাট ইলেকট্রন ডিসকভার করছেন হচ্ছে থমসন। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখি ম্যাক্স প্ল্যাঙ্ক কনসেপ্ট অফ কোয়ান্টাম, ওকে, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই জিনিসগুলো ভাইয়া পড়তে হবে এবং এই জিনিসগুলো যে কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু আসতে পারে। এই যে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট, কনসেপ্ট অফ কোয়ান্টাম, ম্যাক্স প্ল্যাঙ্ক, সায়েন্টিস্টদের নাম দিয়ে প্রশ্ন কম আসে, বাট ঘুরে ফিরে কিন্তু এগুলাই আসে যদি আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, রাদারফোর্ড কি করছেন? আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে উনি রেজাল্ট কি পাইছেন? উনি রেজাল্ট পাইছে হচ্ছে ডিসকভারিং অফ নিউক্লিয়াস। হ্যাঁ, একটা অ্যাটমসের সেন্ট্রালি যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে সেটা কিন্তু রাদারফোর্ডের মডেল থেকে সবার আগে প্রুভ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো সায়েন্টিস্ট মিলিকান, উনি হচ্ছে ইলেকট্রনের যে চার্জটা আছে সেটাকে হচ্ছে মেজার করেছেন কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে? ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ঠিক আছে, রিডবার্গ হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তোমরা রিডবার্গ ইকুয়েশন পড়েছো না? রিডবার্গ ইকুয়েশন কার জন্য পড়েছো? এই যে অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, এটা কিন্তু আমাদের মানে এইচএসসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, রিডবার্গ ইকুয়েশন থেকে কোশ্চেন আসে, তাই না? আচ্ছা, তারপর দেখো নিউজ বোর হচ্ছে অ্যাটমিক মডেল দিয়েছে। এছাড়া নিউজ বোর কিন্তু আমাদের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকেও কিন্তু বলা হয়ে থাকে যে বোর ইনভেন্ট করেছে অর ডিসকভার করেছে। আচ্ছা, তারপর দেখো সায়েন্টিস্ট পাউলি একটা ইলেকট্রনিক কনফিগারেশনের রুলস সে কিন্তু প্রপোজ করেছে, তার নাম কি ছিল? পাউলিস এক্সক্লুশন থিওরি অর পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তারপর দেখো ডি ব্রগলি হচ্ছে ডুয়েল নেচার অফ ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের যে ডুয়েল নেচার থাকে, হ্যাঁ, অর্থাৎ এটা যে আমরা বলে থাকি যে পার্টিকেল নেচার আর হলো ওয়েভ নেচার, দুইটা নেচার আছে, সেই দুইটা নেচারকে বলা হয় ডুয়েল নেচার, এটা বলেছে হচ্ছে ডি ব্রগলি। ওকে, আচ্ছা, ডি ফর ডুয়েল, ডি ফর ডি ব্রগলি। আচ্ছা, এরপর দেখো শ্রোডিঞ্জারের বানানটা কঠিন, তারপরেও আমরা কিন্তু বেঁচে গেছি কারণ আমাদের এমসিকিউ প্রশ্ন। হ্যাঁ, এমসিকিউতে আসলে বানানটা ঠিকই থাকে আর কি, এই শ্রোডিঞ্জারের বানান ভুল দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ডেভেলপ ট্রান্সিডেন্স প্রবাবিলিটি অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স, এই প্রবাবিলিটি অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স এতটুকু জানলেই চলবে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, মানে কিছু জিনিস আছে যে ওই সায়েন্টিস্টের নামের সাথে চলে আসে, যেমন হাইজেনবার্গ বললেই আমরা কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালে চলে আসি আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, চলো সামনে যাই। এখন আসি অ্যাটমিক মডেল এন্ড প্রাইমারি কনসেপ্ট। তো সায়েন্টিস্ট এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করছেন হচ্ছে আমাদের তোমার একটু আগে পড়লাম কোন সায়েন্টিস্ট ক্রুক্স, বাট ইলেকট্রন ডিসকভার আগে যে থমসন। এই যে তিনটা মডেলের নাম এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলছি, রাদারফোর্ড অ্যাটম মডেল, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, একটা হলো বোরস মডেল। এই তোমার যে ইয়ারগুলোর নাম দেওয়া আছে এগুলো না পড়লেও চলবে, বাট পড়লে ভালো আর কি। হ্যাঁ, এই তিনটা নাম কিন্তু পড়াই যায়। হ্যাঁ, এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না। এখন চলো আমরা একটু দেখি যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে কি হয়েছিল, বা এই রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আসলে কি লাগে। এখন এখানে এই রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের অবশ্যই কিছু রিকোয়ারমেন্টস থাকবে, সেই রিকোয়ারমেন্টস গুলো থেকে আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি। কি কি রিকোয়ারমেন্টস লাগবে এখানে খেয়াল করো। প্রথমেই লাগবে হচ্ছে এখানে আলফা পার্টিকেল। এখন দেখো আলফা পার্টিকেল কি জিনিস? আলফা পার্টিকেল এটাকে আমরা বলে থাকি যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ মলিকিউল থেকে স্পন্টেনিয়াসলি একটা রেডিও অ্যাক্টিভিটি দেখায়। রেডিও অ্যাক্টিভ একটা ওয়েভের নাম হচ্ছে আলফা ওয়েভ, যেখানে হচ্ছে কি থাকে আমাদের আলফা পার্টিকেল থাকে। এখন তুমি দেখো তো এই আলফা পার্টিকেল বলতে আসলে আমরা কি বুঝাই? আলফা পার্টিকেল বলতে আমরা আসলে এই যে হিলিয়াম যে নিউক্লিয়াস আছে সেটাকে বুঝাই। হ্যাঁ, পজিটিভলি চার্জড হিলিয়াম নিউক্লিয়াস। এখন দেখো তোমার পরীক্ষা এই হিলিয়াম নিউক্লিয়াস থেকে পরীক্ষা ভাবে কোশ্চেন দিতে পারে, হুইচ ওয়ান ইজ আলফা পার্টিকেল? অ্যানসার শুড বি এই 4He2+, এরকম। এখন তুমি আমাকে বলো তাইলে এই যে আমাদের যে আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলের ম্যাস কত বলো তো দেখি, একটু ইনবক্সে বলো। আলফা পার্টিকেলের ম্যাস কত? ডাবল পজিটিভলি চার্জ হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, বাট এর ম্যাস কত? ভেরি গুড, বক্তিয়া সবার আগে বলছে ম্যাস হবে হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে এখন বলো যে এই আলফা পার্টিকেলের মধ্যে প্রোটন কতগুলো আছে, একটু ঝটপট বলে ফেলো তো। আলফা পার্টিকেলের মধ্যে প্রোটন কতগুলো আছে?
প্রতাপ সবার আগে অ্যান্সার দিছে 2 প্রোটন আছে। হ্যাঁ, হিলিয়ামের মধ্যে যতগুলো প্রোটন ছিল ততগুলো প্রোটন কিন্তু আলফা পার্টিকেলের মধ্যে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর চলো দেখি আমরা যে এখানে ইলেকট্রন কতগুলো আছে। বলো দেখি এখানে ইলেকট্রন কতগুলো আছে? দেখি এটাকে পারে। ভেরি গুড। মুতাসিম ক্যাডেট সবার আগে অ্যান্সার দিছে। নুসরাত অ্যান্সার দিছে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই। কিভাবে বুঝলাম? দেখো, এই হিলিয়াম যে অ্যাটমটা ছিল, সেই হিলিয়াম অ্যাটমের মধ্যে প্রোটন ছিল হচ্ছে 2টা। ওকে? 2টা প্রোটন, 2টা নিউট্রন। এইজন্য হচ্ছে ম্যাস নাম্বার কত হয়েছে? 4। যেহেতু 2টা প্রোটন ছিল, এই কারণে আমাদের এখানটাতে নরমালি হিলিয়াম ইলেকট্রনের নাম্বার হবে কত? 2, বাট এটা 2 প্লাস হওয়ার কারণে কিন্তু এখানে কোনো ইলেকট্রন থাকবে না। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্টলি আসতে পারে। এখন এই যে আমাদের আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলের সোর্সটা কি হবে বলো তো দেখি? এই আলফা পার্টিকেলের সোর্স কি হবে? আমি যে এই রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করব, এখানে আমার আলফা পার্টিকেলের সোর্সটা কি হবে? আলফা পার্টিকেলের সোর্স বলো। রেডিয়াম, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে রেডিয়াম, হতে পারে ইউরেনিয়াম, রেডিও অ্যাক্টিভ যে কোনো কিছু। তবে সায়েন্টিস্ট রাদারফোর্ড রেডিয়ামটা ইউজ করেছিলেন। ওকে, এখন আসি পরে। এই আলফা পার্টিকেল গেল, তাহলে রেডিয়াম লাগবে। এখন এই রেডিয়ামের জন্য একটা ব্লক লাগবে, যেন রেডিয়েশনটা বা এই রেডিও ওয়েভ যেটা প্রোডিউস হবে সেটা যেন শুধুমাত্র একদিকে যেতে পারে। সেই ব্লকের জন্য লাগবে হচ্ছে লেড ব্লক। এটা কিন্তু একবার মেডিকেলের প্রশ্ন এসেছিল, কিন্তু এই লেড ব্লকের কথাটা আমাদের হাজারি স্যারের বই কিন্তু লেখা নাই এবং তোমাদের ছবিতে আমরা দেখাচ্ছি। আচ্ছা, এখন আসি, আমাদের একটা গোল্ডের ফয়েল পেপার লাগবে, মানে হচ্ছে গোল্ড ফয়েল লাগবে, গোল্ড ফয়েল। এখন দেখো, গোল্ড ফয়েল কেন লাগবে? এই গোল্ড ফয়েলকে পাস করি আমাদের এই আলফা ওয়েভটা বা যেটাকে আমরা আলফা রে বলি, সেটা হচ্ছে পাস করবে, বা এটা আমাদের এক্সপেরিমেন্টের একটা মানে রিকোয়ারমেন্ট। এখন এই গোল্ড ফয়েলের থিকনেস থেকে পরীক্ষা প্রশ্ন আসতে দেখি আমরা। এই থিকনেস থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং এই জিনিসটা তোমাদের অনেকের কাছে একটু কনফিউশন, হ্যাঁ, একটু কনফিউশন লাগে আর কি। যেমন আমরা বলে থাকি যে এটা আগের বইগুলো যারা পড়ো তারা দেখছো যে এখানে 3টা জিরো, তারপর হচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু রিসেন্ট আপডেটেড বইগুলোতে কিন্তু 4টা জিরো তারপর 4 সেন্টিমিটার এরকম করে বসে। আচ্ছা, এখন ইউনিটের কনভার্সন তো আশা করি দেখাতে হবে না। এই জিনিস কিন্তু টিচাররা যদি চায় পরীক্ষা কিন্তু প্রশ্ন একটু কঠিন করে করা যায়। এখানে সেন্টিমিটার আছে, মিটার দিয়ে দিল, তখন কি করতে হবে? তখন কিন্তু জিরো মাঝখানে আরো 2টা বেড়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা আশা করি পারো। তারপরে এত কঠিন প্রশ্ন আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এরপর আসি, আমাদের একটা ফসফোরেসেন্স একটা এলিমেন্ট লাগবে। সেই ফসফোরেসেন্স এলিমেন্ট হিসেবে থাকবে হচ্ছে জিঙ্ক সালফাইড। ঠিক আছে? জিঙ্ক সালফাইডটা কোন টাইপের এলিমেন্ট? এখানে ফসফোরেসেন্স এলিমেন্ট। এখন দেখো, এই জায়গাটাতে আমরা অবজারভেশন কি করতে পারি? অবজারভেশন হচ্ছে এরকম, যখন এই আলফা পার্টিকেলটা গোল্ড ফয়েলকে পাস করে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলই এটাকে পাস করে আমাদের এই জিঙ্ক সালফাইডের যেই শীট আছে অথবা যেটা ডিটেক্টর আছে, এই জিঙ্ক সালফাইডে গিয়ে কিন্তু ফসফোরেসেন্স প্রোডিউস করতে পারতেছে। কিন্তু দেখা গেছে যে খুব কম সংখ্যায় বা খুব অল্প অ্যামাউন্টের আলফা পার্টিকেল হচ্ছে তাদের যে ডিরেকশনটা আছে, ডিরেকশনটা চেঞ্জ করে গেছে আর কি। হ্যাঁ, এন্ড এর মধ্যে দেখা যায় যে প্রতি 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল টোটালি ডিরেক্টলি ব্যাকওয়ার্ড আসছে। এন্ড কেন টোটাল ডিরেক্টলি ব্যাকওয়ার্ড আসছে? কারণ হলো তখন সায়েন্টিস্টরা এরকম কথাবার্তা চিন্তা করলো, সায়েন্টিস্ট মানে হচ্ছে রাদারফোর্ড, এরকম কথাবার্তা চিন্তা করলো যে এই কোন একটা অ্যাটমের ম্যাক্সিমাম পার্টি হচ্ছে এমটি। তাহলে আমরা এখান থেকে কিছু অবজারভেশন পাই। চলো একটু অবজারভেশনগুলো দেখি। কি কি অবজারভেশন পাই সেটা একটু দেখি। অবজারভেশন, হ্যাঁ, তুমি যখন পড়াশোনা করবা, বই তো আমরা পড়বোই, তারপরে এরকম ছোট ছোট কথা দিয়ে পড়লে জিনিসগুলো আমাদের ভালো মনে থাকবে। কি কি অবজারভেশন করলাম আমরা? যে আমাদের এই তোমার ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য অ্যাটম ইজ এমটি, এতটুকু খেয়াল রাখতে হবে। তাহলে এমটি লিখলাম। এরপরে আসো যে সেন্টার অফ দ্য অ্যাটম ইজ মেড আপ অফ আ পজিটিভলি চার্জ পার্টিকেল। ঠিক আছে? উনি কিন্তু বলতে পারেন নাই যেখানে প্রোটন আছে, নিউট্রন আছে, এগুলো কিন্তু বলতে পারেন নাই। উনি জাস্ট বলেছে পজিটিভলি চার্জড একটা পার্টিকেল আছে এবং সেই পার্টিকেলটার নাম দিয়েছে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? এখন এই রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেটার মেইন রেজাল্টই ছিল কিন্তু মানে ডিসকভারি অফ নিউক্লিয়াস। এটাও কিন্তু পরীক্ষায় আসে, রেজাল্ট অফ আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে অ্যানসার শুড বি নিউক্লিয়াস ডিসকভারি। ওকে, আচ্ছা, এরপর সায়েন্টিস্টরা রাদারফোর্ড উনি কিন্তু আরো একটা প্রপোজাল দিলেন এরকম ভাবে, যে তোমার আমাদের টোটাল অ্যাটমের 2টা পার্ট, নিউক্লিয়ার পার্ট, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। নিউক্লিয়ার পার্ট হচ্ছে পজিটিভলি চার্জ, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে এমটি। এন্ড এই এমটি পার্টে দেখা যায় যে কিছু ইলেকট্রন হচ্ছে মুভ করতেছে বা কিছু ইলেকট্রন রোটেটিং। এন্ড এই ইলেকট্রনগুলোকে উনি বলেছেন যে এই ইলেকট্রনগুলো মুভ করে হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ আমাদের যে গ্লোব আছে বা এটাকে আমরা বলি যে সোলার সিস্টেম আছে, সেই সোলার সিস্টেমের মতো করে হচ্ছে এটা তোমার রোটেটিং হচ্ছে। কিন্তু এখানে কোন ফোর্স কাজ করতেছে, কোনটা কিভাবে মুভ করতেছে, এই টাইপের কোনো কিছু কিন্তু তিনি বলেন নাই। তিনি কিন্তু মানে আমাদের যে রাদারফোর্ড কিন্তু কোনোভাবেই অরবিটাল এই টাইপের কোনো কনসেপ্ট কিন্তু ডিসকভারি বলো, ডিসকাশন বলো, কোনো কিছু কিন্তু বলতে পারে নাই। বাট রাদারফোর্ডের অ্যাচিভমেন্টের মধ্যে মোস্ট এলিজেবল বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টের মধ্যে একটা হচ্ছে রাদারফোর্ড এতটুকু বলতে পারছিলেন যে একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে কি? মানে হলো যতগুলো পজিটিভলি চার্জ পার্টিকেল তার নিউক্লিয়াসে থাকবে, ঠিক ততগুলো নেগেটিভলি চার্জ ইলেকট্রন কিন্তু এক্সট্রা নিউক্লিয়ার পার্টে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখন দেখো, আমরা বই থেকে পড়ি, বই থেকে আমাদের কোন কোন অংশগুলো একটু বেশি ভালো মতন পড়তে হবে। দেখো, রাদারফোর্ড আমাদের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছেন। এখন এখানে আলফা পার্টিকেল সম্পর্কে লেখা আছে যে হিলিয়াম ডাবল চার্জ হিলিয়াম নিউক্লিয়াস যেটা আছে। এখন এই ডাবল চার্জ হিলিয়াম নিউক্লিয়াসের একটা ভেলোসিটি আছে, নাইস টু নো, খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না, নাইস টু নো, তুমি পড়তে পারলে হচ্ছে ভালো আর কি। হ্যাঁ, এখন এটা এমিটেড হয় কার থেকে? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে। ইউজুয়ালি রেডিয়ামটা ব্যবহার করা হয়েছিল আর কি। ওকে, এই যে দেখো, আলফা পার্টিকেল ভেরি থিন গোল্ড ফয়েল, যেটা থিকনেস হচ্ছে কত? আমরা বলে থাকি 4টা জিরো তারপর 4 সেন্টিমিটার। একটা হচ্ছে স্ক্রিন কভারড উইথ জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডটা এখানে কেন লাগবে? জিঙ্ক সালফাইডটা এখানে লাগবে হচ্ছে আমাদের ফসফোরেসেন্ট যেই সাবস্টেন্স আছে, সেই ফসফোরেসেন্ট সাবস্টেন্স হিসেবে লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের যোগ করতে হবে, তোমরা বইয়ে লিখে ফেলতে পারো। এখানে কিন্তু আমাদের লেড ব্লকও লাগে, লেড ব্লকটাও কিন্তু লাগে আর কি। ঠিক আছে? অতীতে মেডিকেলে এটা কিন্তু প্রশ্ন আসছে, লেড ব্লক যে এখানে লাগে আর কি। ওকে, আচ্ছা, এখন আর কারা কারা এই আলফা পার্টিকেল এমিট করতে পারে? রেডিয়াম করতে পারে, ইউরেনিয়াম করতে পারে। অলরেডি ভাইয়া কিন্তু তোমাদেরকে যখন এক্সপ্লেইন করি তখন কিন্তু বলেছিলাম এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন ডেসক্রিপশনের কথাবার্তা মোট বলা মোটামুটি শেষ। এখান থেকে আসলে পরীক্ষা আসার মতো প্রশ্ন নাই। জাস্ট একটা জিনিস এখানে তোমাদের বোঝানোর জন্য নিছি, একটা হলো ফ্লোরোসেন্স, একটা হলো ফসফোরেসেন্স। এন্ড তোমাদের ধারণা কি ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্সের মধ্যে ডিফারেন্স কোথায়? আচ্ছা, নাফিস জিজ্ঞাসা করছে লেড ব্লকটা কি যেন কাজে লাগে। লেড ব্লকটা কাজে লাগে ভাই, এটা একটা শিল্ড হিসেবে কাজ করে, যেন আলফা পার্টিকেল শুধুমাত্র সিঙ্গেল ডিরেকশনে এমিট হতে পারে, নাহলে তো চতুর্দিকে এমিট হয়ে যাবে, তখন তোমার এক্সপেরিমেন্টটা ফলস পজিটিভিটি আসবে। ঠিক আছে, বলো ফ্লোরোসেন্স আর ফসফোরেসেন্সের মধ্যে ডিফারেন্স কি? আশা করি জানো। আচ্ছা, একজন বলছে যে ওয়ান ক্যান অ্যাবজর্ব অ্যানাদার ক্যান এমিট। ওকে, দুইটাই অ্যাবজর্ব করে দুইটাই এমিট করে, ঠিক আছে, কিন্তু তোমার কনসেপশনটা একটু ঝামেলা আছে আর কি। ফাহিমের অ্যানসারটা ঠিক আছে, ফ্লোরোসেন্ট ইজ ইনস্ট্যান্ট গ্লো বাট ফসফোরেসেন্স টেক এ শর্ট টু গ্লো।
অর্থাৎ ফসফোরেসেন্স এটা যখন তোমার লাইট অথবা যেই ওয়েভটা এমিট করবে সেটা এমিট করার জন্য একটু টাইম নিবে। আমি এভাবে মনে রাখতাম, ফসফোরেসেন্স নামে বড় তাই তার টাইমও বড়, ঠিক আছে। আর ফ্লোরোসেন্স নামে ছোট তাই তার টাইমও ছোট। অর্থাৎ একটা জিনিস অ্যাবজর্ব করলো ইনস্ট্যান্টলি, এটা যদি আবার এটা তোমার অল্প সময় ধরে যদি এটা এমিট করতে থাকে তাহলে হবে হচ্ছে ফ্লোরোসেন্স। আর ফসফোরেসেন্স হচ্ছে অনেক বেশি সময় ধরে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এতটুকু জানলেই চলবে, জাস্ট ইন্টারেস্টিং জিনিস, এই কারণে শেয়ার করা, পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এবার দেখি রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। যেমন এই অবজারভেশন কিন্তু আমরা করে ফেলছি যে ম্যাক্সিমাম পোরশন এমটি, তারপর হচ্ছে ডেভিয়েশন হয় কিছু পার্ট, বাকি সবগুলো হচ্ছে স্ট্রেট পাথে যায়। এই যে 1 in 20,000 এই কথাটা একটু মনে রাখতে হবে, 1 in 20,000। হ্যাঁ, এটাও আমরা পড়েছি অলরেডি। কনক্লুশনের মধ্যে যা যা আছে, মেজর পোরশন এমটি অর ভ্যাকেন্ট, তোমরা যখন নিজেরা পড়বা এরকম মানে যেটা কোর ওয়ার্ড, যে ওয়ার্ডটা পড়লে আমাদের পুরো লাইনটা পড়া হয়ে যায়, সেই ওয়ার্ডটা কিন্তু মার্ক করে রাখবা। কারণ তোমরা দেখো বইয়ের কিছু কিছু অংশে কিন্তু আমরা এভাবে বক্স করে দাগাইছি। এভাবে বক্স করে দাগানোর অর্থ হলো এই বক্সের আন্ডারে যতটুকু আছে ততটুকুই তোমার পড়তে হবে। বাট তুমি যখন ডেইলি এক্সামের জন্য পড়ার সময় পাচ্ছ, তুমি তো অনেক বেশি সময় পাচ্ছ, কিন্তু তুমি যখন পরবর্তীতে উইকলি এক্সামের জন্য পড়বা এবং ফাইনালি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়বা, তখন কিন্তু তুমি এত বেশি সময় পাবা না, ঠিক আছে। ওই কারণে তখনকার সময়ের জন্য পড়া গুছিয়ে রাখার জন্য যেন র্যাপিডলি রিভিশন দেওয়া সম্ভব হয়, এই কারণে এরকম যে কোর ওয়ার্ডগুলো থাকবে, যে ওয়ার্ডটা দেখলে আমাদের পুরো লাইনটা মাথায় চলে আসবে, সেই ওয়ার্ডগুলো মার্ক করে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এখানটাতে বলছে যে নিউক্লিয়াস অর অ্যাটম, নিউক্লিয়াস অফ অ্যাটম এটা সেন্ট্রালি প্রেজেন্ট থাকে। ওকে, রিটার্নিং ব্যাক টু দ্য আলফা পার্টিকেল ডিরেকশন সাজেস্টেড নিউক্লিয়াস ইজ হেভি where all the masses of the positively charged are concentrated in the centrally in a small region। এখান থেকে আমাদের পরীক্ষা আসার মতো ইনফরমেশন হলো এই যে আমাদের যে তোমার অ্যাটমসের ডায়ামিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। হ্যাঁ, আর আমাদের নিউক্লিয়াসের ডায়ামিটারটা এটা থেকে 10 টু দি পাওয়ার 5 টাইমস ছোট, আর অ্যাটমের ডায়ামিটারটা 10 টু দি পাওয়ার 5 টাইমস বড়। মানে অ্যাটম সাইজ অফ দ্য অ্যাটম, ডায়ামিটার অফ দ্য অ্যাটম ইজ মোর দেন 10 টু দি পাওয়ার 5 টাইমস 10 টু দি পাওয়ার 5 টাইমস দেন সাইজ অফ দ্য নিউক্লিয়াস। অর্থাৎ আমি যদি নিউক্লিয়াসের ডায়ামিটার চিন্তা করি, সেটা হয় কত? নিউক্লিয়াসের ডায়ামিটারটা হয় 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এখন দেখো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে mass of the alpha particle is 7,000 times heavier than electron, mass of the electron। তো এই টাইপের প্রশ্নগুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হতে পারে। যেমন তোমাদের বইয়ের একটা স্পেশাল ফিচার হলো, মানে আমরা তোমাদেরকে যে বইয়ের পিডিএফ গুলো প্রোভাইড করি, একটা স্পেশাল ফিচার হলো অতীতে মানে রিসেন্ট বছর বলো বা আমাদের যে পাস্ট 10 ইয়ার্স বলো, এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোন কোন লাইন থেকে প্রশ্ন আসছে সেই লাইনগুলো কিন্তু আমরা এরকম বক্স করে সেটা কিন্তু লিখে দিই। এখানে আমরা এমএটি বলতে বুঝে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, এবং এটা কত সালে আসছে সেটা এখানে লেখা আছে আর কি। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বলো এটার অ্যানসার কি হবে? ক্লোজেস্ট ভ্যালু অফ অ্যাটমিক রেডিয়াস, বলো। ভেরি গুড, কি হবে অ্যানসার? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। হ্যাঁ, 10 টু দি পাওয়ার -10 সরি 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। হ্যাঁ, অপশন ডি। আচ্ছা, তারপর দেখো এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 7 8 আসা কোশ্চেন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 7 8 আসা কোশ্চেন, খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডায়ামিটার অফ অ্যান অ্যাটম, একই। হ্যাঁ, 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ডায়ামিটার। ওকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ডায়ামিটার, ঠিক আছে। এখন দেখো রাদারফোর্ড অ্যাটম মডেল অলরেডি আমরা করে ফেলছি। রাদারফোর্ড অ্যাটম মডেলের জাস্ট তিনটা কথা মনে রাখবা। রাদারফোর্ড অ্যাটম মডেলের একটা হলো দুইটা পার্ট আছে, নিউক্লিয়ার পার্ট আর একটা হলো এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। মানে নিউক্লিয়ার পার্ট আর এক্সট্রা নিউক্লিয়ার পার্ট আছে। এক্সট্রা নিউক্লিয়ার পার্ট ম্যাক্সিমাম এমটি, বাট নিউক্লিয়ার পার্টের মধ্যে হচ্ছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এই এমসিকিউ গুলোকে বলি আমরা পকেট এমসিকিউ। হয়তোবা এটা তোমাদের বোর্ডে এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তোমাদের কাছে নিশ্চয়ই হারাধন নার্সারি বইটা আছে, অথবা তোমরা যখন আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে তখন দেখে নিতে পারবে। এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য সাবস্টেন্স লেয়ার অন দ্য স্ক্রিন ইউজড ইন আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, কি হবে? জিঙ্ক সালফাইড হবে অ্যানসার। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। আমি জাস্ট এভাবে মার্ক করে করে মানে যেতাম যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, যেন পরবর্তীতে আমার পড়তে সুবিধা হয় আর কি। আচ্ছা, তারপর দেখো ডিউ টু কনস্ট্যান্ট মোশন অফ দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস দ্য আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এক্স্যাক্টলি দ্য কাউন্টারব্যালেন্স বাই দ্য ইনওয়ার্ড ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন দ্য ইলেকট্রন এন্ড দ্য নিউক্লিয়াস, যেটা একটা সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স হিসেবে কাজ করে। কিন্তু এটা আমাদের রাদারফোর্ড প্রপোজাল দিয়েছিল, আসলে বাস্তবে কিন্তু তা হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু একটা সোলার সিস্টেমকে রিজেম্বল করে, সো এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। পরীক্ষা কোশ্চেন আসে হুইচ ওয়ান ইজ কল্ড সোলার সিস্টেম অ্যাটম মডেল, অ্যানসার শুড বি রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, ঠিক আছে। এই কারণে এটাকে আবার বলা হয়ে থাকে নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম, এটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। কারণ কি? কারণ কনসেপ্ট অফ নিউক্লিয়াস ইজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দিস অ্যাটম মডেল, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা জিনিসের কিছু লিমিটেশন থাকবে, কিছু অ্যাচিভমেন্ট থাকবে। এই যে আমরা আমরা প্রত্যেকটা মানুষের যে লাইফ, আমাদেরও কিন্তু কিছু লিমিটেশন আছে এবং আমাদেরও কিন্তু কিছু তোমার অ্যাচিভমেন্টস আছে। সো এই রাদারফোর্ডের অ্যাটম মডেল ডেফিনিটলি এটার অ্যাচিভমেন্ট অনেক বেশি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট অ্যাটমিক মডেল। যে অ্যাটমিক মডেলটা বলতে পারছে যে অ্যাটমের সেন্ট্রালি পজিটিভলি চার্জ নিউক্লিয়াস প্রেজেন্ট আছে এবং অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল, এই কথাগুলো কিন্তু বলতে পারছে। এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের কথা কিন্তু তারা বলেছে। অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল অ্যাটমস ইজ স্ফেরিক্যাল শেপ, উনি কিন্তু 3 ডাইমেনশনাল একটা মডেল দিয়েছে, মানে 3D মডেল। আচ্ছা, এখন দেখি তাহলে লিমিটেশনস গুলো কি কি আছে। রাদারফোর্ডের সবচেয়ে বড় ভুলটা ছিল হচ্ছে আমাদের অ্যাটমটা বা অ্যাটমের যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোকে আমাদের সোলার মডেলের সাথে কম্পারিজন করা। এটা তার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। কারণ হলো সোলার মডেলের মধ্যে যে সিস্টেম গুলো আছে বা যে প্ল্যানেটস গুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল, বাট ইলেকট্রন তো ইলেকট্রোনেগেটিভলি চার্জ। তো রাদারফোর্ডের সবচেয়ে বেশি সমালোচনা করছেন সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। তোমরা সবাই জানো ম্যাক্সওয়েলের থিওরি দিয়ে কি হয়, যখন একটা চার্জ পার্টিকেলকে সেন্টারে রেখে যখন রোটেট করতে থাকে, এই রোটেশনাল ডায়ামিটারটা কমতে কমতে একটা সময় তো আমাদের এই রাদারফোর্ডস যে অ্যাটমিক মডেল আছে, সেই মডেলটা কিন্তু কোনো স্টেবিলিটি থাকে না। তার মানে এই মডেলটা কিন্তু কোনো স্টেবিলিটি নেই। দেখো অনেক কথাবার্তা বলছে, কিন্তু আমার এখানে মনে রাখতে হবে নো স্টেবিলিটি, মানে স্টেবিলিটি দিতে পারে নাই, ঠিক আছে। তাহলে নো স্টেবিলিটি। ওকে, এখন দেখি আমরা কোনো স্টেবিলিটি দেন। সেকেন্ড কথা হলো এই রাদারফোর্ড মডেল কিন্তু কোনো স্পেকট্রাম সম্পর্কে কোনো কিছু বলতে পারে না, ঠিক আছে। অর্থাৎ নো স্পেকট্রাম, তাহলে নো স্টেবিলিটি নো স্পেকট্রাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নো সাইজ এন্ড শেপ, নো সাইজ এন্ড শেপ, ঠিক আছে। কিসের সাইজ এন্ড শেপ বলতে পারতেছে না? এটা আমাদের যেই তোমার অরবিট আছে বা ইলেকট্রনটা আসলে কোথায় মুভ করতেছে, কোন অরবিটে মুভ করতেছে, এর কোনো সাইজ এন্ড শেপ নিয়ে কিন্তু কোনো কিছু এটা মানে তোমার ডিসকাশন দেয়নি আর কি। হ্যাঁ, নো স্টেবিলিটি নো স্পেকট্রাম নো সাইজ এন্ড শেপ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো নো এক্সপ্লানেশন, ও কিন্তু কোনো এক্সপ্লানেশন দিতে পারে না, মানে রাদারফোর্ড কোনো এক্সপ্লানেশন দিতে পারে না। কিসের এক্সপ্লানেশন দিতে পারে না? কেন ইলেকট্রনগুলো মুভিং, ঠিক আছে। নো এক্সপ্লানেশন, তাহলে কোনো এক্সপ্লানেশন কিন্তু নাই। তাহলে কোনো স্পেকট্রাম নাই, কোনো স্টেবিলিটি নাই, কোনো সাইজ এন্ড শেপ নাই, কোনো এক্সপ্লানেশন নাই। তার মানে বেশিরভাগ লিমিটেশন কি দিয়ে হয়েছে? নো দিয়ে হয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস মনে রাখবা, ম্যাক্সওয়েল, ঠিক আছে। ম্যাক্সওয়েল, কারণ এই আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা মানে বলা যায় যে স্টেবিলিটিটা যে নাই, এটা কিন্তু প্রুভ করেছে হচ্ছে সায়েন্টিস্ট ম্যাক্সওয়েলস থিওরি। আচ্ছা, এখন দেখো কিছু জায়গায় আমাদের নেমোনিক খুব ভালো কাজে দেয়। হ্যাঁ, অনেকে আছে নেমোনিক পছন্দ করে না। আমি পার্সোনালি নিজে নেমোনিক দিয়ে খুব কম জিনিসপত্র করতাম যখন তোমাদের মতো মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিয়েছি। বাট কিছু জায়গায় দেখতাম যে নেমোনিক ইউজ করলে আসলে কাজে দেয়। আবার অনেকে আছে সবকিছু নেমোনিক দিয়ে করতে পছন্দ করে। আমরা যেহেতু সবার জন্য ক্লাস নেই, আমরা কিন্তু ক্লাসে প্রত্যেকটা জিনিসে যদি নেমোনিক থাকে আমরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তোমাদের ভালো লাগলে তোমরা অ্যাকসেপ্ট করবা, আর তোমাদের যদি দরকার মনে না হয় তখন কিন্তু এই নেমোনিক জোর করে করতে হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়া পরীক্ষা জিনিসটা কারেক্ট অ্যান্সার করা। তুমি এটা নেমোনিক দিয়ে পড়ো, নেমোনিক ছাড়া পড়ো, ডাজন্ট ম্যাটার। চলো দেখি N95। দেখো তোমরা সবাই কিন্তু
তোমরা সবাই কিন্তু একটা সময় এই N95 যে মাস্ক আছে তার নাম শুনেছো, হ্যাঁ? এই N95 এটা একটা মাস্ক, এটা তোমরা নাম শুনেছো। আমরা বলে থাকি রাদারফোর্ড মডেলের সাকসেস হচ্ছে N95 এন্ড N95 সরি N93 অ্যাকচুয়ালি। N ফর আমরা কি পড়ি? N ফর নিউক্লিয়াস, ঠিক আছে? অর্থাৎ রাদারফোর্ড মডেলে নিউক্লিয়াস ডিসকভারি হয়েছে। 9 ফর আরেকটা N মানে হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? অর্থাৎ এটার যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আছে। 3 ফর 3D মডেল। কেন আমরা এটাকে 3D মডেল বলছি? কারণ অ্যাকর্ডিং টু রাদারফোর্ড অ্যাটমস আর স্ফেরিক্যাল শেপড, ঠিক আছে? স্ফেরিক্যাল শেপড, তার মানে স্ফেরিক্যাল যেহেতু তার মানে এটা একটা 3D মডেল। আরেকটা বললো কি লিমিটেশনস এর মধ্যে ম্যাক্স নো মানে হলো দুইটা জিনিস মনে রাখবে এখান থেকে। ম্যাক্স নো মানে হলো এখানে ম্যাক্সিমাম নো, ঠিক আছে? ম্যাক্সিমাম নো মানে নো দিয়ে শুরু হয়েছে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে, সেটা হলো এই ম্যাক্স মানে হচ্ছে আসলে ম্যাক্সওয়েল, এই ম্যাক্স মানে হচ্ছে আসলে ম্যাক্সওয়েল আর কি, হ্যাঁ? অর্থাৎ দেখো নো দিয়ে আমরা কি পড়বো? নো স্টেবিলিটি, নো স্পেকট্রাম, নো সাইজ এন্ড শেপ, নো এক্সপ্লানেশন, এগুলো হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নো আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে দেখো এই রাদারফোর্ড অ্যাটমিক মডেল যতটুকু পড়লাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যানসার করতে পারবা কিনা একটু আমাকে ইয়েস নো অপশনে জানাও। ভেরি গুড, 100% বলছে হচ্ছে ইয়েস। আমরা এরকমই তো ক্লাস দেখতে চাই, তাই না? ক্লাস থেকে কিন্তু পড়া হয়ে যাবে। দেখো তোমার জন্য কিন্তু কিছু মানে নিউমেরিক্যাল ভ্যালু ছিল। জাস্ট আমি দুই একটা কোশ্চেন তোমাদেরকে বলি। যেমন তোমাদের জন্য এরকম একটা কোশ্চেন ছিল যে ডায়ামিটার অফ অ্যাটম, এটা থেকে পরীক্ষা অনেকবার প্রশ্ন আসছে, হ্যাঁ অতীতে দুইবার আসে, তোমরা একটু টিচার ইনবক্সে জানাতে থাকো, আমি বাকিটা পড়াই। কারণ দেখো এই যে বোর্স অ্যাটমিক মডেল হচ্ছে কি, এটা তো আসলে রাদারফোর্ডের যে লিমিটেশনগুলো ছিল, ম্যাক্সিমাম যে মানে লিমিটেশনগুলো ছিল, ওই লিমিটেশনগুলোকে কারেকশন করেছিল। কি কি লিমিটেশনস দেখো খেয়াল করো। শেপ এন্ড সাইজ অফ দা, আমরা বলে থাকি যে শেপ এন্ড সাইজ অফ দা তোমার শেপ এন্ড সাইজ অফ দা অরবিটস অফ ইলেকট্রন, ঠিক আছে? এটা কোনো শেপ সাইজ সম্পর্কে কিন্তু তোমার ডিসকাশন দেয়নি। সেকেন্ড কথা হলো ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, হ্যাঁ? লিমিটেশন রেজ ফ্রম ম্যাক্সওয়েল ইলেক্ট্রোস্ট্যাটিক থিওরি। আরেকটা হলো অ্যাটমিক স্পেকট্রা, অর্থাৎ তার যে মেইন যে তিনটা লিমিটেশনস, এই তিনটা লিমিটেশনসকে কিন্তু ওভারকাম করার জন্য বোর্স অ্যাটমিক মডেল প্রপোজ করা হলো। তো বোর্স মডেলে আমরা বেসিক্যালি তিনটা পোস্টুলেট পাই। প্রথম পোস্টুলেটটা হচ্ছে স্টেশনারি অরবিট অর এনার্জি লেভেল, স্টেশনারি অরবিট অর এনার্জি লেভেল। এটা দিয়ে আমরা কি বুঝি? দেখো আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা ছিল একটা আনস্টেবল মডেল, বাট এই স্টেশনারি অরবিটের কথা দিয়ে বা এনার্জি লেভেল দিয়ে কিন্তু আমরা বোর্স মডেলটাকে বলতে পারতেছি যে এই মডেলটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেবল মডেল, ঠিক আছে? কিভাবে স্টেবিলিটি পেলাম আমরা? একটা স্টেশনারি অরবিটের কথা উনি বলছেন এমন কথা যে ইলেকট্রনগুলো হচ্ছে এরকম স্টেশনারি একটা অরবিটের মধ্যে তোমার হচ্ছে রোটেট করতেছে অথবা অরবিটের মধ্যে এরকম ভাবে মুভ করতেছে, ঠিক আছে? এবং এই অরবিটগুলোকে উনি বলছেন যে এদের পাথওয়েটা হচ্ছে একটা সার্কুলার পাথওয়ে। তাহলে দেখো সার্কুলার পাথওয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা বলে দাও তো এটা কি 2D নাকি 3D? একটা সার্কুলার পাথওয়ে যদি হয়ে থাকে এটা কি 2D নাকি 3D? অফকোর্স এটা কিন্তু 2D, ঠিক আছে? আচ্ছা এখন এই যে রোটেশন ইন ট্রাজেক্টরি যেটাকে বলা হয়েছে হচ্ছে অরবিট, এন্ড এই অরবিটগুলোকে এরকম বলা হয়ে থাকে যে n দিয়ে এক্সপ্রেস করা হয়। n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ? এরকম আমরা যে কোনোটাই কিন্তু পেতে পারি। যেমন যখন n ইকুয়াল টু 1, যখন n ইকুয়াল টু 2, যখন n ইকুয়াল টু 3, মানে এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট এরকম করে কিন্তু বোঝাচ্ছে। এখন এগুলাকে আবার কিন্তু আমরা অ্যালফাবেটিক অর্ডারে সাজাতে পারি, k l m n, হ্যাঁ? এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। মানে ফার্স্ট যে অরবিটটা আছে এটাকে আবার কি অরবিট বলা যায়, সেকেন্ডটাকে l বলা যায়, থার্ডটাকে m বলা যায়, তারপরটাকে কিন্তু n বলা যেতেই পারে। আচ্ছা কয়টা দেখি। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাটা তোমরা কিন্তু ফিজিক্সে পড়ে আসছো যে রোটেটিং কোন সাবস্টেন্সের যে মোমেন্টাম হয় সেটাকে আমরা বলি তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কি, হ্যাঁ? এখন দেখো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন এটাকে এক্সপ্রেস করা হয়েছে হচ্ছে mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টুয়াইস পাই, এখানটাতে এই যে আমাদের h যেটা আছে এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলি আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে ভাইয়া প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালুটা একটু মনে রাখতে হবে এবং ইউনিট সহ, হ্যাঁ? এখান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন হতে পারে, ইউনিট সহ পরীক্ষা প্রশ্ন হতে পারে। আচ্ছা এরপর দেখো n এর ভ্যালু মানে কি? এই n মানে আমরা এখানে কি বুঝতেছি? সেকেন্ড পোস্টুলেটে n মানে হচ্ছে নাম্বার অফ অরবিট, ঠিক আছে? আমরা এখানে n বলতে বুঝতেছি হচ্ছে নাম্বার অফ অরবিট, কোন অরবিটে এটা আছে সেটা ডিপেন্ড করতেছে, হ্যাঁ? আচ্ছা এখন দেখো m মানে কি, v মানে কি, r মানে কি? খুব ইজি। m মানে হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, v মানে হচ্ছে আমাদের যে লিনিয়ার ভেলোসিটি আছে সেটা, আর r মানে হচ্ছে এটা যে রেডিয়াসের মধ্যে মুভ করতেছে সেই রেডিয়াসটাকে বোঝানো হচ্ছে আর কি। এখন তুমি তাহলে আমাকে এরকম একটা প্রশ্নের অ্যানসার দাও। মনে করো আমরা একটু অ্যাডভান্স লেভেলে শুরু থেকে, তোমরা যথেষ্ট স্মার্ট ছিলে পেলে, আমরা অ্যাডভান্স লেভেলে শুরু থেকে চলে যাই। তুমি আমাকে অ্যানসার দাও যে 17th ইলেকট্রন যেটা আছে, হ্যাঁ? ক্লোরিনের মনে করো 17th ইলেকট্রন, ফর 17th ইলেকট্রন অফ ক্লোরিন, হ্যাঁ? 17th ইলেকট্রন অফ ক্লোরিন, এটার জন্য আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি চিন্তা করি তাহলে সেটা কত হবে? mvr ইকুয়াল টু হোয়াট? অ্যানসার করো তো। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর 17th ইলেকট্রন অফ ক্লোরিন? টাইম ফাটাচ্ছে, ভেরি গুড, ঠিক আছে? মানে সবার আগে অ্যানসার দিছে এই জন্য বললাম আর কি, এবং সেটা কিন্তু কারেক্ট অ্যানসার। ওকে কয়েকজন কিন্তু ভুল অ্যানসার দেখতে পাচ্ছি, এবং এই ভুল অ্যানসারগুলো যেন আর ভুল না হয় ভাইয়া। এই n মানে কিন্তু ইলেকট্রন নাম্বার বোঝাচ্ছে না, n মানে হচ্ছে অরবিট নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে? এই n মানে হচ্ছে আমরা যেটাকে একটু পরে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার করব সেটাকে বোঝাচ্ছে আর কি, মানে কত অরবিটে আছে, কোন অরবিটে আছে সেটাকে বোঝাচ্ছে। n মানে কিন্তু কত নাম্বার ইলেকট্রন সেটা বোঝাচ্ছে না। এখন তুমি একটু বলো তো এই যে 17th ইলেকট্রন যেটা আছে, এই 17th ইলেকট্রনটা মুভ করতেছে কোন অরবিটের মধ্যে? তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, 17th ইলেকট্রন কোন অরবিটের মধ্যে আছে? আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2, হ্যাঁ? 2s2, 2p6, 3s2, 3p, দেখো কতগুলো হইছে এখানে। এখানে কিন্তু এতটুকু পর্যন্ত হইছে কয়টা? 10টা, ঠিক আছে? 10 এর পরে 12 ab, তাহলে এখানে দিব কত? 5। তাহলে বোঝা যাচ্ছে যে এই 17th ইলেকট্রনের জন্য আমাদের n এর ভ্যালু হবে হচ্ছে ভাইয়া 3, ঠিক আছে? n এর ভ্যালু হবে হচ্ছে 3। তাহলে mvr অর যেটাকে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতেছি, এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুটা হবে হচ্ছে 3h ডিভাইডেড বাই টুয়াইস পাই। একটু অ্যাডভান্স লেভেলে বললাম আর কি, কারণ তোমাদের রেসপন্স অনেক ভালো দেখছিলাম তো সরাসরি আমি এটাতে চলে গেছি। এছাড়া এখান থেকে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আরো সহজ প্রশ্ন আসতে পারে, যেমন তোমাকে পরীক্ষা করতে পারে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন মুভিং ইন সেকেন্ড শেল? বলো কি হবে এটা, তাড়াতাড়ি বলো। সেকেন্ড শেল, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন মুভিং ইন সেকেন্ড শেল, কি হবে অ্যানসার? ঝটপট বলো। h ডিভাইডেড বাই পাই, ভেরি গুড, সবাই পারে। ওকে লাস্টের যে কনসেপ্ট আছে সেটা যদি দেখি, কনসেপ্ট অফ দ্য অ্যাবজর্পশন এন্ড রেডিয়েশন অফ দ্য এনার্জি এন্ড অরিজিন অফ দ্য স্পেকট্রাম। এন্ড দেখো কোন একটা ইলেকট্রন তার নিজের যে অরবিটে মুভ করতেছে বা নিজের যে শেলের মধ্যে সে মুভ করতেছে, মুভ করার সময় সে একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করে সে কিন্তু আপার শেলে যেতে পারে, আবার ডেফিনিট লেভেল অফ দ্য এনার্জি সে কিন্তু এমিট করে, হ্যাঁ, আবার লোয়ার শেলে আসতে পারে। যখন সে এনার্জি অ্যাবজর্ব করবে তখন একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম হবে, আবার যখন সে এনার্জি রিলিজ করবে তখন কিন্তু একটা তোমার আমরা বলে থাকি যে তোমার
রেডিয়েশন এনার্জি দেখা যাবে আর কি, রেডিয়েট করবে আর কি। এবং এখানে এনার্জি যতটুকু রেডিয়েট করবে এতটুকু ভ্যালু হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে স্পেকট্রামগুলো ফর্মেশন হয় তার মেইন রিজন হচ্ছে এই যে এখানে যে এনার্জির যে ডিফারেন্স আছে সেটা। ওকে, তারপর দেখি লিমিটেশনস অফ দা বোরস অ্যাটমিক মডেল। বোরস মডেলেরও কিন্তু কিছু লিমিটেশনস আছে, কিছু অ্যাচিভমেন্ট আছে। সবকিছুতেই লিমিটেশন থাকবে, অ্যাচিভমেন্ট থাকবে। প্রথম কথা হলো এই বোরস অ্যাটমিক মডেল কিন্তু সিঙ্গেল ইলেকট্রন কম্বিনেশনে যেসব বা কনফিগারেশনে যেসব এলিমেন্ট যেসব আয়ন থাকে সেই সব আয়নের কিন্তু সে তোমার স্পেকট্রামকে ডিসক্রাইব করতে পারে। অর্থাৎ আমরা বোরস মডেল দিয়ে কার স্পেকট্রাম তোমার ডিসক্রাইব করতে পারবো একটা একটা বলি চলো। যেমন আমি বললাম হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন এটার স্পেকট্রাম আমরা কি বোরস মডেল দিয়ে ডিসক্রাইব করতে পারবো? অবশ্যই পারবো। এখন দেখো তাহলে হাইড্রোজেন প্লাস এটা পারবো, হাইড্রোজেন পারবো, হাইড্রোজেন প্লাস কি পারবো একটু বলো। হাইড্রোজেন প্লাস পারবো ঝটপট। হাইড্রোজেন প্লাস কিন্তু পারবো না। কেন হাইড্রোজেন প্লাস পারবো না? কারণ এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন না থাকলে তার স্পেকট্রাম থেকে আসবে, তাই না? তাহলে এটা পারবো না। আচ্ছা এবার দেখো লিথিয়াম, লিথিয়াম 2 প্লাস এটা পারবো, লিথিয়াম 2 প্লাস পারবো? অবশ্যই পারবো, কারণ লিথিয়াম 2 প্লাস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? সিঙ্গেল ইলেকট্রন। হিলিয়াম প্লাস এটা পারবো? অবশ্যই পারবো, কারণ এটার মধ্যে কি আছে? একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। আচ্ছা এবার দেখো বেরিলিয়াম 3 প্লাস পারবো? এটাও পারবো। আচ্ছা এখান থেকে তোমার পরীক্ষায় একটা সেলিব্রিটি কোশ্চেন আসবে, হ্যাঁ, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হোক, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং স্পেকট্রাম ইজ ডেসক্রাইবড বাই বোরস অ্যাটমিক মডেল অর হুইচ ওয়ান ইজ নট পসিবল অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল? এভাবে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তোমার তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে সিঙ্গেল অ্যাটম হলে পারবে, যদি সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম হলে পারবে বা আয়ন হলে পারবে, মাল্টিপল ইলেকট্রন হলে কিন্তু এটা পসিবল হবে না, ঠিক আছে? অর্থাৎ দেখো বোরস অ্যাটমিক মডেল স্পেকট্রাম ডিসক্রাইব করতে পারছে, এটা কিন্তু তার একটা অ্যাচিভমেন্ট, সেই স্পেকট্রাম ডিসক্রাইব করতে পারছে। বাট লিমিটেশনসটা চিন্তা করো, মাত্র একটা ইলেকট্রন যুক্ত কোনো কিছু স্পেকট্রাম সে ডিসক্রাইব করতে পারে। অর্থাৎ তুমি দেখো তুমি কিন্তু এতদিন পর্যন্ত তোমার নিজের অনেক অ্যাচিভমেন্ট ছিল, যেমন তুমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো, এটা তোমার জন্য একটা অ্যাচিভমেন্ট, বাই প্লাস পাইছো তোমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তো তোমাকে তখন আবার বলা হয়েছে মাত্র এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, এইচএসসি তে পায়নি, ঠিক আছে? অথবা তুমি এইচএসসি তে পেয়ে যাবা, এইচএসসি তে পেয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে বলা হবে যে এইচএসসি তে তুমি গোল্ডেন এ প্লাস পাইলা, অ্যাডমিশন টেস্টে ভালো জায়গায় চান্স পায় না। সবকিছুতেই কিন্তু এই রুলসটা ফলো করে যে একটার পর আরেকটা আরো ভালো কেন হলো না। যেমন আমাদের বোর্ডের একটা অ্যাচিভমেন্ট হচ্ছে সে স্পেকট্রাম ডিসক্রাইব করতে পারছে, বাট তার লিমিটেশন হচ্ছে অনলি সিঙ্গেল ইলেকট্রনের স্পেকট্রাম সে ডিসক্রাইব করতে পারবে। ওকে, আচ্ছা এবারে দেখি আমরা এই বোরস মডেল দিয়ে আমরা কিন্তু বলি যে এটা কিন্তু একটা টু ডাইমেনশনাল মডেল, ঠিক আছে? যে সার্কুলার অরবিট, এই কথাটা মনে রাখবা যে এটা একটা টু ডাইমেনশনাল মডেল। বাট মডার্ন রিসার্চ দিয়ে আমরা দেখতে পাইছি ইলেকট্রন কিন্তু 3 ডাইমেনশনাল অর্ডারে থাকবে। মডার্ন রিসার্চ বলছে 3 ডাইমেনশনাল অর্ডারে থাকবে, বাট আমাদের এই বোরস অ্যাটমিক মডেল দিয়ে আমরা মানে অ্যাটমকে পাই হচ্ছে একটা 2D মডেল বা 2 ডাইমেনশনাল মডেল। আচ্ছা এরপর দেখো আমাদের হাইজেনবার্গ একটা আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়েছেন। আনসার্টেনিটি প্রিন্সিপালের মধ্যে বলছে এমন ভাবে যে যদি যদি পজিশন যদি আনসার্টেন হয়, হ্যাঁ, তখন হচ্ছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যাবে বা তার মোমেন্টাম তখন পাওয়া যাবে। হ্যাঁ, এখন হাইজেনবার্গ বলছে যে একটা পাইলে একটা পাবো না, যদি আমি মোমেন্টাম পাই তাহলে আমি পজিশন পাবো না, যদি পজিশন পাই তাহলে আমি মোমেন্টাম পাবো না। কিন্তু আমাদের বোর সাহেব কিন্তু এই যে আমাদের যে একটা ইকুয়েশন দিয়েছেন, হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন দিয়েছেন, সবাই আমরা দেখে আসছি একটু আগে, এরকম একটা ইকুয়েশন দিয়েছেন mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টুয়াইস পাই, হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন উনি কিন্তু দিয়েছেন। তো এইরকম একটা ইকুয়েশন দিয়ে কিন্তু উনি একই সাথে মোমেন্টাম বের করছেন আবার পজিশনও বের করছেন। কারণ পজিশন যদি বের না করতেন তার ম্যাথ কিভাবে বানাইলেন, হ্যাঁ, বা ম্যাথ কিভাবে ক্যালকুলেট করলেন ওইভাবে। জাস্ট এত ডিটেইলস আমাদের মেডিকেলের জন্য লাগবে না, তুমি শুধু মনে রাখবা যে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল হচ্ছে তোমার ডেসক্রাইব করা যায় না বোরস মডেল দিয়ে। আচ্ছা তারপর দেখো এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলা হলো nh ডিভাইডেড বাই টুয়াইস পাই, এটা ঠিক আছে, এই ভ্যালুটা ঠিক আছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু এতই হবে, কিন্তু এটা কোনো এক্সপ্লেনেশন আসে নাই কিভাবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এরকম আসলো। আচ্ছা দুইটা ইফেক্ট পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, দুইটা ইফেক্ট, ঠিক আছে? পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ দুইটা ইফেক্ট। এখন দেখো উনি স্পেকট্রামকে ডেসক্রাইব করেছে, বাট স্পেকট্রামকে ডেসক্রাইব করতে পারলেও এই স্পেকট্রাম আবার স্প্লিট হতে পারে। স্পেকট্রাম আবার স্প্লিট হতে পারে, কার জন্য স্প্লিট হতে পারে? এটা ইলেকট্রিক ফিল্ডে স্প্লিট হতে পারে, আবার এটা ম্যাগনেটিক ফিল্ডেও স্প্লিট হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডেও স্প্লিট হতে পারে। যখন এটা ইলেকট্রিক ফিল্ডে স্প্লিট হয়ে যায় আমরা এটাকে বলে থাকি স্টার্ক ইফেক্ট, ঠিক আছে? আবার যখন এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য স্প্লিটিং হয়ে যায় তখন আমরা এটাকে বলি হচ্ছে জিমেন ইফেক্ট, ঠিক আছে? জিমেন ইফেক্ট। এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন দেয়, হ্যাঁ, যে for which effect spectrum is splitted due to magnetic field, অথবা in which effect spectrum is splitted due to ইলেকট্রিক ফিল্ড। এভাবে কিন্তু পরীক্ষা দিতে পারে। আমি তোমাদের মতো যখন ছোট ছিলাম এভাবে মনে রাখতাম যে ইলেকট্রিসিটিতে হয় কি স্পার্ক, স্পার্ক থেকে মনে রাখছি হচ্ছে স্টার্ক, ঠিক আছে? যে যেভাবে মনে রাখো ডাজন্ট ম্যাটার, বাট পরীক্ষা অ্যানসার করতে পারাটাই হচ্ছে বড় কথা। আমি মনে রাখতাম ইলেকট্রিসিটি করে স্পার্ক, তার মানে এটা হবে কি স্টার্ক। আর দেখো জিমেন, হ্যাঁ, এটার সাথে তুমি কিন্তু অনেক ভালোভাবে পরিচিত হয়ে যাও। একটু পরে আমরা যখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়বো সেখানেও কিন্তু দেখবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইনভেন্ট করেছে বা ডিসকভারি করেছে যে সায়েন্টিস্ট, তার নাম কিন্তু জিমেন, হ্যাঁ। তার মানে ম্যাগনেটিজমের সাথে এই জিমেনের অনেক ভালো সম্পর্ক, বিশেষ করে আমাদের এই কেমিস্ট্রিতে। আচ্ছা তাহলে এই জায়গা থেকে তুমি যখন পড়বা শুধুমাত্র এই দুইটা লাইনকে তুমি একটু বোল্ড করে রাখবা আর কি, স্টার্ক ইফেক্ট, জিমেন ইফেক্ট, ঠিক আছে? মানে এই দুইটা তোমার পড়লেই যেন মনে পড়ে যায়, হ্যাঁ না প্রশ্নটা এখান থেকে আসবে। এখানে ছবিতে জিমেন ইফেক্ট দেখানো আছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড দিছে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে সোডিয়ামের দুইটা লাইন আছে, D1 লাইন D2 লাইন, এগুলো হলো সোডিয়ামের স্পেকট্রাম আর কি। এই স্পেকট্রামগুলো আবার ফার্দার স্প্লিটিং হইছে, দেখো স্প্লিটিং হইছে। এই স্প্লিটিংটা কিন্তু বোরস অ্যাটমিক মডেল দিয়ে ডিসক্রাইব করা যায় না। ওকে, আচ্ছা তারপর দেখো স্টেবিলিটি অফ দ্য বোরস অ্যাটমিক মডেল, এগুলো অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এটা তো ফার্স্ট স্টেবল মডেল, আমরা তো বলে দিয়েছি পরীক্ষায় ভাবে প্রশ্ন দেয় কিন্তু হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট স্টেবল মডেল, आंसर শুড বি বোরস অ্যাটমিক মডেল। তারপর হচ্ছে স্পেকট্রাম সাকসেসফুলি ডিসক্রাইব করতে পেরেছি, অলরেডি বলে ফেলেছি। এন্ড দেখো এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাই, একটা হলো রেডিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। দেখো বোর রেডিয়াস আমরা ক্যালকুলেট করতে পারি, বোর রেডিয়াস আমরা ক্যালকুলেট করতে পারি কত? বোর রেডিয়াস হচ্ছে 5.2 10 টু দি পাওয়ার -11। এখন দেখো বড় একটা ইনফরমেশন না, চলো আমরা এটাকে একটু সাইজ করে পড়ি, দেখবে আমাদের মনে থাকবে। আমি এভাবে পড়তাম 5 দুগুণে কত হলো 10, 10 এর পরে কত 11, ঠিক আছে? ইউনিটটা হবে কত? মিটার, মানে 5.2 * 10 টু দি পাওয়ার -11 মিটার। অনেকের এটা এমনি মনে থাকবে, বাট একটু যদি আমরা গল্প দিয়ে মনে রাখি জিনিসটা মনে রাখা সহজ, ভাই এভাবে পড়াইছিল, তার মানে জিনিসটা তোমার মাথায় কিন্তু এখন গেছে গেল, হ্যাঁ। মানে 5 দুগুণে 10, 10 এর পরে 11 এবং মিটার হবে এখানে, ওকে, ইউনিট হিসেবে। ওকে, তো আমরা এটাকে বলতেছি বোর রেডিয়াস। এছাড়া আরেকটা ভ্যালু কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের এই যে রিডবার কনস্ট্যান্ট, এই যে আমাদের এখানে রিডবার কনস্ট্যান্ট। সো এই যে রিডবার কনস্ট্যান্ট যেটা আছে, আমরা অ্যাকচুয়ালি রিডবার কনস্ট্যান্টের ভ্যালু জানি হচ্ছে, আমি এভাবে পড়তাম 10 9 6 7 8 10 9 6 7 8, ঠিক আছে? এটা হলো আমাদের রিডবার কনস্ট্যান্টের অ্যাকচুয়াল ভ্যালু 10 9 6 7 8 সেন্টিমিটার। বাট আমরা এই তোমার যে বোরস অ্যাটমিক মডেল সেখান থেকে যখন রিডবার কনস্ট্যান্ট হিসাব করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে এই 10 9 7 3 7। এটা একটু মনে রাখবা, পরীক্ষা কিন্তু প্রশ্নটা সাধারণত আসতে দেখা যায় দুইভাবে হতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য রিডবার কনস্ট্যান্ট, অথবা পরীক্ষা প্রশ্ন করতে পারে এরকম ভাবে যে হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ দ্য রিডবার কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু বোর মডেল। যখন তোমাকে অ্যাকর্ডিং টু বোর মডেল বলে দিবে তখন তোমার অ্যানসার করতে হবে এইটা, ঠিক আছে? ওকে, এখন দেখো বোরস মডেল ইভেন উইথ সাম লিমিটেশনস এর কিছু সাকসেসফুল মানে
অ্যাচিভমেন্টস আছে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে একটা হলো ডিফারেন্ট এনার্জি লেভেল, অ্যাটম হ্যাজ ডিফারেন্ট এনার্জি লেভেল আর হচ্ছে এনার্জি রেডিয়েশন হতে পারে, এনার্জি লেভেল আর হচ্ছে এনার্জি রেডিয়েশন হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে তার সবচেয়ে বড় সাকসেস আর কি। তো আমরা এখন এই দুটাকে একটু নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করতে পারি। তোমরা যারা নেমোনিক পছন্দ করো তাদের জন্য নেমোনিক, আর যারা নেমোনিক পছন্দ করো না তাদের জন্য কোনো নেমোনিকেরই দরকার নাই। সাকসেস হচ্ছে 2SR, অর্থাৎ আমরা এখান থেকে এভাবে পড়তে পারি 2SR মানে দুইটা এস থাকবে এবং দুইটা আর থাকবে। চলো একটু দেখার চেষ্টা করি 2SR এর মানে কি কি আছে। দেখো দুইটা এস আছে, ঠিক আছে, দুইটা এস মানে একটা হলো স্টেবিলিটি, একটা হলো স্টেবিলিটি। ওকে, আরেকটা এস দেখো, আরেকটা এস মানে হচ্ছে আমরা বলি স্পেকট্রাম। ঠিক আছে, স্পেকট্রাম কার স্পেকট্রাম ডেসক্রাইব করতে পারবে? সিঙ্গেল ইলেকট্রনের স্পেকট্রাম ডেসক্রাইব করতে পারবে। তাহলে দেখো দুইটা এস হয়ে গেল। এখন দেখো দুইটা আর, দুইটা আর এর মধ্যে একটা হচ্ছে দেখো রেডিয়াস ক্যালকুলেট করতে পারি, যেটাকে আমরা বোর রেডিয়াস বলি। একটু আগে পড়ে আসছি, কত পড়ছি একটু বলে ফেলো তো, কত পড়ছি আমরা বোর রেডিয়াস একটু বলে ফেলো তো ঝটপট। একটু আগে কিন্তু পড়ে আসছি, আমি ভাবে পড়ছি 5 × 2 10 টু দি পাওয়ার -11, 5 দুগুণে 10, 10 এর পরে 11। ঠিক আছে, এই রেডিয়াসটা কিন্তু আমরা হিসাব করতে পারি বোর মডেল থেকে। এছাড়া আরেকটা দেখো রিডবার্গ কনস্ট্যান্ট, আরেকটা দেখো আমরা বলি রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, এই যে রিডবার্গ কনস্ট্যান্ট। এখন দেখো এই যে রিডবার্গ কনস্ট্যান্ট যেটা আছে সেটা কিন্তু আমরা দুইটা ভ্যালু করলাম। একটা হলো অ্যাকচুয়াল রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু কত? 10 9 6 7 8। ওকে, যদি পরীক্ষা বলে অ্যাকর্ডিং টু বোর মডেল, অ্যাকর্ডিং টু বোর মডেল কত হবে? 10 9 7 3 7। ঠিক আছে, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি অ্যাকর্ডিং টু বোর মডেল, অ্যাকর্ডিং টু বোর মডেল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো লিমিটেশনস এর মধ্যে বলতে কি নো বিদেশ। এখানে এই বিদেশ মানে কি? কোন বিদেশ? এই বিদেশ মানে কোন বিদেশ? এই বিদেশ মানে হচ্ছে এগুলা তার লিমিটেশনস। বি মানে হচ্ছে বাই ডাইমেনশনাল, ডাইমেনশনাল। ওকে, ডি মানে হচ্ছে ডি ব্রগলি, ডি ব্রগলি। ঠিক আছে, ডি ব্রগলি, অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইলেকট্রনের যে ডুয়াল নেচার আছে সেটা কিন্তু আমরা এই অ্যাটমিক মডেল দিয়ে ডেসক্রাইব করতে কিন্তু পারি না। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা বলি ইফেক্ট, টি দিয়ে পড়ি হচ্ছে ইফেক্ট। কার ইফেক্ট? ইফেক্ট অফ ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ই দিয়ে পড়ি আমরা ইফেক্ট। এছাড়া এই দিয়ে কিন্তু আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক যে অ্যাকশন আছে সেগুলো কিন্তু ডেসক্রাইব করা যায় না আর কি। এস, এস ফর স্পেকট্রাম, স্পেকট্রাম একই সাথে সাকসেস এবং একই সাথে লিমিটেশনস, কারণ অনলি সিঙ্গেল স্পেকট্রাম পাওয়া যায়। ঠিক আছে, এইচ ফর হাইজেনবার্গ, হাইজেনবার্গ, এইচ ফর হাইজেনবার্গ মানে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে এটা প্রুভ করে না। ঠিক আছে, সো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে বাই ডাইমেনশনাল, নো ডি ব্রগলি, নো ইফেক্ট অফ ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক ফিল্ড, নো ডেসক্রিপশন অফ স্পেকট্রাম অফ মাল্টিপল ইলেকট্রন কন্টেইনিং অ্যাটম, নো ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, এগুলো পরীক্ষায় তোমার প্রশ্ন দিতে পারে এভাবে ডিরেক্টলি এমসিকিউ। হুইচ ওয়ান ইজ লিমিটেশন ফর বোরস অ্যাটমিক মডেল, হুইচ ওয়ান ইজ লিমিটেশন ফর রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ বোরস অ্যাটমিক মডেল, এভাবে তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই কুইজটা তোমরা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। তোমরা কিন্তু অ্যান্সারটা জানো, হ্যাঁ তোমরা কিন্তু অ্যান্সারটা জানো, জাস্ট একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। আমি চাই তোমরা সবাই কুইজটা কারেক্ট অ্যান্সার করো, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু পড়বা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে, প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে পড়বা। এত কঠিন প্রশ্ন তোমার মেডিকেলে আসবে না, বাট আমরা কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য একটু কঠিন প্রশ্ন দিয়ে শেখাই, কারণ এটার মধ্যে দিয়ে দেখবে তোমার এই বোর্ডস আর রাদারফোর্ডের অনেক কনসেপশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে একটু চলো আমরা দেখি এক্সপ্লেনেশন অফ দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন আয়ন। দেখো তো হাইড্রোজেন আয়নের এক্সপ্লেনেশন কি বোরস মডেল দিয়ে পসিবল? এটা কিন্তু পসিবল না। তার মানে আমার প্রথম স্টেটমেন্টটাই ফলস। পরীক্ষা বলতে হচ্ছে অ্যাপ্লিকেবল, তার মানে ট্রু কোনটা সেটা বের করতে হবে। কনসেপ্ট অফ টু ডাইমেনশনাল অরবিটাল, এটা কি অরবিটালের কনসেপ্ট দিয়েছে? না, এটা অরবিটের কনসেপ্ট দিয়েছে। তার মানে এটাও কিন্তু আমার একটা ফলস স্টেটমেন্ট। এক্সপ্লেনেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্লেনেশন কিন্তু সে দিতে পারে না, এটা কিন্তু তার একটা লিমিটেশন ছিল আর কি। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ফলস স্টেটমেন্ট। ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট, এটা ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেবল টু বোর মডেল অ্যান্সার শুড বি অপশন ডি। বুঝতে পেরেছো সবাই? যারা ভুল করছিলে এখন ঠিক করছো? ঠিক আছে, ভেরি গুড। সামনে দিই কম্পারিজন। কম্পারিজনটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু মোটামুটি পড়া শেষ। কম্পারিজনটা এখানে যা যা আছে এগুলো আসলে কিছুই লাগে না, লাগবে শুধুমাত্র তোমার এই যে আমাদের যে মেডিটিক্সের যে কম্পারিজনটা আছে। আমি তোমাদেরকে প্রিভিয়াস পেজগুলো দেখাবো, তার আগে এই মেডিটিক্স থেকে এটা পড়ে নিই। কিছু জিনিস তো আমরা বলি যে মেডিটিক্স হচ্ছে আমরা সহজ করে লিখেছি, যেমন এই বোর আর রাদারফোর্ডের যে তোমার ডিফারেন্সেস কম্পারিজন, তো এরকম বক্স করে করাটা কিন্তু ইজি। যেমন অ্যাবজর্পশন রেডিয়েশন অফ দ্য এনার্জি, এটা হচ্ছে কোথায় হয়? অ্যাবজর্পশন রেডিয়েশন অফ দ্য এনার্জি হোয়াইল রোটেটিং ইন এ পার্টিকুলার অরবিট। এটা বোরের মধ্যে কিন্তু কোনো অ্যাবজর্পশন হলে উপরের অরবিটে যেতে পারে, বাট নির্দিষ্ট একটা অরবিটে থাকে কিন্তু সে কোনো কিছু অ্যাবজর্ব করে না, বা নির্দিষ্ট একটা অরবিট সে যখন রোটেট করে তখন কিন্তু সে কোনো কিছু মানে তোমার অ্যাবজর্পশন করে না, আবার কোনো কিছু রেডিয়েশনও কিন্তু করতেছে না অ্যাকর্ডিং টু বোর। বাট রাদারফোর্ডের মধ্যে কি হয়? কোন একটা ইলেকট্রন যখন পজিটিভলি চার্জ নিউক্লিয়াসকে সেন্টার্ড করে যখন রোটেট করতেছে তখন দেখা যায় যে আস্তে আস্তে তার রেডিয়াসটা কমতে কমতে একটা সময় তাদের মধ্যে কলিশন হচ্ছে, এর মাধ্যমে বোঝা যায় যে এটা সবসময় এনার্জি এমিট করতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাবজর্বড এন্ড এমিটেড এনার্জি, এটা এক্সপ্লেইন করতে পারে, কারণ এটা স্পেকট্রাম এক্সপ্লেইন করতে পারে, আর এটা এক্সপ্লেইন করতে পারে না। সাইজ এন্ড শেপ অফ দ্য অরবিট অফ দ্য ইলেকট্রন এক্সপ্লেইন করতে পারে, এটা এক্সপ্লেইন করতে পারে না। স্পেকট্রাল লাইন হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ এটা হচ্ছে এক্সপ্লেইন করা যাবে বোর্ড দিয়ে, আর এটা এক্সপ্লেইন করতে পারবে না। স্টেবিলিটি কোথায় আছে? বোরস মডেলে আছে, এখানে কোনো স্টেবিলিটি নাই। এই কথাগুলোকেই আমাদের এই পেজগুলোকে ডিটেইলসে লিখেছি আর কি। হ্যাঁ, যেমন এই বোরস অ্যাটমিক মডেল হচ্ছে এক্সিস্টেন্স অফ দ্য সেন্ট্রাল অ্যাটমিক নিউক্লিয়াস এন্ড এটস কোয়ান্টাম থিওরি অফ দ্য রেডিয়েশন অফ দ্য লাইট গিভেন ইন দ্য প্ল্যাঙ্ক এন্ড আইনস্টাইন। ঠিক আছে, আচ্ছা মানে বোরস অ্যাটমিক মডেল আসলে সবাইকে মেনে নেয়। পরে যাই রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এটা দিয়ে হচ্ছে বলা হয়েছিল যে টোটাল অ্যাটমটা হচ্ছে স্ফেরিক্যাল, বাট অরবিটটা কেমন এগুলা কিন্তু কোনো কিছু বলা হয় না। এই জিনিসগুলো এখানটাতে ডিটেইলসে লেখা আছে। তুমি যখন পড়বা এই জায়গাটাতে যে স্টেশনারি অরবিট এগুলা কিন্তু অলরেডি তুমি পড়ে আসছো, রাদারফোর্ড দিয়ে সাইজ শেপ বলা যায় না। তোমার এটাও একটা আর্ট, তুমি কোন জিনিসটা পড়ে আসছো কোন জিনিসটা আবার পড়বা ওই জিনিসটা বুঝতে হবে। এবং যে জিনিসগুলো তুমি অলরেডি পড়ে ফেলছো এই জিনিসগুলো যদি তুমি আবার পড়তে যাও তুমি কিন্তু সামনে জিনিসগুলো কভার করতে পারবে না। সো এগুলো এই ইনফরমেশন অলরেডি আমরা কভার করে ফেলছি। যেমন এখানে দেখো যে বোরস অ্যাটমিক মডেল স্টেবিলিটি আসে, হ্যাঁ এগুলো সবই আমরা কমপ্লিট করেছি। সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা কে বলেছিল? রাদারফোর্ড বলেছিল আর কি। ওকে, আবার দেখো রাদারফোর্ডের মডেলটাকে কি দিয়ে বলছে? সোলার সিস্টেম দিয়ে তোমার কি বলে কম্পারিজন করছে। তো এই জিনিসগুলো তুমি জাস্ট প্রথমবার একবার রিডিং করতে পারো। এই আর মানে হচ্ছে রিডিং করা, তুমি জাস্ট প্রথমবার একবার রিডিং করতে পারো। হ্যাঁ, পরবর্তীতে আর পড়তে হবে না এটা, কারণ এই ইনফরমেশন অলরেডি তুমি অনেকবার পড়ে আসছো অতীতে। হ্যাঁ, আচ্ছা অতীতে মানে আজকে লেকচারই আর কি। আচ্ছা এখন এইখানে যে জিনিসটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা যখন তোমাদেরকে হাইড্রোজেন স্পেকট্রাম পড়াবো আগামীকালকে তখন বলবো। জাস্ট এখন একটু জেনে রাখো যে হাইড্রোজেনের স্পেকট্রাল লাইনে আমরা লাইমেন সিরিজ পাই, বামার সিরিজ পাই, পেস্টেন পাই, ব্র্যাকেট পাই, ফোন সিরিজ পাই। হ্যাঁ, কখন কোথায় পাই? দেখো এইটা সিরিজগুলো আসছে হচ্ছে ইলেকট্রনটা কোন শেলে এসে জাম্প করতেছে, মানে ফাইনালি কোন শেলে আসতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার
এই সিরিজগুলোর নাম দিয়েছে। যদি ফার্স্ট শেলে আসে বলি লাইমেন, সেকেন্ড শেলে আসলে বলবো আমার, থার্ডে আসলে বলবো প্যাস্টেন, ফোর্থে আসলে বলবো ব্র্যাকেট, ফিফথে আসলে বলবো ফন্ট। ঠিক আছে, এটা আমরা ডিটেইলসে পড়বো আগামীকাল। আজকে কিন্তু এটা ডিটেইলসে পড়া নাই, যেহেতু বই আছে এবং আমরা মেডিকেলের জন্য যেহেতু বই ধরে পড়াই, এই কারণে বইয়ের মাঝখানে আমরা এটা নিয়ে আসছি আর কি। ওকে, দেখো আরেকটা এমসিকিউ আছে 2.3, এটার অ্যানসার কি হবে ঝটপট বলে দাও তো, বলে দাও ঝটপট বলে দাও, এটার অ্যানসার কি হবে? দেখা যাচ্ছে? ভেরি গুড, কারেক্ট অ্যানসার পাচ্ছি, ভুলে পাইছি কারেক্ট বেশি পাচ্ছি। ঠিক আছে, দেখো হুইচ ইকুয়েশন ইজ ফর অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাটমিক স্পেকট্রামটা হয় সেটা কি কারণে হয়, বা সেটা কোন ইকুয়েশনটাকে ডেসক্রাইব করা যায়, সেটা হচ্ছে E = h μ, এটা দিয়ে ডেসক্রাইব করা যায়। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা তোমার ইউনিট কনভার্সন দেখতে পাচ্ছি। জাস্ট একটা জিনিস ভালো মতো পড়া লাগবে, সেটা হলো EMU আর ESU এর মধ্যে ডিফারেন্সেস। 1 EMU = 3 × 10⁻10 ESU, এটুকু একটু পড়া লাগবে ভাইয়া। হ্যাঁ, 1 EMU = 3 × 10⁻10 ESU। ঠিক আছে, আচ্ছা এখন এখানটাতে আমরা অনেক বড় একটা ইকুয়েশন পাচ্ছি। এই যে যেমন দেখো যে রিলেশন বিটুইন দা রেডিয়াস অফ দা nth অরবিট এন্ড ফার্স্ট অরবিট অফ দা হাইড্রোজেন অ্যাটম। তাহলে আমাদের nth অরবিটের রেডিয়াস ক্যালকুলেশন করার একটা ইকুয়েশন দেওয়া আছে। আল্লাহর খাস রহমত প্রাপ্ত আমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, এই বড় বড় ইকুয়েশন আমাদের পড়া লাগবে না। তবে এই ইকুয়েশন থেকে একটা জিনিস পড়া লাগবে, এই ইকুয়েশনটা ডিপেন্ড করতেছে কার উপর, কখন ইকুয়েশনটা বাড়তেছে, কতটুকু বাড়তেছে, একটা nth শেলের রেডিয়াসটা ফার্স্ট শেলের রেডিয়াসের চাইতে কত গুণ বড়, এই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসবে। তাহলে আমরা রিলেশনটা শুধু জেনে রাখলে হবে। দেখো তোমার এখানে রেড মার্ক করা আছে, কিন্তু রিলেশনটা কিরকম রেড মার্ক করা আছে যদি একটু দেখো, আমরা জানি Rn মানে হচ্ছে রেডিয়াস অফ nth শেল = R1 × n² R1 × n²। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এরকম, বলো বলো যে এরকম R5 মানে হচ্ছে রেডিয়াস অফ দা ফিফথ শেল, হাউ মেনি টাইমস অফ দা রেডিয়াস অফ দা ফার্স্ট শেল। ঠিক আছে, অর্থাৎ কত টাইমস, মানে রেডিয়াস অফ দা ফিফথ শেল হাউ মেনি টাইমস লার্জার দেন রেডিয়াস অফ ফার্স্ট শেল, তাড়াতাড়ি বলো। আমরা ইকুয়েশন জানছি, শুধু এতটুকু জানলেই চলবে, Rn = R1 × n², শুধু এতটুকু জানলেই চলবে, 25 টাইমস। ঠিক আছে, ভেরি গুড, 25 টাইমস। কেন 25 টাইমস? কারণ আমরা জানি R1 × n², তাহলে এখানে 5², তাহলে কত হলো 25 × R1, অর্থাৎ আমরা বলতে পারি R5 বা রেডিয়াস অফ দা ফিফথ শেল ইজ 25 টাইমস অফ রেডিয়াস অফ দা ফার্স্ট শেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো ভেলোসিটিতে আসলাম। একটা জিনিস একটু খেয়াল করো তোমরা, মনে করো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট, ঠিক আছে, বা ফার্স্ট শেল, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ। তাহলে একটা জিনিস খেয়াল করো, অরবিটের নাম্বার যত বাড়তেছে রেডিয়াস কি বাড়ার কথা না কমার কথা? অফকোর্স বাড়ার কথা। এই কারণেই এখানটাতে দেখবে তোমরা যে মানে আমরা যেটাকে বলি প্রপোর্শনাল সম্পর্ক বা রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল। এখন আরেকটা জিনিস দেখো একটু, মনে করো এই ফার্স্ট শেলে প্রথম শেলে একটা ইলেকট্রন আছে আর 4 নাম্বার শেলে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, প্রথম শেলে একটা ইলেকট্রন আছে, 4 নাম্বার শেলে আরেকটা ইলেকট্রন আছে। এখন তুমি নরমালি চিন্তা করো কোন ইলেকট্রনটার ভেলোসিটি বেশি হবে, কোন ইলেকট্রনটার ভেলোসিটি কম হবে। নরমালি চিন্তা করো কোনটার ভেলোসিটি বেশি হবে, কোনটার ভেলোসিটি কম হবে। 4 লিখো অথবা 1 লিখো, তাহলে আমি বুঝবো কোন শেলে ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে, কোন শেলে ইলেকট্রনের ভেলোসিটি কম হবে। আচ্ছা, বেশি হবে কোনটাতে সেটা লিখো, ভেলোসিটিটা বেশি হবে কোনটাতে। আচ্ছা, মিক্সড অ্যানসার আসতেছে, কেউ বলতেছে 1, কেউ বলতেছে 4। আচ্ছা, একটু আমরা আমাদের ইকুয়েশনটার দিকে যদি তাকাই, দেখো ইকুয়েশনটা বলছে হচ্ছে v1 = vn × n, vn × n, অর্থাৎ প্রথম যে ভেলোসিটি এটা হলো v1 এর চাইতে n গুণ, প্রথম যে ভেলোসিটি সেটা হলো v1 এর চাইতে n গুণ, অর্থাৎ vn = হবে হচ্ছে v1 / n। তাহলে বলো এখন কোনটা বেশি হলো কোনটা কম হলো? অবশ্যই v1 এরটা বেশি হবে এবং vn এরটা কম হবে। কেন vn এরটা কম হবে? কারণ দেখো কোন একটা ভেলোসিটিকে তুমি n দিয়ে ভাগ করতেছো, কম হওয়া স্বাভাবিক। আবার নরমালি তুমি চিন্তা করো, এটা তো অল্প দূরত্ব, ঠিক আছে, তো এখন একটা টাইমের মধ্যে এটা তোমার যদি মুভ করে তখন তার ভেলোসিটি তো বেশি হওয়া তো স্বাভাবিক, এবং এটা অনেক বড়, হ্যাঁ, তার মানে এটা ভেলোসিটিটা কম হওয়া স্বাভাবিক আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে তোমরা যদি বলো ভেলোসিটির কথা যদি বলি আমরা, যে একটা ইলেকট্রন মনে করো হচ্ছে থার্ড শেলে আছে, তো থার্ড শেলে তার যে ভেলোসিটি আছে, থার্ড শেলের ভেলোসিটি প্রথম শেলের চাইতে কত গুণ হবে, থার্ড শেলের ভেলোসিটি প্রথম শেলের চাইতে কত গুণ হবে। আমরা জানি vn = v1 × 1/n, তাহলে 1/n হলে 1/3 × v1, অর্থাৎ থার্ড শেলের ভেলোসিটি প্রথম শেলের ভেলোসিটির চাইতে 1/3। বুঝতে পেরেছি? থার্ড শেলের ভেলোসিটি প্রথম শেলের ভেলোসিটির চাইতে 1/3। ঠিক আছে, একইভাবে আমরা এনার্জির একটা ইকুয়েশন পাই, En = E × 1/n², ঠিক আছে। তাহলে থার্ড অরবিটের জন্য তোমার E3 মানে থার্ড অরবিটের জন্য এনার্জি হবে হচ্ছে ফার্স্ট অরবিটের চাইতে 1/n² মানে হলো 9th। হ্যাঁ, আমরা যেটা বলি হচ্ছে 1/9 আর কি। হ্যাঁ, তার মানে এনার্জিও কিন্তু কি হইছে, কমে গেছে আলটিমেটলি। ওকে, আচ্ছা, এখন একটু অ্যাডভান্স প্রবলেম কেন? কারণ এই টাইপের প্রবলেম আসলে মেডিকেলে আমরা কম আসতে দেখি, তবে এইগুলা ভার্সিটিতে বেশি আসে, এবং আমরা দেখবো যে মেডিকেলের প্রশ্ন যদি কঠিন হয় তখন এই টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। দেখি তোমরা এটা কেউ সলভ করতে পারো কিনা। নামাজে ব্রেক দিব ভাইয়া, 4:30টায় দিই, তাহলে মনে হয় ভালো হয় সবার জন্য। হ্যাঁ, তোমরা তো সবই পারো দেখা যায়। হ্যাঁ, কারেক্ট অ্যান্সারই তো দিছো। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে বলছে হাউ মেনি টাইমস দ্য রেডিয়াস অফ সিক্সথ অরবিট দেন দ্য রেডিয়াস অফ থার্ড অরবিট। তাহলে আমরা একটু দেখি এখানে R6 মানে সিক্সথ অরবিটের জন্য রেডিয়াসটা কেমন ছিল। সিক্সথ অরবিটের জন্য রেডিয়াসটা ছিল হচ্ছে R1 × 6², R1 × 6²। আবার দেখো থার্ড অরবিটের জন্য R3 = কেমন ছিল, R1 × 3²। ঠিক আছে, এখন দেখো তোমাকে বলছে যে রেডিয়াস অফ দ্য সিক্সথ অরবিট ইজ হাউ মেনি টাইমস দেন রেডিয়াস অফ দ্য থার্ড অরবিট। তাহলে এখন তুমি যেটা করতে পারো, এখানে এই সিক্সথ অরবিটে এবং থার্ড অরবিটের মধ্যে একটা কম্পারিজন করতে পারো, মানে এদেরকে একটা রেশিও করতে পারো আর কি। তো রেশিও যদি করি আমরা, সিক্সথ অরবিটের জন্য এখানে 36 আর থার্ড অরবিটের জন্য এখানে হবে হচ্ছে 9। এখন তুমি এখানে আমাদের সেই বিখ্যাত কাটাকাটি করো, R1 কাটা 36 কে 9 দিয়ে কেটে দাও 4। তাহলে যদি আমরা এখানে একটু সাজায় গুছাই লিখি, তাহলে দেখো এরকম একটা জিনিস পাই, R6 = R3 × 4, অর্থাৎ থার্ড শেলের চাইতে ফোর্থ গুণ রেডিয়াস হয়। হ্যাঁ, ফোর্থ গুণ। মানে এটা আসলে একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রবলেম, বা এই প্রবলেমগুলো ভার্সিটিতে কঠিন প্রশ্ন হয়ে আসতে পারে আসলে, বাট আমরা তোমাদেরকে সবকিছুর জন্য প্রিপারেশন করে দেব ইনশাআল্লাহ। চলো, যেন তোমাদের পরবর্তী প্রিপারেশনগুলো ভালো হয়, এবং মেডিকেলে যদি কঠিন প্রশ্ন হয় তখন এই টাইপের প্রশ্ন হতে পারে। পরেরটা দেখো, এটা অ্যানসার করো, যারা আগেরটা পারছো তারা এটা অ্যানসার করো ঝটপট। হুম,
ঠিক আছে, চলো আবার দেখি, এখানে তো রিলেশন করে করতে হবে আর কি। হ্যাঁ, তো দেখি রোটেটিং ইন দা ফিফথ অরবিট, এখানে স্পিড চাইছে আর কি। হ্যাঁ, স্পিড চাইছে মানে আমি বের করবো কত, v5, v5 ইকুয়াল টু কত হবে আমার, v1 ইনটু 1/5, ঠিক আছে। তাহলে v5 এর সাথে কার রিলেশন, থার্ড অরবিটের মানে v3, তাহলে v3 ইকুয়াল টু কত হবে, v1 ইনটু 1/3, ঠিক আছে। এখন তুমি দেখো, তাহলে এই দুইটার মধ্যে যদি আমি রিলেশন বের করতে চাই, রেশিও বের করব, v5 ডিভাইডেড বাই v3 ইকুয়াল টু v1 ইনটু 1/5, v1 ইনটু 1/3, এতটুকুকে যদি কাটাকাটি করি, v1 কেটে দিব, আলটিমেটলি আসবে কত, 3/5, ঠিক আছে। অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 3/5 টাইমস। এটা তোমরা অ্যান্সার করবা ঝটপট, এটা আমি বলবোই না, তোমরা যেটা বলবা সেটাই কারেক্ট, অনেক পড়ছি এটা। অপশন লিখলেই হবে, ঠিক আছে, নেক্সট অ্যান্সার আসতেছে। ওকে, দেখো কি চাইছে, what times is the total energy of an electron rotating in the first orbit then total energy rotating in the fifth orbit। অর্থাৎ এখানে কিন্তু আমার এই যে E1 ডিভাইডেড বাই E5 এটা বের করতে হবে। মানে প্রথমে চাইছে তোমার ফার্স্ট অরবিট, হ্যাঁ, ফার্স্ট অরবিটের চাইতে টোটাল এনার্জি মানে ফিফথ অরবিটের চাইতে কত গুণ, তার মানে প্রথমে তোমার ফার্স্ট অরবিটে রাখতে হবে। তাহলে এখন দেখো, এটা যদি আমরা হিসাব করি, এখানে হচ্ছে E1, তাহলে E5 এর ভ্যালু কত আসে দেখো, E1 ইনটু 1/25, তাই না, E1 ইনটু 1/25, তাহলে দেখো তো E1 ইকুয়াল টু কত আসবে, E1 কাটো, E1 ইকুয়াল টু আসবে হচ্ছে 25 E5, বুঝতে পেরেছি, 25 টাইমস। হ্যাঁ, কারণ প্রথমে কিন্তু ফার্স্ট অরবিট বলেছে, মানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজ একটু পেজ দিছে আর কি। How what times of the total energy of an first electron rotating in the first orbit then the total energy of an electron rotating in the fifth orbit, ঠিক আছে। তাহলে কত হবে, 25 টাইমস, ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। ওকে, এখন আসি ওয়েভ মেকানিক্যাল মডেল অফ দ্য অ্যাটম এন্ড শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। ভাইয়া এই জিনিসগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী প্রশ্ন না, এখানে আমরা কম সময় স্পেন্ড করব, ঠিক আছে, জাস্ট দেখে যাবো কি কি পড়তে হবে। ডি ব্রগলি ডুয়াল নেচার বলছেন, অলরেডি আমাদের পড়া শেষ। এখন দেখো এই জায়গাটাতে এই ডি ব্রগলির মানে ওয়েভ মোশন আছে, আবার হচ্ছে তোমার এটা নির্দিষ্ট একটা পজিশন আছে আর কি। হ্যাঁ, এখন এখানে আমরা একটা ডি ব্রগলি ইকুয়েশন পাই। ডি ব্রগলি ইকুয়েশনটা কোনটা, এই যে mc ইকুয়াল টু h ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে, মোমেন্টাম অফ দ্য ফোটন mc ইকুয়াল টু h ডিভাইডেড বাই ল্যামডা, শুধু ইকুয়েশনটা করবা। আর এখান থেকে আরেকটা জিনিস একটু আমাদের জানা লাগবে, সেটা হলো যখন কোনো একটা ইলেকট্রন কোনো একটা শেল বা কোনো একটা অরবিটে যখন মুভ করতেছে, মুভ করার সময় তখন এটা কয়েকটা কমপ্লিট ওয়েভ ফর্মেশন করতে পারে। কারণ এটা কতগুলো ওয়েভ ফর্মেশন করবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কত নাম্বার শেলের মধ্যে এটা মুভ করতেছে। এখন বলা হয়ে থাকে যদি nth শেলে মুভ করে তাহলে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ হবে n, ঠিক আছে। এখন তাহলে তোমরা বলো তো এটা এটা কোন শেলে হতে পারে, বলো তো, এই যে আমাদের ছবিটা যেটা দেওয়া আছে এটা তোমরা সাসপেক্ট করো কোন শেলে হতে পারে। তাহলে আমার বের করতে হবে এখানে কয়টা কমপ্লিট ওয়েভ আছে, তাহলে একটা পেলাম। হ্যাঁ, তারপর দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা দুইটা পেলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা তিনটা পেলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা চারটা পেলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পাঁচটা পেলাম। তাহলে যেহেতু পাঁচটা কমপ্লিট ওয়েভ পাচ্ছি, তার মানে এই ক্ষেত্রে আমার n ইকুয়াল টু কত হবে, 5। ভেরি গুড, যারা অ্যানসার দিছো এটা ফিফথ শেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা যারা এটা অ্যানসার করতে পারছো তারা আমাকে বলো তো, যদি আমি 24th ইলেকট্রনের জন্য হিসাব করতাম, তাহলে একটা 24th ইলেকট্রন, হ্যাঁ, 24th ইলেকট্রন কতগুলো কমপ্লিট ওয়েভ ফর্মেশন করবে, হাউ মেনি কমপ্লিট ওয়েভ ইজ ফর্মড বাই 24th ইলেকট্রন ডিউরিং মুভিং থ্রু দা অরবিট, অ্যানসার করো। 24th ইলেকট্রন, আচ্ছা ঠিক আছে। এখন দেখো 24th ইলেকট্রন এটা কোন অরবিটের মধ্যে মুভ করতেছে, একটু যদি আমরা বলি যে তোমার আর্গন, হ্যাঁ, আর্গন হলে কত 18 হয়ে যাচ্ছে আর কি, তারপরে কত আছে 4s2, তারপর হচ্ছে 3d, তাহলে 20 পরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 4, তার মানে বোঝা যাচ্ছে থার্ড শেল। তো থার্ড শেলে যদি হয়ে থাকে তাহলে 24th ইলেকট্রন কতগুলো কমপ্লিট ওয়েভ ফর্মেশন করবে, তিনটা কমপ্লিট ওয়েভ ফর্মেশন করবে, ঠিক আছে, কতগুলো কমপ্লিট ওয়েভ করবে, তিনটা কমপ্লিট ওয়েভ করবে। এই জিনিসটাই বলা হয়েছে এখানে। এটা মডেল প্রাইমারি কনসেপ্টের আরেকটা এক্সাম্পল হলো এখানটাতে, এটা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে। এই ইলেকট্রন মাইক্রোস্কোপটা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে ডি ব্রগলির যে ডুয়াল নেচার, এই ডুয়াল নেচারের যে ওয়েভ নেচার আছে, ইলেকট্রনের যে ওয়েভ নেচার আছে সেটার উপরে বেস করে করা হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা বলার জন্য জাস্ট ছবিটা আনা আর কি, ঠিক আছে। ওকে, বেস কি বা বেসিস কি, বেসিস হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রন, ওয়েভ নেচার অফ ইলেকট্রন, ওয়েভ নেচার অফ ইলেকট্রন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই ইলেকট্রন মাইক্রোস্কোপের বেসিস, বেসিস অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ ইজ ওয়েভ নেচার অফ ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি ওয়েভ নেচারের এক্সপ্লেনেশন এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, দরকার নাই, বাট যে এমসিকিউটা আছে সেটা আমাদের লাগবে আর কি। বলে এর অ্যানসার কি হবে, অলরেডি তোমরা সলভ করেছো এটা। এই যে এখানে আমি বলে দিই, এনার্জি অফ এন ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন ফার্স্ট অরবিট ইজ E1, দেন হোয়াট ইজ দ্যাট ফর থার্ড অরবিট, থার্ড অরবিটের জন্য সেটা কি হবে, E1 এর চাইতে কত গুণ হবে, 1/n², তাহলে হবে কি E1 ডিভাইডেড বাই 9, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, তাই না। আচ্ছা, এখন দেখো বোর ইলেকট্রন মুভিং ইন ডিফারেন্ট অরবিট ক্রিয়েটস কমপ্লিট ওয়েভ অফ দ্য ইন্টিগ্রাল নাম্বার হুইচ ইজ দ্য ইলেকট্রন অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ দ্য অরবিট, যেটা আমরা একটু আগে পড়লাম আর কি, ঠিক আছে, যেটা আমরা একটু আগে অলরেডি পড়ে ফেলছি। ওই যে 24th ইলেকট্রন কয়টা কমপ্লিট ওয়েভ করবে, তিনটা। হ্যাঁ, আবার ছবিটা দেখে আসছি যেটা কোন শেল হতে পারে, তোমরা বলছো হচ্ছে পাঁচটা। তাহলে যদি ফিফথ শেলে যদি মুভ করে তাহলে কমপ্লিট ওয়েভ হবে হচ্ছে পাঁচটা, থার্ড শেলে করলে হবে তিনটা, সেকেন্ড শেলে করলে হবে একটা, ফার্স্ট শেলে করলে হবে সরি সেকেন্ড শেলে দুইটা, ফার্স্ট শেলে হবে হচ্ছে একটা, ঠিক আছে। এখন দেখো ডি ব্রগলির ইকুয়েশন কোনটা, ঝটপট অ্যানসার করে ফেলো তো, হুইচ ওয়ান ইজ ডি ব্রগলির ইকুয়েশন, ভেরি গুড, ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই mv, ঠিক আছে। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, জাস্ট ইকুয়েশনটা করতে হবে ভাইয়া। আনসার্টেনিটি প্রিন্সিপালের মধ্যে ডেল্টা x, ঠিক আছে, ডেল্টা x ইনটু ডেল্টা p, ডেল্টা x ইনটু ডেল্টা p ইকুয়াল টু h ডিভাইডেড বাই ইকুয়াল মোর দেন অর ইকুয়াল টু h ডিভাইডেড বাই 4 পাই। এখানে ডেল্টা x হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য পজিশন, আর ডেল্টা v যেটা বা ডেল্টা p যেটা সেটা হচ্ছে আনসার্টেনিটি অফ দ্য মোমেন্টাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর h ডিভাইডেড বাই 4 পাই এটা তো একটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ভাই এতটুকু জানলে এখান থেকে চলবে, বাকি কিছু লাগবে না। তোমার পরীক্ষা কি মেডিকেল ভর্তি পরীক্ষা তো এটা আসলে আসা সম্ভব না, তোমাকে বলবে যে এক্সপ্লেইন দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অর প্রুভ দ্য হাইজেনবার্গ ইকুয়েশন, এভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসার সুযোগ নেই। আচ্ছা, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন থেকে করতে হবে যে এই অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডুয়াল নেচার অফ দ্য ম্যাটার এন্ড দ্য এনার্জি মুভিং পার্টিকেল, আরেকটা হলো আনসার্টেনিটি প্রিন্সিপালকে তোমরা কালমিনেটেড করছে ফর কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সের জন্য কালমিনেটিং করে উনি একটা ইকুয়েশন ডিরাইভ করছেন। এখন এই ইকুয়েশনটাও মেডিকেলের জন্য আসলে প্রযোজ্য না, ঠিক আছে। তো এখানে আসলে কয়েকটা জিনিস কোনটা আসলে কি বোঝায় এই জিনিসটা তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। এই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা হলো সাই। হ্যাঁ, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন অফ দ্য ইলেকট্রন ইন 3 ডাইমেনশন। ই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ই হচ্ছে ইলেকট্রনস টোটাল এনার্জি। কিন্তু এখানে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রহমত করছেন যে এরকম বিদ্যুৎ ইকুয়েশন আমাদের মেডিকেলের জন্য দরকার নাই, ঠিক আছে। তাহলে ভাই এখান থেকে পড়বো কি, এখান থেকে তুমি জাস্ট এই যে বক্সটুকু করা আছে যে রেড কালারের বক্স, এইটুকু জাস্ট একটা রিডিং দিবা আর কি বাসায় গিয়ে। ওকে, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন আর কি, এটা কার ইকুয়েশন, শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। আচ্ছা, এখন
এই জায়গাটাতে কি আছে, এই যে আমাদের যে সাই এবং সাই স্কয়ার এই দুইটার তোমার মানে কোনটা কি রিপ্রেজেন্ট করে সেই জিনিসটাকে বলেছে আর কি। যেমন সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ফাংশন অর অরবিটাল, বেস্ট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট রেগুলার ইজ এন এক্সপ্রেশন অফ দ্য সাই স্কয়ার ডিফাইন্স প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিংস। জাস্ট এই কথাটা মনে রাখবা, সাই স্কয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ এন ইলেকট্রন গিভেন স্পেস ভলিউম অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ এটা হলো প্রবাবিলিটি। আমি জাস্ট এতটুকু মনে রাখতাম যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, ঠিক আছে? তোমরা এতটুকু মনে রাখলেই চলবে। জাস্ট এই ইকুয়েশনটা একবার রিডিং দিয়ে রাখতে পারো, ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনকে সলভ করে আমরা কি পাই, ওয়েভ ফাংশন বা অরবিটাল পাই, যেটাকে সাই দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে সাই কি, ওয়েভ ফাংশন আর অরবিটাল, আর সাই স্কয়ার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ফাইন্ডিং অফ অরবিটাল অফ ইলেকট্রন। আচ্ছা, অ্যাটম মডেল প্রাইমারি কনসেপ্টের কোয়ান্টাম মেকানিক্স ইন দ্য বেসিস অফ অ্যাটমিক মডেল। অ্যাকচুয়ালি এই কোয়ান্টাম মেকানিক্স এটা আসলে সবার একটা কম্বিনেশন। কার কার কম্বিনেশন চলো একটু দেখার চেষ্টা করি। এখানে আর ফর রাদারফোর্ড, আর ফর রাদারফোর্ড, ঠিক আছে? দেন বি ফর বোর, ডি ফর ডি ব্রগলি, এইচ ফর হাইজেনবার্গ, হাইজেনবার্গ, ঠিক আছে? এস ফর শ্রোডিঞ্জার। এই সবার একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের এই কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলছে যে কোয়ান্টাম মেকানিক্স অর মডার্ন অ্যাটম মডেল। তোমার পরীক্ষা প্রশ্ন আসবে এরকম ভাবে, হুইচ ওয়ান ইজ মডার্ন অ্যাটম মডেল? তুমি आंसर করবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল ইজ দা মডার্ন অ্যাটম মডেল। কনসেপ্ট অফ দ্য সেন্ট্রাল নিউক্লিয়াস, সেন্ট্রাল নিউক্লিয়াসের কনসেপ্টটা কার থেকে আসছে? রাদারফোর্ড মডেল থেকে আসছে। কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট কার থেকে আসছে? বোর মডেল থেকে আসছে। ডুয়ালিটি অফ ইলেকট্রন কার থেকে আসছে? ডি ব্রগলি থেকে আসছে, ঠিক আছে? তারপর ডি ব্রগলি ইকুয়েশনটা দেখাইছে, এটা অলরেডি আমরা করেছি। তারপর হচ্ছে থিওরি অফ দ্য ডুয়াল প্রপার্টিজ অফ ইলেকট্রন প্রপোজড বাই শ্রোডিঞ্জার, একটা জেনারেল কোয়ান্টিটিক ইকুয়েশন, ওকে? তারপর দেখো আনসার্টেনিটি প্রিন্সিপাল, সবগুলাকে মিলে একটা তোমার নতুন একটা মডার্ন অ্যাটমিক মডেল বানানো হয়েছে, সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। ওকে, চলো আমরা ব্রেকে যাই। নামাজের ব্রেকের পর আমরা কোয়ান্টাম নাম্বার শুরু করব এসে, ঠিক আছে? নামাজের ব্রেকের পর আমরা এসে কোয়ান্টাম নাম্বার শুরু করব। আচ্ছা, তাসমিয়া জিজ্ঞাসা করছো ডেল্টা পিটা কি ভাইয়া? মোমেন্টাম, আনসার্টেনিটি অফ মোমেন্টাম, ঠিক আছে? ডেল্টা পি মানে হচ্ছে আনসার্টেনিটি অফ মোমেন্টাম। আচ্ছা চলো আমরা এখন একটু নামাজ ব্রেক দেই। নামাজের ব্রেকের পর আমরা বাকি অংশটুকু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। নামাজ ব্রেক কতটা পর্যন্ত দিব? 35 দিলাম তো, 45 পর্যন্ত। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে নামাজটা শেষ করে আসো।
ওয়েলকাম ব্যাক সবাইকে। আশা করি চলে আসছে সবাই। চলো আমরা ক্লাসের বাকি অংশটা কন্ডাক্ট করি। আচ্ছা, একটা কনফিউশন ছিল তোমাদের যে ডেল্টা পি এটা মানে কি? এটা অ্যাকচুয়ালি ডেল্টা পি মানে হচ্ছে আমরা যেটাকে বলি আনসার্টেনিটি অফ মোমেন্টাম। একটু দেখে আসি চলো। ডেল্টা পি মানে হচ্ছে আনসার্টেনিটি অফ মোমেন্টাম। দেখো এখানে ডেল্টা এক্স এটা দিয়ে বুঝাইছে হচ্ছে আমাদের আনসার্টেনিটি অফ পজিশন। আর এখানে দেওয়া ডেল্টা ইউ মানে হচ্ছে আনসার্টেনিটি অফ স্পিড। একজন জিজ্ঞাসা করছে ভাই স্পিড লেখা তো। স্পিড লেখা হচ্ছে ডেল্টা ইউ। এখন দেখো এখানে এম ইনটু ডেল্টা ইউ এই টোটালটাকে একসাথে বলা হয় ডেল্টা পি। আমি ডেল্টা পি কে একসাথে বলেছি যে আনসার্টেনিটি অফ মোমেন্টাম। দেখো এম হচ্ছে এখানে ম্যাস আর ইউ হচ্ছে এখানে ভেলোসিটি বা স্পিড। তো ম্যাস আর স্পিড দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? আমি মোমেন্টাম পাবো, তাই না? ঠিক আছে, তাহলে চলো এই কোয়ান্টাম নাম্বার এটা কেন আসলো? কোনো একটা ইলেকট্রন কোনো একটা অ্যাটমের একদম এক্সাক্ট কোন লোকেশনে আছে সেটা বের করার জন্য আমাদের এই কোয়ান্টাম নাম্বার। দেখো আমরা যদি কোনো একটা আবাসিক এলাকার কথা চিন্তা করি, আবাসিক এলাকাগুলোতে কি থাকে? একটা রাস্তা থাকে, তাই না? ওই প্রত্যেকটা রাস্তাকে তুমি চিন্তা করতে পারো যে এক একটা অরবিট। আবার প্রত্যেকটা রাস্তার মধ্যে এক একটা অ্যাপার্টমেন্ট থাকে বা এক একটা বাড়ি থাকে। ওই এক একটা বাড়িকে তুমি চিন্তা করতে পারো এক একটা সাবশেল। আবার প্রত্যেকটা বাড়ির মধ্যে কয়েকটা করে ফ্লোর থাকে, প্রতিটা ফ্লোরকে তুমি চিন্তা করতে পারো এক একটা অরবিটাল। এরকম ভাবে আসলে আমরা আমাদের এই কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা নির্দিষ্ট লোকেশনে ইলেকট্রনকে খুঁজে বের করতে পারি। চলো একটু দেখা যাক। এখানে প্রথমে যেটা আছে 4 রকমের কোয়ান্টাম নাম্বার দেখতে পাই আমরা জানি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, ডিসকভারের নামটাও পড়তে হবে, বোর, সমারফিল্ড, জিমেন আর উলেনবার্গ আর গোল্ডস্মিথ। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গোল্ডস্মিথ আর উলেনবার্গ। ঠিক আছে, ওকে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে এন, আর এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে এম, স্পিন কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে এস অথবা এমএস। এখন দেখো কোনটা কি কাজে লাগে আমাদের। যেটা এন এটা অ্যাকচুয়ালি মানে ডিফাইন করে হচ্ছে আমাদের অরবিটকে। এন ডিফাইন করে হচ্ছে অরবিটকে, অর্থাৎ এন এর ভ্যালু কত কত হতে পারবে? 1 হতে পারবে, 2 হতে পারবে, 3 হতে পারবে, যে অরবিটে থাকবে সেটা হবে আর কি। এখন আসি এল কি ডিফাইন করবে। এল ডিফাইন করবে হচ্ছে সাবশেলকে। সাবশেল যেটা আছে সেটাকে ডিফাইন করবে। হ্যাঁ, অর্থাৎ এটা সাবশেলটা কেমন হতে পারে জানো? সাবশেলটা হতে পারে, মনে করলাম পি একটা সাবশেল, আবার হতে পারে ডি একটা সাবশেল। এই জিনিসগুলোকে ডিফাইন করতেছে আর কি। কিভাবে ডিফাইন করে চলো একটু একসাথে করে দেখেই নিই আর কি। যেমন এল এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হতে পারে? হ্যাঁ, এন এর ভ্যালু হতে পারে হচ্ছে 1 2 3, যে কোনো একটা পূর্ণ সংখ্যা বা যে কোনো একটা কমপ্লিট নাম্বার হবে আর কি। হ্যাঁ, এখন দেখো এল এর ভ্যালুটা কত হবে? আমরা বলি n - l এর সমান। তাহলে দেখো এল এর ভ্যালু কত কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। যদি 0 হয় তখন আমরা বলি যে এটা হচ্ছে আমাদের কোন সাবশেলকে ইন্ডিকেট করতেছে? s। 1 হলে আমরা বলি এটা হলো p সাবশেলকে ইন্ডিকেট করতেছে, 2 হলে বলি d কে ইন্ডিকেট করতেছে, 3 হলে বলি f কে ইন্ডিকেট করতেছে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা এই l এর ভ্যালু দিয়ে অ্যাকচুয়ালি সাবশেলগুলোকে ডিফাইন করতে পারি। এখন আসি তাহলে আমরা অরবিটালকে ডিফাইন করব কি দিয়ে? অ্যাকচুয়ালি পরেরটাকে দিয়ে আমরা অরবিটালকে ডিফাইন করব। তাহলে এখানে আমাদের অরবিটালকে ডিফাইন করা হবে হচ্ছে এই যে যেটা আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আছে সেটাকে দিয়ে আমরা অরবিটালকে ডিফাইন করব। এখন ভাই বুঝলাম যে s p d f এগুলো হলো সাবশেল, তাহলে আমাদের অরবিটালটা কারা হবে? যেমন দেখো p এর মধ্যে কি আছে? px আছে, py আছে, pz আছে, এরা হলো অরবিটাল। আবার d এর মধ্যে আছে দেখো কি dxy, dyz, dzx, dx2 - y2, ওইগুলো হলো একটা অরবিটাল আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে অরবিটাল যেটা আছে এই অরবিটালটা আমরা কিভাবে পাবো? তুমি চিন্তা করো, এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে m দিয়ে। m এর ভ্যালুটা কিরকম হয়ে থাকে? বলা হয়ে থাকে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন তুমি তাহলে দেখো যখন তুমি একটা p এর জন্য m এর ভ্যালুগুলো ক্যালকুলেট করবা তখন দেখো p এর জন্য m এর ভ্যালুগুলো কিরকম হবে? l এর ভ্যালু থেকে শুরু করতে হবে। আমরা জানি p এর জন্য l এর ভ্যালু কত? 1, তাহলে এখানে পাবো আমরা -1 0 +1 -1 0 +1। এখন এই -1 0 +1 এটা কোনটা কি ইন্ডিকেট করবে? এটা নিয়ে এখনো পর্যন্ত সায়েন্টিস্টদের মধ্যে কিন্তু ডাউট আছে। একটা ডাউট নাই, সেটা হলো 0 হবে হচ্ছে pz, এটা নিয়ে কোনো ডাউট নাই। তবে py এটা হতে পারে +-1, px এটাও হতে পারে +-1। ঠিক আছে, হতে পারে +-1, হতে পারে +-1। এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল, যেটা হচ্ছে একদম ট্রু, মানে সায়েন্টিফিক্যালি প্রুভড যেটা, হ্যাঁ সেটা। তবে আমরা যেহেতু হাজারি স্যারের বইটাকে ফলো করব, হাজারি স্যারের বই অনুযায়ী কোনো একটা এমসিকিউ থাকে আর কি। হ্যাঁ, যেমন তোমার যদি এরকম একটা এমসিকিউ থাকে, ধরো তোমার এখানে এরকম ভাবে বললো, ধরো তোমার এখানটাতে এরকম ভাবে বললো যে যখন m = 1 আর কি। হ্যাঁ, এইরকম ভাবে যখন বললো যে l = 1, ধরো l = 1 বললো বা n = কিছু একটা বললো এরকম। তো m = যখন 1 বলবে, এই m = 1 দিয়ে হাজারি স্যারের বইয়ে স্পেসিফিক্যালি py অরবিটালকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ধরো n = 2 হলো, তাহলে এটা কোন অরবিটাল হবে? 2py হবে আর কি। ঠিক আছে, মানে হাজারি স্যারের বই আমি দেখাই দিব তোমাদেরকে, একটা জায়গায় বলছে py হচ্ছে +1 আর px হচ্ছে -1 আর pz এর জন্য হচ্ছে 0, একটা জায়গাতে বলছে। তবে অ্যাকচুয়ালি এটা কারেক্ট, px +-y +-1, py হচ্ছে +-1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট। তবে বইয়ের কিছু প্রবলেম সলভ করার জন্য আমরা কিন্তু py কে 1 ধরেছি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। এতটুকু বুঝতে পেরেছি তো সবাই নাকি? এতটুকু সবাই বুঝতে পেরেছি আশা করি। হ্যাঁ, একটু আমাকে তোমরা ইয়েস লিখে জানাও এতটুকু বুঝতে পেরেছো কিনা। আমি তাহলে তোমাদেরকে ইয়েস নো অপশন দিচ্ছি। এই বেসিকটুকু যদি ধরতে পারি আমার জন্য কোয়ান্টাম নাম্বার পড়া অনেক সহজ হয়ে যাবে। ভেরি গুড, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। দুই একজন আছে যারা বলছে যে ভাইয়া বুঝতে পারি নাই, তাদের জন্য কথা হলো আবার মনোযোগ দাও, আমি জিনিসগুলো আবার পড়াবো, ফুল কনসেন্ট্রেশন দাও। বা যদি তোমার কোনো একটা প্রশ্ন বুঝতে অসুবিধাই হয়, ক্লাসে তো রেকর্ড থাকবেই, তুমি রেকর্ডের প্রশ্নটুকু দেখে নিবা। এখন দেখো কোয়ান্টাম নাম্বারে আমরা যেটাকে বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এর ভ্যালু কি হতে পারে? k l m n এরকম করে কিন্তু আমরা বলতে পারি। তো এখন এটা দিয়ে দেখো অ্যাকচুয়ালি আমরা কি তোমার ডিফাইন করতেছি, এই যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সাইজ অফ অ্যাটম এটাকে ডিফাইন করতে পারতেছি। ঠিক আছে, সাইজ অফ অ্যাটমটাকে কিন্তু আমরা ডিফাইন করতে পারতেছি। আবার দেখো যেটা হচ্ছে একটা l, মানে যেটাকে আমরা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলি, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে n - l, সরি n-1। এই n-1 দিয়ে আমরা এই l এর ভ্যালু দিয়ে আমরা শেপ অফ দা অরবিটাল বা শেপ অফ দা অ্যাটম এরকম বলতে পারি আর কি। শেপ অফ দা অরবিট বা অরবিটাল, শেপ অফ অরবিটাল এরকম বলতে পারি, এটার উপর ডিফাইন করতেছে আর কি। ওকে, এগুলো সামনে আমরা বইতে দেখাই দিব কোনটা কোথায় আছে। আর m যেটা আছে, হ্যাঁ এই m, হ্যাঁ এই m এর ভ্যালুগুলো ডিফাইন করে হচ্ছে অরবিটালকে, m এর ভ্যালুগুলো ডিফাইন করে হচ্ছে অরবিটাল নাম্বার কি আর কি। হ্যাঁ, এখন তুমি দেখো যে কোনো একটা সাবশেলের মধ্যে অরবিটাল নাম্বার হবে হচ্ছে 2l+1, কোনো একটা সাবশেলের মধ্যে অরবিটাল নাম্বার হবে হচ্ছে 2l+1। এখন দেখো এখানে পজিটিভ চার্জ নিউক্লিয়াসটা দেখানো আছে, তারপর একটা শেল, হ্যাঁ এগুলো হচ্ছে একটা শেল, আর এখানটাতে একটা অরবিটাল দেখানো আছে, যেমন s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল আছে, f অরবিটাল আছে। ওকে, আচ্ছা এখন এই জায়গাতে
কিছু জিনিস বোঝার আছে যেটা আমরা পরবর্তীতে আসবো আবার অরবিটালের ক্ষেত্রে। যেমন অরবিটালে এইগুলাকে বলি আমরা লোব, মাঝখানেটাকে বলি আমরা নোডাল প্লেন, এই ব্যাপারগুলোতে আমি আসবো। তবে তার আগে একটু আমরা কোয়ান্টাম নাম্বারের কিছু কোশ্চেন আমরা একটু সলভ করে নিই। পরীক্ষায় কোয়ান্টাম নাম্বারের কিছু কোশ্চেন দেয় আর কি। চলো একটু দেখা যাক। আমরা বলে থাকি যে এন তো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাই না? এন হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এন এর ভ্যালু তো আমরা পড়েছি যে কোনো একটা নিউমেরিক্যাল কমপ্লিট ভ্যালু হবে 1 থেকে শুরু করে n পর্যন্ত যে কোনো কিছু একটা হতে পারবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন তুমি দেখো এই এন এর ভ্যালু দিয়ে আমরা কি ডিফাইন করতে পারি? আমরা এন এর ভ্যালু দিয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার ডিফাইন করতে পারি, ঠিক আছে? ম্যাক্সিমাম ইলেকট্রন ইন অরবিট এটাকে আমরা ডিফাইন করতে পারি এই এন এর ভ্যালু দিয়ে। সেটা কত হবে? 2n স্কয়ার, ঠিক আছে? এখন তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে এই টাইপের কোশ্চেন দেয়। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ইন অরবিট 2n স্কয়ার, তাহলে ম্যাক্সিমাম অরবিটাল কতগুলো হবে? ম্যাক্সিমাম অরবিটাল হবে হচ্ছে n স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এরকম ভাবে তোমার মনে করো একটা প্র্যাকটিস প্রবলেম দিল পরীক্ষার সময়, বললো ফিফথ শেল, হ্যাঁ, ফর ফিফথ শেল অর ফিফথ অরবিট, এই ফিফথ অরবিটে মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন কন্টেইন করতে পারে? হাউ মেনি ইলেকট্রন আর দেয়ার ইন ফিফথ অরবিট? কত হবে आंसर? ফিফথ অরবিট যদি আমি বলি 2n স্কয়ার মানে 25 স্কয়ার, তাহলে কত হবে? 50টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে আর কি। হ্যাঁ, এই টাইপের প্রবলেমগুলো তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিবে আর কি। আচ্ছা পরেরটা যদি দেখার চেষ্টা করি, পরেরটা হচ্ছে এল। আচ্ছা এখন এই এল এর ভ্যালু দিয়ে আমরা কি কি ডিফাইন করতে পারি? এল এর ভ্যালু হচ্ছে n-1, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি সাবশেলকে ডিফাইন করি, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। হ্যাঁ, সাবশেলকে ডিফাইন করি যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। হ্যাঁ, l = 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 4 হলে f, হ্যাঁ সরি 3 হলে f, 4 হলে হচ্ছে g বলি আমরা আর কি। ঠিক আছে, এখন এই এল এর ভ্যালুর সাথে আরো কিছু জিনিস আমাদের রিলেটেড আছে। যেমন এই যে যেটা বলতেছিলাম একটু আগে, একটা অরবিটালের ক্ষেত্রে দেখো, একটা অরবিটালের দুইটা পার্টের কথা চিন্তা করতে পারি। এই হচ্ছে একটা প্লেন, যেই প্লেন বরাবর আমরা বলি যে কোনো মানে ইলেকট্রন থাকার পসিবিলিটি সবচেয়ে কম, লিস্ট পসিবিলিটি অফ ইলেকট্রন, ঠিক আছে? পসিবিলিটি যেখানটাতে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে কম, আমরা সেই প্লেনটাকেই বলে থাকি হলো নোডাল প্লেন। তাহলে এই প্লেনটার নাম হচ্ছে নোডাল প্লেন আর কি, ঠিক আছে? এই প্লেনটার নাম হচ্ছে নোডাল প্লেন, ঠিক আছে? আচ্ছা এখন তুমি দেখো এই নোডাল প্লেনের সাথে আরেকটা জিনিস রিলেটেড আছে। এটা যে মানে এটা যে অপোজিট থিমটা মানে হলো যেখানটাতে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেই জায়গাটাকে বলি আমরা লোব, সেই জায়গাটাকে বলি আমরা লোব। যেমন দেখো আমরা বলি এস অরবিটালে একটাই লোব, কোনো নোডাল প্লেন নাই। পি অরবিটালে দেখো আমরা দেখতে পাচ্ছি দুইটা লোব, পি অরবিটালে দেখতে পাচ্ছি দুইটা লোব, একটা নোডাল প্লেন আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো এই এল দিয়ে আমরা কি কি ডিফাইন করতে পারি? এই এল দিয়ে আসলে আমরা ডিফাইন করতে পারবো হচ্ছে এই নোডাল প্লেনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ডিফাইন করতে পারবো আর কি, ঠিক আছে? অর্থাৎ এল এর ভ্যালু যত হবে, এল ইকুয়াল টু হচ্ছে নোডাল প্লেনের সংখ্যা হবে, এল ইকুয়াল টু হবে কি নোডাল প্লেনের সংখ্যা হবে আর কি, ঠিক আছে? এখন তুমি যদি একটু চিন্তা করো যে এস অরবিটালের জন্য আমরা জানি এল কত, এস এর জন্য এল হচ্ছে 0, তাহলে এস এর জন্য নোডাল প্লেন কয়টা হবে? নোডাল প্লেন হবে হচ্ছে 0। আবার দেখো পি এর জন্য যদি আমরা চিন্তা করি এল কত 1, যদি এল ইকুয়াল টু 1 হয়ে থাকে নোডাল প্লেন কয়টা হবে? একটা হবে। ডি এর জন্য এল কত 2, যদি 2 হয়ে থাকে নোডাল প্লেন কয়টা হবে? দুইটা হবে। এফ এর জন্য এল কত? এল ইকুয়াল টু 3, ঠিক আছে? আচ্ছা তাহলে তিনটা হলে নোডাল প্লেন কয়টা হবে? তিনটা হবে আর কি। এখন দেখো এই নোডাল প্লেনের সাথে আবার এখানে আরেকটা রিলেশন চলে আসে, সেটা হচ্ছে আমাদের লোব সংখ্যা বা লোব নাম্বার। মনে রাখবা যে কোনো অরবিটালের জন্য লোব সংখ্যা যেটা হয়, এই লোব সংখ্যাটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার l এর সমান, 2 টু দি পাওয়ার l এর সমান, ঠিক আছে? এখন তুমি দেখো তাহলে এই সবুজ খেলাটা দিয়ে আমরা লোব সংখ্যা লিখবো আর কি, এই লোব সংখ্যা। তাহলে এই নোডাল প্লেনটা বললাম এখানটাতে, তাহলে এখানটাতে বলি হচ্ছে লোব সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বললাম লোব সংখ্যা। এখন তাহলে তুমি চিন্তা করো এই যে লোব সংখ্যা, এখানে এস অরবিটালের লোব সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 0 সমান একটাই লোব। পি অরবিটালের লোব সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 1 মানে দুইটা লোব। ডি অরবিটালের লোব সংখ্যা কত হবে? 2 স্কয়ার মানে হলো চারটা লোব। এরপর এফ অরবিটালের লোব সংখ্যা কত হবে? দেখো 2 টু দি পাওয়ার 3 মানে হলো আটটা লোব, ঠিক আছে? আচ্ছা এখন এই লোব সংখ্যার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই অরবিটালের শেপগুলা বা অরবিটালের যে আমরা শেপ অফ দ্য অরবিটাল চিন্তা করি সেটাও কিন্তু ডিফাইন করা হয়ে থাকে। যেমন এস অরবিটাল এটা স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেল শেপ, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এফ অরবিটাল কমপ্লেক্স শেপ, ঠিক আছে? এটাকে কিন্তু আমরা কোনো আলাদা করে কোনো কিছু বলি না, ঠিক আছে? আচ্ছা এছাড়া এল এর ভ্যালু দিয়ে আমরা সাবশেল নির্ণয় করি বা সাবশেল ডিটারমিনেশন করি, সেটা আমরা অলরেডি কিন্তু পড়েছি। আচ্ছা এখন আরেকটা জিনিস যদি দেখার চেষ্টা করি সেটা হলো এম এর ভ্যালু, ঠিক আছে? এম এর ভ্যালু দিয়ে আমরা কি করি? অরবিটাল নাম্বার এম এর ভ্যালু যতগুলা পাবো অরবিটাল নাম্বার ততগুলাই হবে। এখন এম এর ভ্যালু কতগুলা হবে সেটা আবার ডিপেন্ড করে এই যে আমাদের এল এর ভ্যালুর উপর। আমরা জানি এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার l এর সমান, ঠিক আছে? মানে এম এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার l প্লাস 1, 2 টু দি পাওয়ার l সরি 2l প্লাস 1 এর সমান। এখন তুমি তাহলে একটু চিন্তা করো তো, যখন l ইকুয়াল টু, আচ্ছা স্পেসিফিক বলে দিই, সাবশেল বলে দিই, স্পেসিফিক সাবশেল বলে দিই, সুবিধা হবে বেশি। ধরো তোমার ডি সাবশেল, এই ডি সাবশেলে কতগুলো অরবিটাল থাকবে? ডি সাবশেলে কতগুলো অরবিটাল থাকবে ডিপেন্ড করবে কার উপর? এই যে 2 টু দি 2l প্লাস 1 এটার উপর। এখন ডি এর জন্য 2l মানে l এর ভ্যালু কত হবে? ডি এর জন্য l এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 2, তাহলে 2 ইনটু 2 প্লাস 1 তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে 5। তাহলে আমাদের এই ডি সাবশেলে অরবিটাল নাম্বার হবে হচ্ছে 5টা। একইভাবে যদি আমি বলি এফ সাবশেলে অরবিটাল নাম্বার কয়টা হবে? এফ সাবশেলেও অরবিটাল নাম্বার হবে হচ্ছে 2 ইনটু 3, কারণ এফ এর জন্য l এর ভ্যালু হবে হচ্ছে 3 প্লাস 1 তাহলে কত হবে এখানে 7। আবার একইভাবে তুমি যদি পি এর জন্য হিসাব করো, পি এর জন্য হিসাব করলে 2 ইনটু 2 সরি 2 ইনটু 1 প্লাস 1, ঠিক আছে? তাহলে কত হলো? 3টা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা টোটাল নাম্বারটা জানতে পারলাম। তাহলে টোটাল অরবিটাল নাম্বারটা কত হবে? 12 প্লাস 1। তাহলে যদি পরীক্ষায় এভাবে যদি একটা প্রশ্ন দেয় যে কোন একটা অরবিটে অরবিটাল নাম্বার কয়টা, সেটা কিন্তু আমরা পড়েছি অরবিটাল নাম্বার হবে n স্কয়ার, বাট কোন একটা সাবশেলে অরবিটাল নাম্বার কয়টা, m এর ভ্যালু যতগুলো পাবো অরবিটাল নাম্বারও ততগুলো হবে। m এর ভ্যালু কয়টা পাবো? 12 প্লাস 1। এখন যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে কোন একটা সাবশেলে ইলেকট্রনের নাম্বার কতগুলো পাবো, বের করা যাবে? হ্যাঁ অবশ্যই বের করা যাবে, কেন নয়? কারণ হলো আমরা জানি যে একটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন কিন্তু থাকতে পারে। তাহলে এখন তুমি দেখো যেখানে আমার 5টা অরবিটাল আছে সেখানে আমার ইলেকট্রন কয়টা থাকবে? 10টা। 7টা যেখানে আছে ইলেকট্রন কয়টা থাকবে? 14টা। 3টা যেখানে আছে ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। তাহলে আমরা বলতে পারি যে কোন একটা সাবশেলে ইলেকট্রন নাম্বারটা হবে হচ্ছে 2 ইনটু 12 প্লাস 1, 2 ইনটু 12 প্লাস 1 এরকম হবে আর কি। ওকে, এখন তাহলে আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো এই যে ডি সাবশেলের যে 5টা অরবিটাল পাবো, সেই 5টা অরবিটাল কিভাবে পাই আমরা সেটা যদি একটু চিন্তা করো। কেন বা 5টা অরবিটাল পাবো? কারণ এই ডি এর ভ্যালু মানে এই এম এর ভ্যালু যেটা আছে সেটা তো আমরা জানি যে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। এখন তাহলে তুমি যদি ডি এর জন্য যদি চিন্তা করো, ডি এর জন্য এল এর ভ্যালু তুমি কি কি পাচ্ছ, তাহলে তুমি চিন্তা করো ডি এর জন্য এল এর ভ্যালু পাই কত আমরা? 2, তাহলে আমরা এম এর ভ্যালু পাবো -2, -1, 0, 1, 2, ঠিক আছে? আচ্ছা একইভাবে আমরা যদি তোমার পি এর জন্য হিসাব করি, পি এর জন্য যদি হিসাব করি তাহলে কত পাবো আমরা? -1, 0, 1, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল ইন্ডিকেট করতেছে। এম এর জন্য এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা, এটা 5টা অরবিটাল ইন্ডিকেট করতেছে। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত একটা লেভেলে আসলাম। এখন তোমাদের জন্য আরেকটা সুন্দর একটা প্র্যাকটিস প্রবলেম আনবো বা প্র্যাকটিস প্রবলেম দিব, তোমরা আশা করবো কারেক্ট উত্তরই দিবা। চলো বলি n ইকুয়াল টু 3 হলে, ঠিক আছে আমি তোমাদের জন্য ইংলিশে কোশ্চেনটা দিচ্ছি। ইফ n ইকুয়াল টু 3, হাউ মেনি ভ্যালু অফ m উইল বি দেয়ার? হাউ মেনি ভ্যালু অফ m উইল বি দেয়ার? ঠিক আছে, হাউ মেনি ভ্যালু অফ m, ঠিক আছে? এটা সলভ করো। n ইকুয়াল টু যখন 3, m এর জন্য কতগুলা ভ্যালু পাবো? যখন n ইকুয়াল টু 3, m এর জন্য কতগুলা ভ্যালু পাবো? একটা কারেক্ট অ্যান্সার পাইছি, প্রথম কারেক্ট অ্যান্সার দিছে হচ্ছে রাফিন, বাকি সবার অ্যান্সার কিন্তু ভুল হচ্ছে, একদম টোটাল ভুল, সবার ভুল। কতগুলা ভ্যালু পাবো?
যখন n ইকুয়াল টু 3 হাউ মেনি ভ্যালু অফ m? এই প্রবলেমটা আসলে তোমাদের জন্য একটু গুছিয়ে নিতে হবে আর কি। কারণ কি জানো, যখন n ইকুয়াল টু 3 তখন দেখো তো n ইকুয়াল টু 3 হলে l এর ভ্যালু কয়টা পাই আমরা? l ইকুয়াল টু কত হতে পারে? l ইকুয়াল টু কি শুধুমাত্র তোমার n 1 না 0 সহ n 1 হবে না, 0 সহ n 1 আমরা এরকম জানি। হ্যাঁ, তাহলে এখন দেখো যখন n ইকুয়াল টু 3 তখন l ইকুয়াল টু কত হবে? l ইকুয়াল টু হতে পারে 2, l ইকুয়াল টু হতে পারে 1, l ইকুয়াল টু হতে পারে 0। বুঝা গেছে? আচ্ছা, এখন তুমি দেখো যখন l ইকুয়াল টু 2 তখন তুমি m এর ভ্যালু কয়টা পাচ্ছ? -1, -2, 0, 1, 2 এখানেই হয়ে যাচ্ছে তোমার কয়টা? পাঁচটা। যখন l ইকুয়াল টু 1 তখন তুমি কয়টা পাচ্ছ? -1, 0, 1 এখানেই হয়ে যাচ্ছে তিনটা। যখন 0, 0 এর জন্য একটা, তাহলে হিসাব করে দেখো তো কয়টা হলো? 5 3 টাকা রেখে কত হলো? 9। অর্থাৎ n ইকুয়াল টু 3 মানে আমরা বুঝেছি থার্ড শেলে কতগুলো m পাওয়া যায়। থার্ড শেলে মোট কয়টা m পাবো? থার্ড শেলে মোট আমি 9টা m পাবো। তাহলে থার্ড শেলে অরবিট কয়টা পাবো? সরি, অরবিটাল কয়টা পাবো? মানে থার্ড অরবিটে অরবিটাল কয়টা পাবো? 9টা। কারণ m এর ভ্যালু পাইছি হচ্ছে 9টা। এখন এটা না এরকম সিস্টেমেটিক্যালি না করে আরো সহজে করা যায়। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য এরকম সিস্টেমেটিক্যালি করছি আর কি। আরো সহজে কিভাবে করা যায় দেখো, আমরা m এর ভ্যালু দিয়ে কি শিখছি? অরবিটাল নাম্বার শিখছি না? তাহলে আমি যদি বলি n ইকুয়াল টু 3 তাহলে অরবিটাল নাম্বার কয়টা হবে? n স্কয়ার। অরবিটাল নাম্বার কয়টা হবে? n স্কয়ার। তাহলে 3 কে যদি আমি স্কয়ার করে দেই কত হয়ে যাবে? 9। তাহলে আমি বলতে পারবো যে এখানে অরবিটাল নাম্বার হবে 9টা, অর্থাৎ m এর ভ্যালু হবে 9টা। বুঝতে পেরেছো কিনা? ইয়েস নো তে অ্যানসার দাও ঝটপট। ঝটপট ইয়েস নো তে অ্যানসার দাও। ভেরি গুড। ওকে, মানে এটা তুমি যদি 2 টু দি 12 প্লাস 1 দিয়ে হিসাব করো ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমরা 12 প্লাস 1 দিয়ে হিসাব করি একটা সাব শেলের ক্ষেত্রে। কিন্তু আমি প্রশ্নটা দিয়েছি একটা অরবিটের জন্য। মানে একটা অরবিটের মধ্যে তো কয়েকটা সাব শেল থাকবে, তাই না? তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করে করতে হবে আর কি। ঠিক আছে, চলো সামনে যাই। নোডাল প্লেন অরবিটাল নাম্বার পড়া শেষ। অলরেডি একসাথে করে ফেলছি। যেমন এই যে দেখো, যেই প্লেন বরাবর ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে কম সেটা হলো নোডাল প্লেন, আর যেখানে সবচেয়ে বেশি সেটা হলো প্রত্যেকটা লোব। তাহলে দেখো এস এ নোডাল প্লেন কয়টা? 0। এগুলো আমাদের সব পড়া শেষ। লোব কয়টা? সব পড়া শেষ। এই যে আগের স্লাইডে সব আছে। তার মানে কোয়ান্টাম নাম্বারের এই স্লাইডটা এবং এই স্লাইডটা, এই দুইটা স্লাইড হচ্ছে তোমার বেসিক। এই দুইটা স্লাইড যারা বুঝেছো তারা কোয়ান্টাম নাম্বার থেকে যে কোনো প্রশ্নের অ্যানসার আশা করি করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন চলো আরেক ধরনের কিছু প্রবলেম আমরা সলভ করি। যেমন তোমাকে পরীক্ষায় এভাবে বলতে পারে যে ক্যালসিয়ামের 20th ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করো, বা হোয়াট উইল বি দ্য কোয়ান্টাম নাম্বার ফর 20th ইলেকট্রন অফ ক্যালসিয়াম। এই টাইপের কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাকে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। এখন যেহেতু আমাদের এমসিকিউ পরীক্ষা সম্পূর্ণ ইলেকট্রনিক কনফিগারেশন না লিখলেও আমাদের কিন্তু চলে। ঠিক আছে, সম্পূর্ণ ইলেকট্রনিক কনফিগারেশন না লিখলেও চলবে। আমরা জাস্ট এখানে আর্গন লিখলাম, বাকিটা হচ্ছে 4s2। ঠিক আছে, এখন তুমি দেখো আমাদের অরবিটাল হচ্ছে 4s, আমাদের অরবিটাল হচ্ছে এখানে 4s অরবিটাল। তাহলে এই 4s অরবিটালের জন্য n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালুটা হবে হচ্ছে এই যে দেখো আমাদের n এর ভ্যালুটা হবে এই অরবিটের নাম্বারের সমান, তাহলে 4। এন্ড s এর জন্য l এর ভ্যালু কত হবে? 0। যেহেতু l 0, m কত হবে? 0। আর s এর ভ্যালু মানে হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা এর ভ্যালু সবসময় হাফ হয়, অথবা হয়তো প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে আমরা এরকম পাবো। এখন এটা তোমার পরীক্ষায় এভাবে না দিয়ে অনেক সময় এভাবে দিতে পারে, যেটা একটা কোয়ান্টাম নাম্বার এরকম হবে 4 0 0 প্লাস হাফ, এরকম দিতে পারে। এটা আমরা বলবো যে এটা কারেক্ট উত্তর। ওকে, এখন পরীক্ষায় এই কোয়ান্টাম নাম্বার থেকে এটা এক টাইপের কোশ্চেন। হ্যাঁ, ডিটারমিনেশন অফ কোয়ান্টাম নাম্বার, ডিটারমিনেশন অফ কোয়ান্টাম নাম্বার, ডিটারমিনেশন কোয়ান্টাম নাম্বার। আরেক টাইপের কোশ্চেন হচ্ছে তোমার পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেনও দেয়, পসিবল কোয়ান্টাম নাম্বার অর হুইচ কোয়ান্টাম নাম্বার সেট ইজ নট পসিবল। ঠিক আছে, অর নট রিয়েল, এরকম দিতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা পসিবল নট পসিবল এটা আমরা কিভাবে বুঝবো? পসিবল ভার্সেস নট পসিবল এটা কিভাবে বুঝবো? তুমি দেখো এখানে তোমার খেয়াল করতে হবে। যেমন আমি কয়েকটা অপশন দিই তোমাদেরকে। যেমন আমি বললাম 3 3 0 হ্যাঁ প্লাস হাফ, আমি বললাম 3 2 -2 মাইনাস হাফ, আমি বললাম 3 2 -3 প্লাস হাফ। এখন দেখো এখানে আমার কিভাবে এটাকে সলভ করা যায়, একদম সহজ নিয়ম চিন্তা করবা। দেখো প্রথমটা হলো n। এখন দেখো এই n এর জন্য এই l টা কি পসিবল নাকি পসিবল না? দেখো যখন মানে n এবং l সমান হবে তখন বুঝে নিতে হবে এটা ইম্পসিবল, কারণ l কখনো n এর সমান হবে না। l হবে সবসময় n এর চাইতে কম, এটা আমরা শিখেছি তাই না? আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো এই n এর থেকে n এক কম আছে, তাই না? মানে যখন n-1 0 সহ n-1 এটা পসিবল। পরেরটা দেখো যখন l ইকুয়াল টু 2 m ইকুয়াল টু -2 এটাও পসিবল, মাইনাস হাফ এটাও পসিবল। অর্থাৎ এই সেটটা হচ্ছে একটা পসিবল সেট কোয়ান্টাম নাম্বারের। পরেরটা দেখো এই n ইকুয়াল টু যখন 3 l ইকুয়াল টু 2 এটা তখন পসিবল, কিন্তু যখন l ইকুয়াল টু 2 m ইকুয়াল টু -3 এটা তখন পসিবল না। তাহলে বুঝতে পেরেছো তো কিভাবে আমাদের মানে ক্যালকুলেশনগুলো করতে হবে। অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বারের কোশ্চেনটা হয়ে থাকে এই যে ডিটারমিনেশন অফ কোয়ান্টাম নাম্বার, এরকম টাইপের কোনটার জন্য কোন ভ্যালু পাবো এখান থেকে কিছু ইনফরমেটিভ কোশ্চেন হতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা মোটামুটি সব বলে তোমাকে প্রশ্ন এরকম ভাবে বলতে পারে যে হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন অমুক অরবিট, হ্যাঁ হাউ মেনি অরবিটালস আর দেয়ার ইন অমুক অরবিট, এভাবে তোমাকে বলতে পারে। তারপরে হচ্ছে তোমাকে বলতে পারে যে what will be the determinant equation for orbital number in each subshell, তখন বলতে হবে 12 plus 1। ঠিক আছে, এটা আবার ইলেকট্রন নাম্বার দিয়ে বলতে পারে 2 into 12 plus 1। ওকে, আবার যখন আমরা এই কোয়ান্টাম নাম্বারটা করলাম কোন কোয়ান্টাম নাম্বারের সিম্বল কি এটা বলতে পারে, কোনটার সিগনিফিকেন্ট কি এটাও কিন্তু পরীক্ষায় বলতে পারে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু অ্যাডভান্স পার্টে যাই, যেটা আমাদের হাজারি স্যারের বইয়ে নাই। নোডাল প্লেনের কথা অলরেডি আমরা বলে ফেলেছি, যে এখানটাতে আমরা বলে থাকি যে তোমার নোডাল প্লেনটা হচ্ছে probability of the getting electron in the orbital is 0। ঠিক আছে, probability of the finding or locating electron আমরা কি দিয়ে পড়েছি একটু আগে, যে হাইজেনবার্গের ইকুয়েশনে পড়েছিলাম। হ্যাঁ, কি পড়ছিলাম আমরা? পড়ছিলাম সাই স্কয়ার ইকুয়াল টু 0 হবে আর কি, এটাকে বলি নোডাল প্লেন। এবং এই এটাকে আবার অ্যাঙ্গুলার নোডও বলা হয়ে থাকে আর কি। নাম্বার অফ দ্য নোডাল প্লেন ইন অ্যান অরবিটাল কত হবে? l এর ভ্যালু যত অলরেডি পড়েছি আমরা। নোড আসি, the intermediate place where the electron cloud density decreases the most is called the node, মানে নোড বরাবর যে প্লেন থাকবে সেটা হলো নোডাল প্লেন আর কি। আচ্ছা এখন আসি, এটা গুগল স্যারের বইয়ের একটা ইনফরমেশন। the number of spherical node or radius node, spherical node or radius node in any orbital, একটা ইকুয়েশন দেওয়া আছে n - l - 1, n - l - 1, অর্থাৎ যেকোনো একটা অরবিটালের মধ্যে, যেকোনো একটা অরবিটালের মধ্যে স্ফেরিক্যাল নোড কতগুলা থাকবে সেটাকে বলা হয়ে থাকে n - l - 1। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি আমরা এরকম বলি, বলো 4s অরবিটাল, এই 4s অরবিটালের জন্য স্ফেরিক্যাল নোড কয়টা থাকবে? দেখো 4s এর জন্য l এর ভ্যালু কত? 4 মাইনাস l, l এর ভ্যালু কত? 0 - 1। ঠিক আছে, তাহলে এখানে স্ফেরিক্যাল নোড থাকবে হচ্ছে 3টা। ঠিক আছে, এই টাইপের পরীক্ষা তোমার প্রশ্ন হতে পারে। টোটাল নোড কিভাবে হিসাব করি আমরা? রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড, অর্থাৎ টোটাল নোড হয়ে থাকে n - 1 এর সমান, n - 1 এর সমান হয়ে থাকবে হচ্ছে টোটাল নোড। এগুলা জাস্ট একটু মেমোরাইজিং ইনফরমেশন আর কি, তোমার পরীক্ষায় আসলে তুমি যেন পারো। এবং প্রশ্ন যদি কঠিন হয়, দেখো দেখে বুঝতেই পারতেছো অ্যাডভান্স পার্ট, মানে প্রশ্ন যদি কঠিন হয় তখন এগুলো তোমার পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। চলো এই প্রশ্নটা তোমরা কারেক্ট অ্যান্সার করো দেখি। আচ্ছা মাইশা একটা কোশ্চেন করছে, খালি হাফ কেন, প্লাস মাইনাস হবে না? হ্যাঁ প্লাস মাইনাস হবে, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলছি প্লাস হাফ থাকলেও হবে মাইনাস হাফ থাকলেও হবে। ভাইয়া তোমরা এটাও অ্যান্সার করো।
আচ্ছা, যদি বলে বা কুইজে যদি অপশন দেখতে না পারো তাহলে বোর্ডে দেখো একটু, হ্যাঁ। হুইচ কোয়ান্টাম নাম্বার সেট ইজ কারেক্ট ফর 24th ইলেকট্রন, ঠিক আছে? এন্ড 24th ইলেকট্রন কোন অরবিটালে আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। 24 আমরা আর্গন পর্যন্ত জানি কত 18, আর্গনের পরে আছে কত 4s2 20 হয়ে গেল। তাহলে 24টা অবশ্যই 3d তে আছে। যদি 3d তে থাকে তাহলে n এর ভ্যালু কত হবে 3 হবে। তাহলে l এর ভ্যালু কত হবে, যেহেতু d তে আছে l এর ভ্যালু কত হবে 2 হবে, ঠিক আছে? তাহলে m এর ভ্যালু কত হবে -2, হ্যাঁ, -2 -1 0 1 2 যে কোনোটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে। আর s এর ভ্যালু কত হবে +-হাফ, দুইটার যে কোনো একটা। এখন দেখো প্রথমটা এটা তো সম্ভবই না, 3 হলে 3 এটা হবেই না, 4 নাম্বারটাও হবে না কারণ n এর ভ্যালু আমার 3 হইতে হবে, ঠিক আছে? 4 নাম্বারটাও হবে না, বাকি আছে দেখো শুধুমাত্র একটা, এবং এটা কিন্তু আমাদের সবগুলো শর্তকে মেনে নিছে। যেমন যদি 3d হয়ে থাকে তাহলে n এর ভ্যালু হচ্ছে 3, আর আমার l এর ভ্যালু কত 2, কারণ d এর জন্য l এর ভ্যালু কত হবে 2, আর 2 হলে +2 তো পসিবল, ঠিক আছে? আর -হাফ এটাও পসিবল। ওকে, বুঝতে পেরেছি? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? এখন দেখো কোয়ান্টাম নাম্বার বইয়ে কিভাবে লিখছে, 4 রকমের কোয়ান্টাম নাম্বার আছে, পড়া শেষ আমাদের। তারপরে দেখি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আমাদের এনার্জি লেভেলকে ইন্ডিকেট করে, কি দিয়ে কে এল এম এন এভাবে ইন্ডিকেট করতেছে। এখন ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেকট্রন রোটেট ইন পার্টিকুলার অরবিট 2n স্কয়ার, অলরেডি আমরা এই ধরনের প্রবলেমও সলভ করেছি। এই তোমার রেডিয়াস ডিসটেন্স এটা আমাদের দরকার নাই, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই টাইপের বড় ইনফরমেশন লাগে না। তবে তুমি চাইলে শেষের ইনফরমেশনটা একটু জেনে রাখতে পারো, যে আমার দুইটা শেলের মধ্যে E1 শেল E2 শেল, হ্যাঁ, দুইটা শেলের মধ্যে আমাদের এনার্জি ডিফারেন্স কত থাকবে, প্রথম শেলে কত হয়, সেকেন্ড শেলে কত হয়। প্রথম শেলে -13 কিলোজুল পার মোল, আর প্রথম শেলে হচ্ছে 328, সেকেন্ড শেলে হচ্ছে 328, মনে রাখতে পারো। লেস ইম্পর্টেন্ট বাট চাইলে মনে রাখা যায়। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম অর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো এই প্রশ্নটাতে আমরা বুঝাচ্ছি আসলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কি দিয়ে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলতে পারি বা এল বলতে পারি, অথবা এটাকে কিন্তু তোমার সায়েন্টিস্টের নাম অনুসারে আরেকটা নামও ডাকা যায়। বলো এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা আছে এটা সায়েন্টিস্টের নাম কি, বা ডিসকভারার সায়েন্টিস্টের নাম কি, ঝটপট বলো। সমারফিল্ড। তাহলে এটাকে কিন্তু আমরা সমারফিল্ড কোয়ান্টাম নাম্বারও বলতে পারি, ঠিক আছে? যে কোনোটাই বলা যায়, এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলা যায়, এটাকে সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার বলা যায়, এটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা যায়। কি ইন্ডিকেট করে, সাবশেল ইন্ডিকেট করে, পড়া শেষ, ঠিক আছে? এই যে দেখো কোনটাতে কয়টা কয়টা সাবশেল আছে সব পড়ে ফেলছি আমরা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আছে, দেখো S ফর শার্প, P ফর প্রিন্সিপাল, D ফর ডিফিউজ, F ফর ফান্ডামেন্টাল, করেসপন্ডিং 4 টাইপস অফ স্পেকট্রা ইন দ্য অ্যালকালি মেটাল। এই জিনিসগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। শুধুমাত্র এটুকু জানবা যে চারটা অরবিটের মানে চারটা কোয়ান্টাম নাম্বারের জন্য আমরা চারটা অরবিটালের জন্য আমরা 4 রকমের কি পাই, তোমার হচ্ছে স্পেকট্রা পাই আর কি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে একটু জেনে রাখবা যে এনার্জি কোন অরবিটালে কি রকম হয়। F অরবিটালে এনার্জি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তারপর D, তারপর P, তারপর S। ওকে, আচ্ছা, তারপর দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো কোন একটা অ্যাটমের ম্যাগনেটিজম যদি আমি ডেসক্রাইব করতে চাই তাহলে আমার কোন কোয়ান্টাম নাম্বারের হেল্প নেওয়া লাগবে? ম্যাগনেটিজম অফ এনি অ্যাটম ডেসক্রাইবড বাই হুইচ কোয়ান্টাম নাম্বার, ঝটপট অ্যান্সার করো। স্নেহা ভুল অ্যান্সার দিছে, তাসনিয়া সঠিক অ্যান্সার দিছে, নাহিয়ান ভুল অ্যান্সার দিছে, ঠিক আছে? মানে ভুল অ্যান্সারের সংখ্যা বেশি বাট কারেক্ট অ্যান্সারও কিন্তু আছে। এটা কিন্তু ম্যাগনেটিক হবে না, এটা স্পিন কোয়ান্টাম নাম্বার হবে। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ইন্ডিকেট করতেছে আমরা পড়ে আসছি না, এই মানে অরবিটাল ইন্ডিকেট করতেছে। তার মানে হলো তোমার এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা ইন্ডিকেট করবে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন ইন অরবিট, ঠিক আছে? অরবিটের মধ্যে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা এটা ইন্ডিকেট করতেছে আর কি, ঠিক আছে? এই যে ওরিয়েন্টেড ইন দা প্লেস। ওকে, আচ্ছা, এই দেখো 12 + 1 এই ভ্যালুগুলো একসাথে করে পড়বা, হ্যাঁ? কোনটার জন্য কয়টা অরবিটাল থাকে মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে না এগুলা? দেখো আমরা মানে মেইন বোঝার পেজে পড়ে ফেলছি, বই থেকে কি পড়বো জাস্ট দেখে নিলাম। আচ্ছা, তারপর দেখি যে স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে হচ্ছে আমরা কি করি, ম্যাগনেটিজমকে ডেসক্রাইব করি। এটা হতে পারে -হাফ, হতে পারে হচ্ছে +হাফ, ঠিক আছে? আচ্ছা, যে সিগনিফিকেন্স অফ 4 কোয়ান্টাম নাম্বার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ভ্যালু অফ n এক্সপ্রেসেস দ্য সাইজ অফ দ্য এনার্জি লেভেল অফ অরবিট, অর্থাৎ তুমি চিন্তা করো n এর ভ্যালু যত বড় হবে অরবিটের সাইজটা তত বাড়তে থাকবে, মানে এটা সাইজ ডিটারমিনেশন করে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসো যে আমাদের সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, যেটাকে বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে শেপ অফ দ্য সাবশেল অর অরবিটাল, বলেছি অলরেডি আমি, যেটা শেপ ইন্ডিকেট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা কি করবে, এটা হচ্ছে আমাদের মানে দুইটা কাজ করবে। একটা হলো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে দিয়ে আমরা হলো 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশনটা বুঝতে পারি, এটা একটা। সেকেন্ড কথা হলো এই যে দেখো আমাদের যেই স্পেকট্রাম আছে, স্পেকট্রামটা যে স্প্লিটিং হতে পারে, হ্যাঁ, ইন ম্যাগনেটিক ফিল্ড, সেটাকেও কিন্তু এটা দিয়ে ডেসক্রাইব করা যায়। একটা কথা আমি লিখে দেই, সেটা হলো 3D ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন, এটা আছে বইয়ে বাট পরের পেজে আছে 3D ওরিয়েন্টেশন অফ ইলেকট্রন। এটার জন্য আমাদের কোন কোয়ান্টাম নাম্বারের হেল্প লাগবে, না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের হেল্প কিন্তু লাগবে। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রন কোন দিকে স্পিন করতেছে বা মুভ করতেছে সেটা বুঝি, ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় আমরা বলি হচ্ছে +হাফ, আর কাউন্টার ক্লকওয়াইজ হলে আমরা বলি হচ্ছে -হাফ, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটাতে সিগনিফিকেন্সগুলো আলাদা করা আছে। যেমন দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে আমরা এর ভ্যালু কত পাই, আমরা 1 2 3 এরকম করে যে কোনো একটা কমপ্লিট নাম্বার হতে পারে। সিগনিফিকেন্স কি আছে দেখো এখানে, এই যে সাইজ ডিটারমিনেশন করতেছে, পরে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা দিয়ে হচ্ছে এক্সপ্রেস এটা সাইজ হবে না ভাই, এটা শেপ হবে, হ্যাঁ? এটা তুমি একটা শেপ লিখে রাখবা, এটা হচ্ছে শেপ অফ দ্য সাবশেল ওয়্যার দ্য ইলেকট্রন ইজ রোটেটিং। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা দিয়ে আমরা কি করি, এই যে দেখো 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন অফ দ্য সাবশেল। ওকে, পরে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিজম, ইলেকট্রন এটা ম্যাগনেটিজম লিখে রাখো, এটা হলো ম্যাগনেটিজম লিখে রাখবা, এটা দিয়ে আমরা ম্যাগনেটিজমকে এক্সপ্লেইন করতে পারি, ম্যাগনেটিজম। ওকে, তাহলে এখন দেখো তো এই কোয়েশ্চেন আনসার করো, অলরেডি আমরা করে ফেলছি, কিন্তু মাত্রই করছি। হুইচ কোয়ান্টাম নাম্বার ইজ নিডেড টু এক্সপ্লেইন দ্য ম্যাগনেটাইজেশন অফ ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, বলো ঝটপট। ঝটপট আনসার করো দেখি। এটা একটু আমরা লিডার বোর্ডটা দেখি তো কে কত তাড়াতাড়ি আনসার দিল। আমরা একটু লিডার বোর্ডটা দেখি, হ্যাঁ, কে কত তাড়াতাড়ি আনসার দিল। ঠিক আছে, যেহেতু ম্যাগনেটাইজেশন বলাই আছে তাহলে আমরা উত্তর করব কি, স্পিন, তাই না? ম্যাগনেটাইজেশন তো বলাই আছে, তাহলে উত্তরটা কি করব, স্পিন। বুঝতে পেরেছি সবাই? চলো আগে আবার অ্যাডভান্স পার্ট আসছে, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আর হলো অরবিটাল নাম্বার ইন দ্য সাবশেল। অরবিটাল নাম্বার ইন দ্য সাবশেল আমরা পড়েছি। অ্যাঙ্গুলার মোমেন্টামে বড় দুটো ইকুয়েশনস দেওয়া আছে। অ্যাকচুয়ালি এগুলো বুঝতে বই থেকে নাও। ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন সাবশেল স্পেসিফিক এন্ড mvr = h√l + 1 ডিভাইডেড বাই, জাস্ট একটা রিডিং দিও ভাই, এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটা রিডিং। যেখানে আমি শুধু আর লিখে রাখতেছি, জাস্ট একটা রিডিং দিবা আর কি। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন স্পেসিফিক পজিশন ইন অ্যান অরবিটাল mvr = কত হবে, ঠিক আছে? সাবশেলের জন্য কত, এটা হলো স্পেসিফিক পজিশনের জন্য কত, সাবশেলের জন্য কত, এটা হলো স্পেসিফিক পজিশনের জন্য কত হবে। ওকে, এখন দেখো শেপস অফ দ্য ডিফারেন্ট অরবিটালের শেপ কি তোমরা বলে ফেলো তো, এস এর শেপ কেমন, মুখে শিখে ফেলি, ক্লাস থেকে শেখা হয়ে যাবে। তোমরা বলে ফেলো এস এর শেপ কেমন, স্ফেরিক্যাল, ভেরি গুড। পি এর শেপ কেমন, ঝটপট বলো। পি এর শেপ কেমন, ডাম্বল, ভেরি গুড। এখন তাহলে বলো ডি এর শেপ কেমন,
ডাবল ডাম্বেল এটা তোমরা পারো নতুন করে আর কিছু এখান থেকে আসলে করতে হবে না আর কি মানে কোনটা কোন শেপে জাস্ট এতটুকু করলেই হবে ঠিক আছে এই যে ডাবল ডাম্বেল এগুলো পরীক্ষা এমসিকিউ প্রশ্ন দিবে আর কি আচ্ছা ওই যে বলছিলাম ভাই তোমাদেরকে দেখাবো যাদের বইয়ে লেখা আছে আর কি আমরা বলি p x এর জন্য m হচ্ছে 0 হবে p y এর জন্য হবে +1 আর p z এর জন্য হবে হচ্ছে -1 ঠিক আছে এটা আমি লিখে দিয়েছি দিয়ে এটাও স্পেসিফিক করেছে রেফারেন্স দিতে হচ্ছে মদন চাঁদের কোম্পানি আর কি দেখো কিন্তু পরে নিচে আবার লিখছে যে হচ্ছে মোর কারেক্ট ভ্যালুস এর মধ্যে দেখো লেখা আছে যে এই 2 নাম্বারটা এটা হচ্ছে বেশি কারেক্ট দেওয়া আছে বা 3 নাম্বার px হচ্ছে +-1 py হচ্ছে +-1 ঠিক আছে আর pz হচ্ছে m = 0 অর্থাৎ আমরা এরকম বলতে চাই যেখানে শুধু z থাকবে সেটা 0 এটা ফিক্সড বাট x এর জন্য +-1 যেকোনোটাই হতে পারে y এর জন্য যেকোনোটাই হতে পারে আর কি ঠিক আছে আচ্ছা আবার dz2 - y2 +-2 xy হচ্ছে কত +-2 ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কিছু না জাস্ট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম আর কি অ্যাকচুয়ালি এটা ডেফিনিটিভ ভ্যালু নাই বাট যদি ডেফিনিটিভ ভ্যালু কিছুটাকে বলতে হয় তোমাকে এই উপরে যে এটা আছে এটাকে বলতে হবে আর কি ঠিক আছে উপরে যেটা আছে এটাকে বলতে হবে ঠিক আছে অরবিটাল এবং অরবিটালের মধ্যে ডিফারেন্স কি দেখো এখান থেকে তোমার পরীক্ষা কোশ্চেন দিবে যে স্পেসিফিক যে কোনটা প্রশ্ন দিতে পারে যে তোমার হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন ইচ অরবিটাল পরীক্ষা কোশ্চেন দিতে পারে অথবা তোমার পরীক্ষা এভাবে প্রশ্ন দিতে পারে হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং অরবিট হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং অরবিটাল অর কোশ্চেনটাকে নেগেটিভ সেন্সে দিতে পারে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট রিগার্ডিং অরবিটাল কেন বললাম এরকম যত তুমি এরকম পয়েন্ট করা লাইন পাবে আমরা বলেছি হ্যাঁ পয়েন্ট করা লাইন পরীক্ষার জন্য সবসময় বেশি ইম্পর্টেন্ট তো পয়েন্ট করা লাইন থেকে আসলে কি টাইপের প্রশ্ন হয় সেটাও তো জানতে হবে চলো দেখা যাক দ্য ওয়ার্ড অরবিট অরিজিনেট ফর বোর অ্যাটম মডেল ঠিক আছে তাহলে এটা হলো একটা সার্কুলার অরবিট ওকে আর অরবিটালের ডিফারেন্ট শেপ আছে অলরেডি আমরা পড়েছি তো এটা হলো একটা ডেফিনিট সার্কুলার পাথওয়ে আছে এটা কোনো মানে নির্দিষ্ট কোনো সার্কুলার পাথওয়ে নাই যে কোনো একটা জায়গাতে ইলেকট্রন থাকতে পারে আর কি আচ্ছা অরবিট সার্কুলারটা বলে দিছে এটা কোনো লোক নাই এখানে অনেক লোক পাওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা এখন এটা কোন কোয়ান্টাম নাম্বারের সাথে রিলেটেড প্রিন্সিপাল এটা কোন কোয়ান্টাম নাম্বারের সাথে রিলেটেড 3 কোয়ান্টাম নাম্বার ঠিক আছে n l m তিনটার সাথে রিলেটেড ঠিক আছে কিভাবে তিনটার সাথে রিলেটেড দেখো 3 দিয়ে হচ্ছে বা n দিয়ে হচ্ছে রিলেটেড হচ্ছে কোন প্রিন্সিপাল কোয়ান্টাম কোন শেলের আছে আর কি এরপর কোন সাবশেলের সেটার জন্য হচ্ছে l আর কোন স্পেসিফিক অরবিটাল তার জন্য হচ্ছে m ডেজিগনেশন কিভাবে করা হয় করা শেষ TLMNO আর এটা হচ্ছে SPDF each orbit can accommodate 2 n square electron each orbital can accommodate only 2 electrons ঠিক আছে আচ্ছা এখন এটা অ্যাডভান্স পার্ট কেন কারণ এতটুকু আমাদের হাজার সারি বই ছিল আর এই দুইটা অন্য সারি বই থেকে নেওয়া ডিরেকশন অরবিটালের কোনো ডিরেকশন নাই অরবিটের কোনো ডিরেকশন নাই অরবিটালের ডিরেকশন আছে particular wave orbit electron is regarded as particle একটা অরবিটালের মধ্যে যদি আমি লোকেশন খুঁজতে যাই এটা পার্টিকেল হিসেবে ট্রিট করতে হবে আর যখন আমি অরবিটালের চিন্তা করব এটাতে হচ্ছে তোমার ইলেকট্রনের যে ডুয়ালিটি আছে সেটা ডিসক্রাইব করা যায় আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই ডিরেকশন ওকে দেখো আমরা যদি অরবিটালের কথা চিন্তা করি এই যে দেখো অ্যাক্সিস এটা দেখো অ্যাক্সিস বরাবর একটা ডিরেকশন আছে না কিন্তু আমরা যখন একটা অরবিটালের কথা চিন্তা করতেছি তখন কি তার কোনো আলাদা ডিরেকশন আছে নাই কিন্তু অরবিটালে এরকম স্পেসিফিক ডিরেকশন কিন্তু আছে ডি এর কথা যদি চিন্তা করি যে একটা থাকবে এক্স ওয়াই মাঝামাঝি এরকম হ্যাঁ কোনটা কোথায় আছে আমাদের না জানলে চলবে বাট জেনে রাখো যে এটা একটা ডিরেকশন থাকে আর কি আচ্ছা স্পেসিফিক পজিশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল হ্যাঁ স্পেসিফিক পজিশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে তুমি চিন্তা করো এমবিআই ইকুয়াল টু এনএস বাই রেডিয়াস ওটা দিয়ে আমরা হিসাব করতে পারি আচ্ছা মোটামুটি হলো এখান থেকে ওকে এখন তোমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু করলাম আমরা এই কুইজটা খুব চিন্তা করে আনসার করবা এই কুইজটা একটু কঠিন কুইজ তোমাদের জন্য ইচ্ছা করে কোশ্চেন রাখা হয়েছে যেন তোমরা জিনিসগুলোকে বুঝতে পারো আর কি ঝটপট চলো দেখা যাক which one is applicable for 3D মানে আমার এখানে ট্রু কোনটা সেটা খুঁজে বের করতে হবে আচ্ছা দেখি আমরা ম্যাক্সিমাম ইলেকট্রন হোল্ডিং ক্যাপাসিটি ইজ 18 এন্ড দেখো একটা ডি সাবশেল যদি চিন্তা করি 3D সাবশেল ডি সাবশেলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারবে তুমি চিন্তা করো ডি এর জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে চিন্তা করো 10টা ইলেকট্রন হবে তাই না কারণ ডি সাবশেলে অরবিটাল কয়টা 5টা তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা হবে 10টা হবে টোটাল থার্ড শেল চিন্তা করা যাবে না টোটাল থার্ড শেল যদি চিন্তা করো 2 তখন কিন্তু 18 বাট থার্ড শেলে শুধুমাত্র 3D তে কত আছে সেটাকে বলছে 3D তে কত আছে এখানে 3D তে হচ্ছে 10টা আছে আচ্ছা তারপর এটা দেখি আমরা n = 3 n = 0 1 2 এখন দেখো যখন বলে দিচ্ছে 3D তখন কিন্তু n = 3 ঠিক আছে বাট n = কিন্তু 0 হবে না 1 হবে না n = কিন্তু স্পেসিফিক তখন 2 তাহলে এটাও কিন্তু ফলস প্রথমটাও ফলস তিন নাম্বারটাও ফলস আচ্ছা 20th ইলেকট্রন লোকেটেড হিয়ার নেভার এভার 20th ইলেকট্রন লোকেটেড ফোরেস আমরা বলছি না ক্যালসিয়াম একটা ফোরেস ঠিক আছে আচ্ছা এখন আসি স্ফেরিক্যাল নোট নো স্ফেরিক্যাল নোট এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি ওই যে আমরা কিন্তু করে চেক করি n - l - 1 এখন তুমি ক্যালকুলেট করো n কত 3 3 এর জন্য আমার d এর জন্য l কত 2 - 1 সমান কত আসছে 0 যেহেতু 0 আসছে তার মানে এটাতে কোনো স্ফেরিক্যাল নোট নাই তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে হয়ে গেল এখন আসি ফান্ডামেন্টাল পার্টিকেলস মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস লেকচার তোমাদের জন্য কোশ্চেন বলো হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস আর দেয়ার ইন ওয়ার্ল্ড আমরা যদি ওয়ার্ল্ডের টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেলস এর নাম্বার জানতে চাই কোশ্চেনে তুমি কি অ্যানসার করবে বলো দেখি হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস ইন ওয়ার্ল্ড বলো টু টাইপস জিজ্ঞাসা করি না ভাই হাউ মেনি মোট কতগুলো আছে একজন কারেক্ট অ্যানসার দিছে তার নামটা করতে চাই ফারাজ ইবনে ফুয়াদ আচ্ছা অনেকেই ভুল অ্যানসার দিচ্ছে আচ্ছা দেখো আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলগুলোকে কয়েকটা টাইপসে ডিভাইড করি পার্মানেন্ট টেম্পোরারি হ্যাঁ আরেকটা টাইপস আছে কিছু আছে পার্মানেন্ট কিছু আছে টেম্পোরারি হ্যাঁ আরেকটা টাইপস আছে যাদেরকে বলি আমরা কম্পোজিট ওকে একটু লিখে দিই তোমরা পরবর্তীতে পড়তে পারো আর কি কম্পোজিট পার্টিকেল যেটা আমি বলেছি না যে ইউনিভার্সিটির সাথে বাংলা ভার্সনের বইয়ের কিছু জায়গাতে আমরা ইনফরমেশন ডিফারেন্স পাবো সেখানে বাংলা ভার্সনটাকে টাইপ বাংলা ভার্সনের মতো করে করব আমরা তাহলে এই থ্রি টাইপসের পাই বাট যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল কত ঠিক আছে টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল কতগুলো তখন তোমাকে অ্যানসার করতে হবে অলমোস্ট 200 টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল যখন জিজ্ঞাসা করা হবে এবং এগুলো কিন্তু হাদিসের বইয়ে আছে হ্যাঁ টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল হবে হচ্ছে অলমোস্ট 200 কিন্তু যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল কতগুলো আছে তখন তুমি বলবা হচ্ছে 3 পার্টিকেলস মধ্যে ইলেকট্রন প্রোটন আর হলো নিউট্রন এই ইলেকট্রন প্রোটন আর হলো নিউট্রন এই তিনটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল ঠিক আছে এখন দেখো ভাইয়া কম্পোজিটের কথা বলেছি না কম্পোজিট আছে শুধুমাত্র দুইটা एग्जांपल দেখো আমরা এটাকে কি পড়েছিলাম হ্যাঁ ডাবল পজিটিভ হিলিয়াম নিউক্লিয়াস কি পড়েছিলাম আলফা পার্টিকেল এই আলফা পার্টিকেল একটা কম্পোজিট পার্টিকেল আর কি এছাড়া আরেকটা আছে সেটা হলো ডিউটেরন পার্টিকেল এই ডিউটেরন পার্টিকেলটাও একটা কম্পোজিট পার্টিকেল এগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে এবং তোমাদের ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে এখন তোমাদেরকে শিখাই দেখো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা হলো পার্মানেন্ট এই ডিউটেরন পার্টিকেল আলফা পার্টিকেল এরা হলো কম্পোজিট এর বাইরে তুমি যত পার্টিকেল পাবা সবাই হলো টেম্পোরারি তাহলে আমার কোশ্চেনের অ্যানসার দিবা আমি একটা জিজ্ঞাসা করব তুমি বলবা এটা কি আচ্ছা বলো তো তাহলে নিউট্রিনো কি নিউট্রিনো পার্মানেন্ট টেম্পোরারি নাকি হচ্ছে কম্পোজিট নিউট্রিনো শুধু কি লিখলে বুঝবো আমি শুধু প্রথম অক্ষর লিখলে টেম্পোরারি তাহলে পজিট্রন কি বলো তো পজিট্রন পার্মানেন্টের জন্য কি লিখবা টেম্পোরারির জন্য কি লিখবা আর কম্পোজিটের জন্য কি লিখবা লিখো হ্যাঁ ঠিক আছে কারেক্ট অ্যানসার পাচ্ছি পজিট্রন কি পজিট্রনও কিন্তু টেম্পোরারি ওকে আচ্ছা তারপর বলো তাহলে ডিউটেরন পার্টিকেল কি ঝটপট বলো ডিউটেরন পার্টিকেল কম্পোজিট সি ঠিক আছে ভেরি গুড আচ্ছা এই দেখো অলরেডি এখানে বলেই দিছে যে 200 আছে হচ্ছে আমাদের টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো নাম কি নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো গাভিট্রন পজিট্রন ঠিক আছে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো গাভিট্রন পজিট্রন মেজন বোজন পাইন নিয়ন অর্থাৎ যেই নামগুলো আমরা পড়ি নাই সেই নামগুলো পরীক্ষা আসলে ধরে নিবে টেম্পোরারি আমরা পড়ছি পাঁচটা নাম ইলেকট্রন প্রোটন নিউট্রন এরা হলো পার্মানেন্ট আর আলফা পার্টিকেল আর ডিউটেরন পার্টিকেল এরা হলো কম্পোজিট ঠিক আছে যেমন এখানে আবার দিছে যে আলফা পার্টিকেল ডিউটেরন পার্টিকেল প্রথমে একটু নকশা করে বলছে দুই টাইপের পরে আবার एग्जांपल দিছে তিন টাইপের ঠিক আছে আমরা তিন টাইপের করব কারণ প্রতি পরীক্ষায় বাংলা ভাষা থেকে প্রশ্ন হয়তো বাংলা ভাষা তিন টাইপের করে বলা আছে আর কি আচ্ছা এখন এই অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল পার্টিকেলস আমরা কিন্তু কয়েকটা ক্যারেক্টার পাই তার মধ্যে একটা হলো আইসোটোপ একটা হলো আইসোবার একটা হলো আইসোটোন খুবই ইজি এগুলো তাই না এখন তুমি দেখো আমরা বলি যে আমাদের টোটাল আইসোটোপের নাম্বার কত তোমাদের যদি বলা হয় থাকে যে টোটাল আইসোটোপের নাম্বার কত আইসোটোপ বলা হয় মানে ওয়ার্ল্ডের টোটাল আইসোটোপের নাম্বার কত 1300 ঠিক আছে এখন বলা হয় যে যতগুলো
এলিমেন্ট আছে, টোটাল এলিমেন্টের নাম্বার কত? এলিমেন্টের নাম্বার কত? এলিমেন্টের নাম্বার হচ্ছে 118। 118 এলিমেন্টের আইসোটোপ আছে হচ্ছে 1300। বলা হয় যে দুইটা এলিমেন্ট আছে, যেমন সোডিয়াম আর হলো অরাম মানে হলো গোল্ড, এদের হচ্ছে সিঙ্গেল আইসোটোপ, আর বাদবাকি যারা আছে তাদের সবাই নাকি মানে মোর দেন ওয়ান আইসোটোপ আছে। এখন ভাই আইসোটোপ সম্পর্কে এত কথা বললেন, আইসোটোপ মানে কি অলরেডি তোমরা জানো, যাদের প্রোটন নাম্বারটা সেম বাট ম্যাস নাম্বারটা ডিফারেন্ট ডিউ টু ডিফারেন্ট নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট হয়েছে দেখি তো আমরা ম্যাস নাম্বারটা ডিফারেন্ট পাইছি, কারণ তোমরা জানো যে আমরা যে ম্যাস নাম্বারটা হিসেব করি, ম্যাস নাম্বারটা হয় হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ ডিফারেন্সেস ইন নিউট্রন নাম্বার ইজ দ্য বেসিস অফ প্রোডাকশন অফ আইসোটোপ। তাহলে আইসোটোপ প্রোডাকশন কেন হচ্ছে? কারণ নিউট্রন নাম্বারের ডিফারেন্সের জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা এভাবে মনে রাখতে পারি এই আইসোটোপসে কি আছে? পি আছে, পি ফর প্রোটন, তাহলে যেখানে প্রোটন সেম থাকবে তাহলে আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, দেখো তাদের প্রোটন নাম্বারগুলো কিন্তু সেম। আমরা এটা জানি সবাই, তাই না? যে আমরা যে কোনো একটা এলিমেন্টকে ধরো x, এটা একটা এলিমেন্ট, এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন n লিখতে পারি, m লিখতে পারি, আর এটা হলো মনে করো z লিখতে পারি। এখানে এই n হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে প্রোটন নাম্বারকে, এই m ইন্ডিকেট করবে হচ্ছে ম্যাস নাম্বারকে, এই z ইন্ডিকেট করবে হচ্ছে চার্জকে। এটা আমরা সবাই জানি মোটামুটি, তাই না? আচ্ছা এখন দেখো হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর হলো ট্রিটিয়াম। যেটা প্রোটিয়াম সেটা একমাত্র একটা এলিমেন্ট যে এলিমেন্টের মধ্যে আমরা শুধুমাত্র প্রোটন পাইছি কিন্তু কোনো নিউট্রন পাই নাই। যেহেতু নিউট্রন পাই নাই, এই কারণে হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়ামের প্রোটন নাম্বার 1, ম্যাস নাম্বার 1, ঠিক আছে? ডিউটেরিয়াম দেখো এটাতে প্রথমে একটা নিউট্রন আসছে, তো প্রোটন নিউট্রন মিলে কত হচ্ছে 2, ট্রিটিয়ামে দুইটা নিউট্রন আসছে, জন্য এটা হচ্ছে 1 + 2 = 3। আচ্ছা তাহলে আমরা এখান থেকে পড়লাম যে আইসোটোপ নাম্বার হতে পারে টোটাল 1300, এলিমেন্ট আছে 118, সিঙ্গেল আইসোটোপ আছে সোডিয়াম আর অরাম, ঠিক আছে? আইসোবার বার দিয়ে আমরা এভাবে মনে রাখতাম, বার, হ্যাঁ এটা হলো ম্যাস নাম্বার, যা সেম হবে, সেম ম্যাস নাম্বার। এটাকে বাংলায় পাই আমাদেরকে, বাংলায় আমরা এটাকে বলি ভর যার সমান আইসোবার, বার মানে ভর, এভাবে আমরা বাংলায় পাই আর কি। তাহলে একটা হোস ম্যাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল, বাট প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার আনইকুয়াল, তাদেরকে বলবো আমরা আইসোবার। তো এখান থেকে পরীক্ষা কোশ্চেন কিভাবে দিতে পারে? আসলে ডেফিনিশন দিয়ে কোশ্চেন দিতে পারে। যেমন মেডিকেল এডমিশন 17 এখানে ডেফিনিশন দিয়ে কোশ্চেন আসছে, ইন হুইচ রিলেশন টু অ্যাটম হ্যাজ সেম ম্যাস নাম্বার বাট ডিফারেন্ট প্রোটন নাম্বার, অ্যানসার শুড বি আইসোবার। ওকে, তুমি দেখো এখানটা দেখো ম্যাস নাম্বারটা সব জায়গাতে ইকুয়াল আছে, যেখানে ম্যাস নাম্বার সেম থাকবে সেটা হবে কি আইসোবার। এবার দেখো আইসোটোন ইন ফর নিউট্রন, ঠিক আছে? ইন ফর নিউট্রন, অর্থাৎ যেখানটাতে আমার নিউট্রন নাম্বারটা সেম থাকবে সেটা হবে হচ্ছে আইসোটোন। এখন তুমি দেখো নিউটন নাম্বারটা কত আছে, যেমন নিউটন নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয়? ম্যাস নাম্বার থেকে যদি আমি আমাদের এই প্রোটন নাম্বার বাদ দিই তাহলে আমি নিউটন নাম্বার পাবো। তাহলে এখানে আছে কত 16, 31 থেকে যদি 15 বাদ দিই 16, 32 থেকে যদি 15 16 বাদ দিই 16, অর্থাৎ এই যে আমাদের ফসফরাস, সালফার, সিলিকন তিনটার মধ্যে হচ্ছে আমাদের 16 নিউটন আছে, এই কারণে এটা হলো আইসোটোন। এখান থেকে পরীক্ষা কোশ্চেন দিবে, একটা হচ্ছে ডেফিনিশন, দিয়ে পরীক্ষা কোশ্চেন দেয়, আরেকটা হলো রিলেশন খুঁজতে দেয়, হ্যাঁ তাদের মধ্যে কোনটা আছে আর কি, এটা হলো রিলেশন খুঁজতে দিবে, তাদের মধ্যে কোন রিলেশন আছে, एग्जांपल দিয়ে বলবে কোনটা আইসোটোপ, কোনটা আইসোবার, কোনটা আইসোটোন, ঠিক আছে? ওকে দেখো এখানে তোমাদের একটা সামারাইজ ভার্সন দিছি। আইসোটোপ মানে হচ্ছে সেম জেড মানে কি? সেম জেড মানে হলো সেম প্রোটন নাম্বার ডিফারেন্ট নিউটন নাম্বার, আইসোটোন মানে সেম নিউটন নাম্বার ডিফারেন্ট প্রোটন নাম্বার, আইসোবার মানে হচ্ছে সেম ম্যাস নাম্বার ডিফারেন্ট প্রোটন নাম্বার। আইসোমার হচ্ছে সবগুলাই সেম বাট ডিফারেন্ট এনার্জি, এটা অ্যাকচুয়ালি রেডিয়েশন এনার্জি আর কি, ঠিক আছে? রেডিয়েশন এনার্জিটা ডিফারেন্ট হওয়ার জন্য আইসোমারগুলো প্রোডাকশন হয়ে থাকে, ঠিক আছে? আর তোমার এখানে দুইটা করে দিবে আর কি পরীক্ষায়, কোনটা আইসোমার না। ওকে আচ্ছা দেখো কার্বনের মধ্যে এই কার্বন 14 যেটা, এটা হচ্ছে আনস্টেবল আইসোমার, বাকিগুলো হচ্ছে স্টেবল আইসোমার, আনস্টেবল বা রেডিও অ্যাক্টিভ আইসোমার আর কি, রেডিও অ্যাক্টিভ আইসোমার। তাহলে কার্বনের স্টেবল আইসোমার হচ্ছে দুইটা, এটা হচ্ছে আনস্টেবল আইসোমার বা রেডিও অ্যাক্টিভ আইসোমার। অক্সিজেনের আইসোমার কয়টা আছে? 3টা, এবং এটা কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে অতীতে প্রশ্ন এসেছিল। ক্লোরিনের আইসোমার কয়টা আছে? ক্লোরিনের আইসোমার হচ্ছে দুইটা। কিভাবে বুঝলাম আইসোমার? দেখো প্রোটন নাম্বার সেম আর হচ্ছে আমাদের ম্যাস নাম্বারটা ডিফারেন্ট। ওকে এবার দেখো আইসোবার দেখো ট্রিটিয়াম আর হলো হিলিয়াম সি, আবার দেখো কার্বন 14 আর হলো নাইট্রোজেন, এগুলো ম্যাস নাম্বারটা সেম। আইসোটোন নিউটন নাম্বার সেম অলরেডি আমরা দেখেছি। এখন অ্যাডভান্স পার্ট, দুসারের বই ইনফরমেশন দেখো, আমরা আইসোটোপ আইসোবার শিখছি তো, কার কোনো প্রবলেম নাই তো? মেডিকেল এডমিশন টেস্টে এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে লেকচারে, আজকে লেকচার যতটুকু ছিল তাতে এই তিনটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এর মানে এই না শুধু এতটুকু বাকিগুলো করবো না, প্রশ্ন আসতে পারে না সেটা তো বলা হয়নি, প্রশ্ন হতে পারে, বাট এই জিনিসটা একদম ক্লাস থেকেই সবার জন্য ক্লিয়ার থাকে, কোনো রকমের জন্য বিন্দুমাত্র কনফিউশন না থাকে। এখন আসি এই টপিকের কিছু অন্য লেভেলের ইনফরমেশন, যেমন আইসোমার, এটার সাথে কিন্তু আমরা পরিচিত, আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি যখন পড়ি তখন আমরা বলি যে স্ট্রাকচারাল যে তোমার ফর্মুলা আছে সেটা যদি ডিফারেন্ট হয়, বাট এটার যে মলিকুলার ফর্মুলা আছে সেটা যদি সেম হয় তাহলে আমরা তাকে আইসোমার বলতে পারি। কিন্তু এই অ্যাটমের আইসোমার হতে পারে, সেটা গুরুসার একটা কনসেপশন দিয়েছে। কিভাবে আইসোমার হতে পারে অ্যাটমের? কারণ হলো তাদের এই যে ইন্টারনাল এনার্জি আর রেডিও অ্যাক্টিভ যে প্রপার্টিজ আছে এই দুটো যখন ডিফারেন্ট হয় তখন নাকি তারা আইসোমার হতে পারে। যেমন আমরা ব্রোমিনের আইসোমার দেখতে পাই, দেখো সব সেম, ম্যাস নাম্বার সেম আর প্রোটন নাম্বার সেম। কার্বনের আইসোমার দেখতে পাই, প্রোটন নাম্বার সেম ম্যাস নাম্বার সেম, বাট এদের ইন্টারনাল স্ট্রাকচার আর রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজটা ভিন্ন হয়ে থাকে আর কি। ওকে আচ্ছা তারপর দেখো আইসোস্ফিয়ার, এটা খুব মানে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আইসোস্ফিয়ার মানে কি? এটা হলো মলিকিউল হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ অ্যাটমিক নাম্বার উইথ ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন নাম্বার, অর্থাৎ দুইটা মলিকিউলের জন্য এতক্ষণ যতগুলো করছি সবগুলো কিন্তু অ্যাটমের জন্য, বাট আইসোস্ফিয়ারটা একটা মলিকিউল, দুইটা মলিকিউলের জন্য। মলিকিউলের মধ্যে যদি সেম নাম্বারের অ্যাটম থাকে এবং যদি সেম নাম্বারের ইলেকট্রন থাকে আমরা ওই কন্ডিশনটাকে বলবো হচ্ছে আইসোস্ফিয়ার, ঠিক আছে? যেমন দেখো তুমি কার্বন ডাই অক্সাইড, এখানে মলিকিউল নাম্বার কতগুলো আছে, ইলেকট্রন নাম্বার কতগুলো, মানে একটা মলিকিউলে 3টা অ্যাটম আছে, এখানেও 3টা অ্যাটম আছে। ইলেকট্রন নাম্বার হিসাব করো, কার্বন ইলেকট্রন আছে কয়টা? 12টা, অক্সিজেন ইলেকট্রন আছে কয়টা? হিসাব করে দেখো, সরি কার্বন ইলেকট্রন আছে 6টা, 12টা না, কার্বন ইলেকট্রন আছে 6টা, কার্বন ইলেকট্রন আছে 6টা, অক্সিজেন আছে কয়টা? হ্যাঁ 8 8 16, 8 8 16, তাহলে কত হলো 22। আবার নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেনের কয়টা? দুইটা মিলে হলো 14, 14 আর কত হলো 22। যেহেতু ইলেকট্রন নাম্বার সেম, অ্যাটম নাম্বার সেম, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এটা দুজন হলো আইসোস্ফিয়ার। আবার এখানে আরো দুটো एग्जांपल দেওয়া আছে, এরা হলো আইসোস্ফিয়ার, ঠিক আছে? আইসো ইলেকট্রনিক, রিসেন্ট বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আমরা আইসো ইলেকট্রনিক কনসেপ্টের সংখ্যা থেকে প্রশ্ন আসতে দেখতেছি। এই প্রথম দুইটা ভর্তি পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আইসোস্টেটিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা যখন সামনে পিরিয়ডিক টেবিল পড়বো, পিরিয়ডিক প্রপার্টিজ পড়বো, এখানে আইসো ইলেকট্রনিক কথাটা আসবে রেডিয়াস হিসাব করার সময়। এবং এখান থেকেও পরীক্ষা বিশেষ করে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো আছে, বোর্ড পরীক্ষাগুলোতে আমরা এরকম প্রশ্ন আসে দেখি, হুইচ ওয়ান ইজ ইলেকট্রনিক, হুইচ ওয়ান ইজ নন ইলেকট্রনিক। একটা অ্যাটম এবং আয়ন, অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, দুইটা অ্যাটম হতে পারে, দুইটা আয়ন হতে পারে, একটা অ্যাটম একটা আয়ন হতে পারে, এদের মধ্যে যদি সেম নাম্বারের ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে বলবো ইলেকট্রনিক। যেমন তুমি দেখো N3 মানে নাইট্রাইড আর কি, নাইট্রাইডের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? 7 + 3 কত হলো? 10টা। অক্সাইড এখানে কয়টা আছে? 8 + 2 10টা। ফ্লোরাইড ঠিক আছে, এখানে কয়টা? 10টা। নিয়নে কয়টা? 10টা। 11 - 1 10টা। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 - 2 10টা। অ্যালুমিনিয়ামে 13 - 3 10টা। অর্থাৎ সবগুলোর মধ্যে যেহেতু সেম নাম্বারের ইলেকট্রন আছে সো এটাকে বলি আমরা আইসো ইলেকট্রনিক। একইভাবে দেখো এখানে সালফাইডের সাথে যদি ক্যালসিয়াম 2+ এর কথা হিসেবে পড়ি, স্ক্যান্ডিয়াম 3+ এর কথা হিসেবে পড়ি, সবার ক্ষেত্রে আমরা 18টা করে ইলেকট্রন আছে। এই কারণে এটা হলো আইসো ইলেকট্রনিক। দেখো মেডিকেল এডমিশন টেস্ট 1920 তে আসা কোশ্চেন, হাউ মেনি আইসোটোপ অফ অক্সিজেন আর अवेलेबल? 3 আইসোটোপস। এটা তুমি অ্যানসার করো, কোনটা আইসোটোন? খুব ইজি, খুব ইজি। আইসোটোন, ঠিক আছে? শোনো আরো সহজ করে দেই। যখন দেখবা নিচে সেম, একটু সহজ করে দেই, যখন দেখবা যে নিচে সেম, দুইটারই যখন দেখবা নিচের অংশ সেম, তখন বুঝবা যে এরা হলো আইসোটোপ। যখন দেখবা উপরে সেম তখন হলো আইসোবার। আর যখন দেখবা দুইটাই ভিন্ন, উপরে নিচে দুইটাই যখন ভিন্ন, দুইটাই যখন ডিফারেন্ট তখন বুঝবা আইসোটোন। বাংলা লিখে দিলাম কারণ বোঝার সুবিধা আছে, ঠিক আছে? আচ্ছা দেখো সেম তার মানে এটা হলো বার, এটাও বার, কারণ সেম তিনটা টাইম লেখাটা, এটা অটোমেটিক অ্যানসার হয়ে যায় কিন্তু, তাই না? আসলে কিন্তু অ্যানসার অপশন ডি। কারণ দেখো এই যে দেখো দুইটা ভিন্ন, তার মানে এরা আইসোটোন। আচ্ছা হিসাব করে দেখি, এখানেও 16 নিউটন, এখানেও 16 নিউটন, তাহলে 16 নিউটন যখন হইছে তখন এটা হলো আইসোটোন। আচ্ছা এখন আসি কিছু ইনফরমেটিভ পড়াশোনাতে, যেমন এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এগুলো থেকে আমাদের বেসিক্যালি পড়া লাগবে হলো এদের ডিসকভারার সায়েন্টিস্টের নাম, কোন এক্সপেরিমেন্ট দিয়ে ডিসকভারিটা করা হয়েছে এবং এদের ম্যাস কত, এদের চার্জ কত।
এই কথাগুলো ম্যাস চার্জ এগুলো পরীক্ষা একটু বেশি আসে আর কি, ডিসকভার এক্সপেরিমেন্টটা একটু কম আসে। ঠিক আছে, যেমন ক্যাথোড রে মানে আমরা কি বুঝি, ইলেকট্রনকে বুঝি। কে ডিসকভারি করছেন? সায়েন্টিস্ট থমসন। এন্ড ইলেকট্রনের ম্যাস কত খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা করতে আসছে 9.1 ইনটু 10 টু দ্য পাওয়ার -28 গ্রাম। এখন তুমি চিন্তা করো যে এই যে এখানে যে 28 গ্রাম দিলা, এই 28 গ্রামকে তুমি কেজিতে দিতে পারো না? দিতে পারি তো, তাহলে আমরা কি বলবো এটাকে 9.1 10 টু দ্য পাওয়ার -31 কেজি, তাহলে কেজিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ওকে, হিসাব সহজ। আবার দেখো চার্জের কথা যদি বলি, নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা হচ্ছে 1.6 10 টু দ্য পাওয়ার -19 কুলম্ব। এটা যদি ইএসইউ তে কনভার্ট করি তাহলে এটা হবে কত, -4.8 10 টু দ্য পাওয়ার -10। হ্যাঁ, আচ্ছা দুইটা ইউনিটই শিখতে হবে এটা। তার মানে আমরা অ্যাকচুয়ালি ইএসইউ আর হচ্ছে কুলম্বের মধ্যে কিন্তু একটা মানে একটা সম্পর্ক বা রিলেশন কিন্তু পেতে পারি। আচ্ছা দেখো একটু যদি আমরা বের করার চেষ্টা করি, হ্যাঁ, মনে করো এখানে কুলম্ব আর এখানে হচ্ছে কি আছে, ইএসইউ। তো তুমি এটা থেকে বের করো 1.6 10 টু দ্য পাওয়ার -19 আর এখানে আছে হচ্ছে 4.8 10 টু দ্য পাওয়ার -10। ওকে, আচ্ছা উল্টাটা হিসাব করলে মনে হয় বেশি সুবিধা হবে, উল্টাটা হিসাব করলে বেশি সুবিধা হবে আর কি। হ্যাঁ, তাহলে ইএসইউ ডিভাইডেড বাই কুলম্ব সমান ইএসইউ কত 4.8 10 টু দ্য পাওয়ার -10 আর কুলম্বে কত 1.6 10 টু দ্য পাওয়ার -19। আমি এটা হিসাব করলে বের হয়ে যাবে। দেখো 1.6 কে 1.8 4.8 কে 1.6 দিয়ে কাটো, কত হবে 3 ইনটু 10 টু দ্য পাওয়ার উপরে আছে -10, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার 9, 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। ইএসইউ ইকুয়াল টু 1 ইএসইউ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 কুলম্ব, 1 ইএসইউ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 কুলম্ব। এরকম একটা রিলেশন কিন্তু পাওয়া যায় আর কি। সিম্বল তো কি, এটা তোমরা জানো। আর ইলেকট্রন যে আউটসাইডে থাকে নিউক্লিয়াসে, এটা কে না জানে। আচ্ছা প্রোটন, এখন আসি প্রোটনের ব্যাপারে একটু কথা আছে। যদি দেখো অপশনে শুধু রাদারফোর্ড আছে, গোল্ডস্টেইন নাই, then you should answer Rutherford. But if there is Goldstein in any option, then you will go for Goldstein. But actually, discoverer of proton is Goldstein. But হাজার সালের বইয়ে just রাদারফোর্ডের কথা বলা আছে। রাদারফোর্ড কিন্তু অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল কি গোল্ডস্টেইন। বাট যদি আমরা দেখি গোল্ডস্টেইন অপশনটাতে নাই, then you have to answer Rutherford. এটা ম্যাথ হিসেব করতে হবে, না ম্যাথ শিখতে হবে 1.670 10 to the power -24 গ্রাম, এদিকে কনভার্ট করলে কত হবে -27 কেজি। আচ্ছা প্রোটন তো পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জের সমান বাট পজিটিভ চার্জ। ঠিক আছে, এখন বলা হয়ে থাকে যে হাইড্রোজেন যে অ্যাটমটা আছে, এই অ্যাটমটাতে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বাদ দিই, তাহলে সেটা কি ফর্মেশন করে, হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন মানে জাস্ট অনলি একটা প্রোটন আর কি। ঠিক আছে, তাহলে এটাকে অনেক সময় হাইড্রোজেন আয়ন দিয়েও এক্সপ্রেস করা হয়। তো প্রোটন রিমেইন ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ওকে, আসলে নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রন দুইটাই হচ্ছে নিউক্লিয়াসের কম্পোনেন্ট, নিউক্লিয়াসের কম্পোনেন্ট। ঠিক আছে, এখন নিউক্লিয়াসের কম্পোনেন্ট হওয়ার পরেও এই দুইটার মধ্যে কিন্তু ইন্টারেকশন আছে। তবে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ। নিউট্রনে কিন্তু আমরা কোনো চার্জ পাই না। ঠিক আছে, আচ্ছা নিউট্রন নিউট্রাল চার্জ তোমার জানতে হবে। নিউট্রন ডিসকভারি করেছেন সায়েন্টিস্ট চ্যাডউইক। নিউটনের ম্যাস কত 1.67 10 টু দি পাওয়ার -24 গ্রাম, অলমোস্ট প্রোটনের সমান। ঠিক আছে, অলমোস্ট সমান। এবং এটা ইলেকট্রনের থেকে 1839 টাইমস বেশি, আর প্রোটনটা ইলেকট্রনের থেকে তোমার 1837 টাইম বেশি, যেটা যেখানে আছে 1837 টাইম বেশি। তাহলে এটা লিখে দেই 1837 টাইম বেশি। ওকে, আচ্ছা তাহলে নিউটনের চার্জ কত বলো তো দেখি, নিউটনের চার্জ কত? আচ্ছা তোমরা আমাদের দেখতে আমাদের না বেশিক্ষণ লাগবে না, আমরা ক্লাসটা শেষ করে দেই, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমরা শেষের দিকে আছি, খুব বেশি সময় দরকার নেই, ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলছি। আমাদের কিছু রেডিও অ্যাক্টিভিটি কিছু টপিক বাকি আছে, শুধু ততটুকু শেষ করলেই হবে। 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, শেষ করে দিই, হাইস্ট 10 মিনিট, ওয়াক্ত তখন থাকবে। নিউটন, নিউটন হচ্ছে আমরা বলি যেটা চার্জ নিউট্রাল, এটা কোনো চার্জ কিন্তু নাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই জিনিস হচ্ছে আমাদের একটা সিম্পলিফাইড ভার্সন, এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। অলরেডি আমরা কিন্তু করে ফেলছি, ম্যাথ করব, চার্জ করব। হ্যাঁ, পজিশন এটা তোমরা পারো, আর নিউক্লিয়াসে কোথায় আছে, রিলেশনটা একটু দেখে রাখো আর কি, মোটামুটি হয়ে গেল। আচ্ছা এটাতেও আমরা যে জিনিসটা আমরা বইতে কিছু পড়ছি, এটা মেডিকেল এরকম করে চার্ট করে দেওয়া আছে, তোমরা চাইলে যেটা করতে পারো, এই ইনফরমেশনটা লিখে স্টিকি নোট আকারে বই লাগাতে পারো, তোমাদের পড়া সহজ হয়ে যাবে। ডিসকভারি দেখো, এখানে কিন্তু গোল্ডস্টাইন বলে দিয়েছে, এখানে কিন্তু গোল্ডস্টাইন বলে দিয়েছে, কারণ যে বইয়ের বই অন্যান্য বই গোল্ডস্টাইন আছে, নিউটনের চ্যাডউইক আছে, ইলেকট্রনের থমসন আছে। ম্যাথ নাম্বার দেখো অলরেডি পড়েছি আমরা, সবগুলো মুখস্থ হয়ে গেছে এগুলো, তাই না? প্রোটন ইলেকট্রন নিউটন ম্যাথ নাম্বার মুখস্থ হয়েছে না, এই জিনিসগুলো অনেকবার পড়ছো তো এইজন্য সহজে মনে থাকে। তো নতুন ইনফরমেশন যেগুলো প্রথমবার পড়ে কঠিন লাগবে, বারবার পড়বা দেখবা সহজ ইনফরমেশনের মতো হয়ে যাবে আর কি। সহজ ইনফরমেশন কেন তোমার জন্য সহজ হয়েছে, বারবার পড়ছো। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো চার্জ, শুধুমাত্র প্রোটন আর নিউটনের চার্জ আছে, পড়ে ফেলছি আমরা। প্রোটনের সাথে চার্জ কি আমাদের দরকার নেই। হ্যাঁ, মোটামুটি একই রকম। ম্যাথ অফ দ্য ইলেকট্রন, এটা অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, কত হবে 9.1 10 টু দি পাওয়ার -28 গ্রাম, 9.1 10 টু দি পাওয়ার -28 গ্রাম, কেজি হলে এটা হতো -31 কেজি। নিউটন ওয়াজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট চ্যাডউইক, অনেক আগে আসছিল মেডিকেল অ্যাডমিশন 2-3 সেশন, এত আগে কোশ্চেন। আচ্ছা এখন দেখো অ্যাডভান্স পার্ট, বুঝারের বই কিছু জিনিস দেওয়া আছে, মেডিক্সে আছে এটা আমাদের। সেটা হলো কিছু টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলের কথাবার্তা, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিপ্রোটন, পাইমেসন, এরপর হলো নিউমেসন। এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হলো পজিটিভ চার্জ পজিট্রন, মনে রাখতাম পজিট্রন পজিটিভ চার্জ। এরপর নিউট্রিনো নিউট্রাল, এই কারণে নাম হচ্ছে নিউট্রিনো। অ্যান্টিপ্রোটন, দেখো প্রোটন হচ্ছে পজিটিভ, তাহলে অ্যান্টিপ্রোটন কি হবে নেগেটিভ। আচ্ছা এবারে আসি পাইমেসন, পাইমেসনটা হতে পারে পাই নট, পাই প্লাস, পাই মাইনাস, মানে পজিটিভ নেগেটিভ জিরো, ঠিক আছে। নিউমেসন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা এইটা চার্জটাই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিম্বলটা নাইস টু নো, তোমার হচ্ছে পজিট্রন হচ্ছে আমরা ই প্লাস দিয়ে প্রকাশ করি আর কি, আর তোমার নিউট্রিনোকে এরকম তোমার ল্যাম্ডা দিয়ে প্রকাশ করা হয়, আর মিউ দিয়ে প্রকাশ করা হয় মেজন, এগুলো তো পড়েছো। পাই দিয়ে প্রকাশ করা হয় পাইমেসন, মিউ দিয়ে প্রকাশ করা হয় নিউমেসন। গেল, এখন সায়েন্টিস্টের নাম, এটা ভাই নাইস টু নো, পড়তে পারলে ভালো, নাইস টু নো, না পড়তে পারলে ক্ষতি কম। বাট নিউট্রিনোটা ফার্মি, এটা একটু ভালো করে পড়ো। নিউট্রিনো ফার্মি, পজিট্রন অ্যান্ডারসন, পজিট্রন অ্যান্ডারসন, মেজন এবং মানে দুই মেজনই হচ্ছে ইউকাওয়া, ইউকাওয়া। ঠিক আছে, আচ্ছা ম্যাস দেখো পজিট্রন যেটা, এটা সিম্বল দেখো ইলেকট্রনের মতোই, জাস্ট পজিটিভ চার্জ, তার মানে এটা ম্যাস হবে ইলেকট্রনের সমান। নিউট্রিনো যেটা, এটা লেস দেন ইলেকট্রন। অ্যান্টিপ্রোটন যেটা, পজিট্রন যেরকম হচ্ছে ইলেকট্রনের বিপরীত বা অপোজিট, অ্যান্টিপ্রোটন একইভাবে প্রোটনের অপোজিট, তার মানে এটা প্রোটনের সমান হবে। পাইমেসন যেটা, এটা 275 টাইমস ইলেকট্রন, নিউমেসন যেটা 210 টাইমস ইলেকট্রন। ঠিক আছে, এখন কোয়ার্কস বলে একটা কথা আছে, এগুলো জাস্ট পড়ার জন্য, জাস্ট রিডিং দিবা। কোয়ার্কস আপ হতে পারে, ডাউন হতে পারে, সেকেন্ড জেনারেশনের চার্জ হতে পারে, স্ট্রেঞ্জ হতে পারে, টপ হতে পারে, বটম হতে পারে। চার্জ কত তোমার হচ্ছে +3/2 হতে পারে, -1/2 হতে পারে। না একদমই নাইস টু নো ইনফরমেশন, মানে যারা অনেক ভালো পড়াশোনা করতে চাও তারা পড়বা, আর সবার জন্য দরকার নাই। যদি কেউ যদি মনে করে যে আমি যদি ইম্পর্টেন্ট জিনিস পড়বো তার জন্য বলবো এটা না পড়লে চলবে, আর যারা একদম খুব ভালো পজিশনে চান্স পেতে চাও তাদের জন্য বলবো পড়া। আচ্ছা এখন অ্যাটমিক মাসের কথাবার্তা আমাদের পড়া শেষ। এমইউ দিয়ে আমরা কি পড়ি, অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট মানে কি বুঝি আমরা, এই যে কার্বন 12 এর 1/12 মাস যতটুকু পোরশন ওটাকে বুঝি আমরা 1 এমইউ। তাহলে প্রোটনের যে মাস আছে, নিউট্রনের মাস আছে, ইলেকট্রনের মাস আছে, এমইউ তে ডিফাইন করা যায় আর কি। জাস্ট এমইউ তুমি মনে রাখবা যে এমইউ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ অ্যাটমিক মাসকে এক্সপ্রেস করার জন্য সিম্পলেস্ট ইউনিট বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার ভাই এই জিনিস কি পড়া আছে, প্রোটন নাম্বার যত আছে অ্যাটমিক নাম্বারটাও ততই হবে। ঠিক আছে, আচ্ছা প্রোটন নাম্বারের সমান হবে। ঠিক আছে, আচ্ছা একটা এলিমেন্টের ক্রাইটেরিয়া ডিপেন্ড করে কার উপর, এই যে অ্যাটমিক নাম্বারের উপর। এখন অ্যাটমিক মাস নাম্বার কি কি হিসেবে অলরেডি পড়ে ফেলছি, কিন্তু প্রোটন প্লাস নিউট্রন নতুন করে পড়ার কোনো দরকারই নেই, এবং এই রুলস অলরেডি আমরা আগে পড়ে ফেলছি। ঠিক আছে, হাইড্রোজেনের মাস কত, 1 কার্বন অ্যাটমের মাস কত, মাস অফ অক্সিজেন অ্যাটমের মাস কত, চাইলে পড়তে পারো। হ্যাঁ, গ্রিন কালারে আছে যতটুকু পড়তে পারো আর কি। এখন দেখো ডিফারেন্ট সায়েন্টিস্ট তিনটা স্ট্যান্ডার্ড স্কেল বানাইছে। কেন স্কেল বানাইছে তিনটা, কারণ রিলেটিভ মাস অফ দ্য এলিমেন্ট হিসাব করার জন্য। হাইড্রোজেন স্কেল আছে, অক্সিজেন স্কেল আছে, কার্বন স্কেল আছে। হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন, জাস্ট নাম তিনটা পড়বা। এই যে দেখো অ্যাটমিক মাস ইউনিট এমইউ, এই 1 এমইউ সমান কত গ্রাম, 1.66 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই এমইউ কে আবার ডাল্টন দিয়েও এক্সপ্রেস করা হয়, তাহলে 1 ডাল্টন সমান কত, 1 এমইউ, 1.66 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানটাতে দেখো যে রিলেটিভলি অ্যাটমিক মাসের রেশিও আর অ্যাটমিক মাস ইউনিট যেটা হচ্ছে এমইউ, এটা হচ্ছে তোমার একটা মাস বা যেটাকে আমরা বলি যে ওয়েট বা মাস যেটাকে বলি সেটা এক্সপ্রেস করে আর কি। ওকে, আচ্ছা এখন আসো ডেফিনিশন অফ দ্য গ্রাম অ্যাটম। গ্রাম অ্যাটম মানে কি, কোন একটা অ্যাটমিক নাম্বারকে যদি আমরা গ্রাম ইউনিটে কনভার্ট করি সেটা হবে হচ্ছে গ্রাম অ্যাটম আর কি। ওকে, আচ্ছা যেমন ফর এক্সাম্পল অ্যাটমিক মাস অফ ক্লোরিন, এটা 35.5 বলি আমরা, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন মানে হচ্ছে 1 গ্রাম অ্যাটমিক মাস ক্লোরিন। ঠিক আছে, 1 গ্রাম অ্যাটমিক মাস ক্লোরিন।
1 ডাল্টন সমান কত হবে ঝটপট বলে ফেলো। ডাল্টন মানে তো mu, ডাল্টন মানে হচ্ছে mu, ঠিক আছে, ডাল্টন মানে হচ্ছে mu। কারণ দেখো ডাল্টন মানে যদি mu হয়ে থাকে তাহলে তুমি কোনটা বলবা? এই যে 1.6605 × 10⁻24 গ্রাম। আচ্ছা, এই যে আইসোটোপের নাম্বার হিসেব করছো, এই যে অক্সিজেনের 3টা আইসোটোপ পাওয়া যায় মেডিকেলে আসা কোশ্চেন। অ্যাকচুয়াল মাস অফ নাইট্রোজেন, এটার অ্যানসার বলো তো, MCQ 2.7 কি হবে? অ্যাকচুয়াল মাস অফ নাইট্রোজেন। তাহলে আমরা যদি নাইট্রোজেনের অ্যাকচুয়াল মাস হিসেব করি তাহলে আমরা হিসেব করব এরকম ভাবে, নাইট্রোজেনের তোমার অ্যাটমিক মাস বা মলিকিউলার মাস, যেটা মলিকিউল আছে, মলিকিউলার মাসের সাথে আমরা mu কে গুণ করব। এখন আসি নাইট্রোজেনের মলিকিউলার মাস N2 সমান কত? 28, এটা ইনটু mu, 1 mu সমান কত জানি আমরা? 1.6605 10⁻24 গ্রাম, ঠিক আছে। সেটা কোন অপশনে আছে? দেখো এই যে অপশন সি তে আছে। সো অপশন সি হচ্ছে আমাদের মোস্ট পারফেক্ট অ্যানসার, ঠিক আছে। আর অপশন ডি তেও দেখো সেম ভ্যালুটাই আছে, বাট নিটটা কিন্তু চেঞ্জ করা। সো অপশন সি উইল বি কারেক্ট অ্যানসার। এই জিনিসগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবা। কিভাবে? যেমন এই যে দেখো কার্বনের প্রোটন কয়টা আছে? 6টা। তাহলে কার্বনের মাস নাম্বার যেহেতু 12, সো নিউট্রন কয়টা হবে? 6টা। নরমাল ইলেকট্রন কয়টা হবে? 6টা। জাস্ট একবার মানে বাচ্চাদের প্রশ্ন আর কি। দেখো মেডিকেল ল্যাবে এখান থেকে প্রশ্ন চলে আসছে। অক্সিজেনের প্রোটন কয়টা আছে? 8টা। ইলেকট্রন কয়টা থাকবে? 8টা। নিউট্রন কয়টা থাকবে? 8টা। যেহেতু মাস নাম্বার 16। এখন আসি রেডিও অ্যাক্টিভিটি এন্ড রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি এই জিনিসটা মানে যারা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এরা হচ্ছে আমাদের এই যে 3 টাইপসের তোমার রেডিও অ্যাক্টিভ ওয়েভ ফর্মেশন করে থাকবে আর কি। যেমন বলা হয়ে থাকে যে আলফা রে এমিট করতে পারে, বিটা রে এমিট করতে পারে, গামা রে এমিট করতে পারে। এখন দেখো আলফা রে যখন এমিট করতেছে তখন আলফা পার্টিকেল এমিট হচ্ছে। যখন আলফা পার্টিকেল এমিট হচ্ছে তার মানে হচ্ছে আমরা বলতে পারি প্রোটন নাম্বার ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ প্রোটন নাম্বার ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কয়টা প্রোটন ডিক্রিজ হচ্ছে? 2 প্রোটন ডিক্রিজ হচ্ছে। দেখো এই যে রেডিয়াম ছিল, রেডন ফর্মেশন করেছে। তাহলে এই যে দেখো 285 ছিল, এখানে 88 ছিল, 86 হচ্ছে, 2 প্রোটন ডিক্রিজ হয়ে যায় আর কি। ওকে, আবার দেখো যখন বিটা ডিকে হয় অথবা যখন আমরা বিটা রে যখন এমিশন হয় তখন বলা হয়ে থাকে যে একটা প্রোটন নাম্বার ইনক্রিজ হয়। তাহলে প্রোটন নাম্বার হচ্ছে কি হবে? ইনক্রিজ হচ্ছে। প্লাস প্লাস দিয়ে দিলাম বা সিঙ্গেল প্লাস দিয়ে দিলাম, তোমরা বুঝতে পারবে যে এখানে প্রোটন নাম্বার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে প্রোটন নাম্বার ইনক্রিজ হয়েছে। ওকে, আচ্ছা, আর এখানে আলফা রে যেটা, এটা হলো পজিটিভ চার্জ, বিটা রে যেটা, এটা নেগেটিভ চার্জ, আর গামা রে যেটা, এটা কোনো মেসও নাই, কোনো চার্জও নাই। ওকে, আচ্ছা, এখন নিউক্লিয়ার রিঅ্যাকশন কি আছে? ট্রান্সমিউটেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা মানে কি? মনে করো কোন একটা অ্যাটম ছিল, ওই অ্যাটমটাকে তুমি অ্যাটাক করবা বা পলিশন করবা। কি দিয়ে পলিশন করতে পারো? একটা নিউট্রন দিয়ে পলিশন করতে পারো, একটা প্রোটন দিয়ে পলিশন করতে পারো, ইভেন একটা আলফা পার্টিকেল দিয়ে পলিশন করতে পারো, ঠিক আছে। এগুলো দিয়ে পলিশন করার পর যদি এখান থেকে নতুন করে কোনো একটা এলিমেন্ট বা অ্যাটম ফর্মেশন হয়, ওটাকে বলবো আমরা ট্রান্সমিউটেশন রিঅ্যাকশন। যেমন এই যে দেখো একটা প্রোটন দিয়ে অ্যাটাক করেছে নিকেলকে, নিকেলকে অ্যাটাক করার পর এখানে আমরা কপার ফর্মেশন করেছি, হ্যাঁ, তাহলে এটা একটা ট্রান্সমিউটেশন রিঅ্যাকশন। ওকে, এবার আসি ফিশন রিঅ্যাকশন এবং ফিউশন রিঅ্যাকশন। ফিশন রিঅ্যাকশন এবং ফিউশন রিঅ্যাকশন আমি এভাবে মনে রাখতাম, কোনো কিছু ফিউজ করা মানে হলো অ্যাটাচ করা, একসাথে করা, ঠিক আছে। সো ফিউশন দিয়ে মনে রাখতাম আমি যে কোনো কিছু ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ হয়ে যাচ্ছে মানে হচ্ছে সাইজ ইনক্রিজ হচ্ছে, তার মানে এখানে সাইজ প্লাস প্লাস সাইজ ইনক্রিজ হচ্ছে, মানে বড় কোনো কিছু ফর্মেশন হচ্ছে, সেটা হলো ফিউশন। আর ফিশন মানে হলো তার অপোজিট, তাহলে কোনো একটা ভেঙে মানে ছোট বা স্মলার পার্টি পরিণত হচ্ছে বা স্মলার কোনো একটা নিউক্লিয়াস ফর্মেশন করতেছে, সেটা হচ্ছে ফিশন। যেমন ইউরেনিয়ামকে যদি আমি এখানে বলা আছে যে নিউট্রন দিয়ে হচ্ছে অ্যাটাক করতে হবে, নিউট্রন দিয়ে পলিশন করতে হবে। নিউট্রন যখন ইউরেনিয়ামকে পলিশন করে সেখানে অনেক এনার্জি দরকার হয়, 8 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি দরকার হয়, তখন ব্যারিয়াম তারপর হচ্ছে ক্রিপ্টন এগুলো ফর্মেশন করতে এবং অনেক বেশি এনার্জি প্রোডাকশন হয়। 8 মেগা ইলেকট্রন ভোল্ট দরকার হইছে, কিন্তু ফর্মেশন হইছে কিন্তু আবার 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আর ফিউশন, ফিউশন দেখো কোথায় হইছে? ফিউজ হইছে, হাইড্রো মানে এই ডিউটেরিয়াম প্রোটিয়াম মিলে কি হইছে? হিলিয়াম হইছে, এবং তার সাথে একটা নিউট্রন, মানে এটা ফিউজ হইছে। এবং এখানে অনেক বেশি টেম্পারেচার দরকার হয়, বলা হয় থাকে 10⁻8 কেলভিন। এখন দেখো একটু তোমাদের এক্সাম্পল শিখাই দিই, দেখবা যে জিনিসগুলো একবার শিখলে কখনো বলা সম্ভব না আসলে। এখন আসি ফিউশন কোথায় হবে, ফিশন কোথায় হবে। আমি বলছি ফিউশন মানে কি? বড় হওয়া। তাহলে ফিউশন হবে বড় জায়গায়, বড় জায়গা মানে হচ্ছে সূর্য। তাহলে এই যে ইনসাইড দ্য সান এখানে হাইড্রোজেন হিলিয়ামের যে কনভার্সন হচ্ছে সেটা আসলে ফিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর ফিশন রিঅ্যাকশন এটা হবে হচ্ছে আমাদের যে অ্যাটমিক যে নিউক্লিয়ার রিঅ্যাকটেন্ট যেটা আছে, নিউক্লিয়ার রিঅ্যাকটেন্ট যেটা আছে, সেসব নিউক্লিয়ার রিঅ্যাকটেন্টের মধ্যে ফিশন হবে। নিউক্লিয়ার রিঅ্যাকটেন্ট এই জায়গাটা হচ্ছে ফিশন হবে। ক্লিয়ার তো সবার? দেখো নিউক্লিয়ার রিঅ্যাকটেন্ট এখানে হচ্ছে বড়টাকে ভেঙে ভেঙে ছোট বানাবে। সান বড় জিনিস, তাহলে এটা বড় হবে, বড় হবে মানে ফিউশন হবে। ফিউশন মানে হচ্ছে একটা লার্জার নিউক্লিয়াস ফর্মেশন করা, আর ফিশন মানে একটা লার্জার নিউক্লিয়াস থেকে স্মলার নিউক্লিয়াস ফর্মেশন করা। ফিশনে অ্যাটাক করব কাকে দিয়ে? নিউট্রন দিয়ে। আর ট্রান্সমিউটেশনে অ্যাটাক করব কাকে দিয়ে? আইদার প্রোটন অর নিউট্রন অর আলফা পার্টিকেল, যেকোনো কিছু দিয়ে অ্যাটাক করতে পারি। দেখো এই কথাবার্তাগুলো এখন একটু অন্যভাবে লিখছে। রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে এটা ফেনোমেনন, যে ফেনোমেনন দিয়ে হচ্ছে এলিমেন্টগুলো স্পন্টেনিয়াসলি ডিফারেন্ট রে রেডিয়েট করতে পারে। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, যে এলিমেন্টগুলো রেডিও অ্যাক্টিভিটি আছে তারা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। প্রিরিকুইজিট ফর রেডিও অ্যাক্টিভিটি, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের অনেকের জন্য নতুন ইনফরমেশন। প্রিরিকুইজিট ফর রেডিও অ্যাক্টিভিটি, নিউট্রন নাম্বার অফ দ্য এলিমেন্ট ইজ গ্রেটার দেন 1.5 টাইমস অফ দ্য প্রোটন নাম্বার। দ্যাট মিন্স নিউট্রন ইজ টু প্রোটন ইকুয়াল টু নিউট্রন ইজ টু প্রোটন মোর দেন 1.5, ঠিক আছে। মানে 1.5 টাইমস বেশি থাকবে প্রোটন নাম্বার যেটা নিউট্রন নাম্বার। এখন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কি আছে দেখো, কিছু ন্যাচারাল আছে, কিছু আর্টিফিশিয়াল আছে। আর্টিফিশিয়ালগুলো পড়লে ন্যাচারালগুলো তোমার হচ্ছে না পড়লে চলে, ন্যাচারালগুলো যদি পড়ো, ন্যাচারালগুলো আমরা এভাবে পড়ি, তোমার হচ্ছে রান ফর ইউ এভাবে পড়া যায়, রান ফর ইউ এভাবে পড়া যায়। রান দিয়ে আমরা যেটা করবো, একটা হলো রেডন, এটা হলো রেডিয়াম। ফর দিয়ে পড়বো হলো ফ্রান্সিয়াম, ইউ দিয়ে পড়বো ইউরেনিয়াম। তার মানে এই চারটা হচ্ছে আমাদের ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। বাদ বাকি যারা আছে প্রত্যেকটি তোমার আর্টিফিশিয়াল, যেমন প্রোমিথিয়াম, টেকনিশিয়াম, নেপচুনিয়াম থেকে শুরু করে অর্গানিজম। তার মানে অ্যাকচুয়ালি 92 এর বেশি যারা তারা রেডিও অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু দুইটা আছে ব্যতিক্রম, এদিকে ভালো মনে রাখবা, টেকনিশিয়াম, প্রোমিথিয়াম। পরীক্ষা প্রশ্ন দিলে এই দুইটাকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এক্সেপশনাল যেকোনো কিছু থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আলফা বিটা গামা পড়া শেষ। নেগেটিভ চার্জ +2 -1 চার্জ নাই, নেগেটিভ মাস 4 0 0, এটাতে চার্জ ডিপোজিশন হয়, সিঙ্গেল নেগেটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ ওয়েভ, পেনিট্রেটিং পাওয়ার। এটা ভাইয়া ফিজিক্স থেকে পড়বা, এখান থেকে কেমিস্ট্রি থেকে রিডিং দিও, বাট এটা ফিজিক্স থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে, হ্যাঁ। আচ্ছা তো ডেফিনিশন অলরেডি আমাদের পড়া শেষ। এই পার্টিকুলার স্মল নিউক্লিয়াস হাই ভেলোসিটি যদি হয়, আলাদা নিউক্লিয়াস যদি স্ট্রাইক করে, আমরা ওটাকে বলি হচ্ছে আমাদের একটা রেডিও অ্যাক্টিভ একটা রিঅ্যাকশন। তো এটা কি টাইপের হতে পারে? ট্রান্সমিউটেশন, ফিশন আর ফিউশন। আমরা কিন্তু বলে দিয়েছি, দেখো এটাকে নিউট্রন, প্রোটন, আলফা পার্টিকেল দিয়ে স্ট্রাইক করা যায়, একটা एग्जांपल। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন হচ্ছে কি লার্জ অ্যামাউন্ট অফ হিট প্রোডাকশন হবে, কিন্তু একটা লার্জার নিউক্লিয়াস থেকে হাই ভেলোসিটি নিউট্রনকে যদি স্ট্রাইক করি তখন আমাদের স্মলার নিউক্লিয়াস ফর্মেশন হবে। আর ফিউশন রিঅ্যাকশন মানে কি স্মল নিউক্লিয়ার মিলে একটা বড় একটা লার্জার নিউক্লিয়াস ফর্মেশন করবে, এবং এখানে টেম্পারেচার লাগবে 10⁻8 কেলভিন, ঠিক আছে। ওকে, এখন আসি এটা ইউজ করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হুইচ রিঅ্যাকশন অকার্স ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? অ্যানসার শুড বি ফিশন। আর ফিউশন রিঅ্যাকশন অকার ইন সোর্স অফ সোলার এনার্জি এন্ড হাইড্রোজেন বম্ব। একটা জিনিস মনে রাখতে পারো, হাইড্রোজেন বম্ব যখন কোনো জায়গায় অ্যাটাক করা হয় তো ছোট এরিয়া জুড়ে কাজ করে না, অনেক বড় এরিয়া জুড়ে কাজ করে, তাই না? তার মানে এটা দিয়ে মনে রাখতে পারি। ফিউশন মানে মনে রাখা বড় জিনিস আর কি। তাহলে দেখো at what temperature is nuclear fusion reaction usually completed? 10⁻8 কেলভিন বলে দিলাম, কুইজ দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আসি একটু অ্যাডভান্স টপিকে। ভাইয়া এই টপিকটা গোসারি বই থেকে নেওয়া এবং কবি স্যারের বই থেকে নেওয়া। হাজারি স্যারের বই এই টপিকটা নাই, তবে ভর্তি পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আমরা এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলোকে কোথায় কোথায় ইউজ করি? বেসিক্যালি মেডিকেল সায়েন্স, এটা তোমার প্রত্যেকটাই পড়তে হবে, একদম 5 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে দেখো কোথায় ইউজ করি আমরা? মেজারিং অফ দ্য থিন প্লেট, নিকেল 63 ক্যামেরাতে ইউজ করা হয়, ঠিক আছে। বাকি দুটো পড়তে হবে না, হ্যাঁ, জাস্ট রিডিং দিবা। আচ্ছা, ক্যান্সারের জন্য হচ্ছে কোবার 60, কেন জানো? কারণ দেখো আমরা আগামী লেকচারে পড়বো যে ক্যান্সার এটা কিউর করার জন্য বা ট্রিট করার জন্য গামা রে প্রয়োজন হয়, হ্যাঁ। তো এই গামা রেটার সোর্স হিসেবে কোবার 60 কে ইউজ করা হচ্ছে, ওকে। আচ্ছা, পলিসাইথেমিয়া ভেরা, এই জিনিসটা মানে কি? পলিসাইথেমিয়া মানে হচ্ছে যখন কারো ব্লাডের মধ্যে রেড ব্লাড কর্পাসের নাম্বার 65 লাখের বেশি হয়ে যাবে পার কিউবিক মিলিমিটারের মধ্যে, আমরা ওটাকে বলি পলিসাইথেমিয়া। এটা ট্রিটমেন্টের জন্য ফসফরাস 32, দেখো পিতে পলিসাইথেমিয়া, পিতে ফসফরাস, মানে এটা তো P32 দিয়ে থাকবে, আমি ভাবে মনে রাখতাম আর কি, P32। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, আয়োডিনের অভাবে কোন রোগ হয়, কোন ডিজিজ হয় মনে আছে তোমাদের? আয়োডিনের অভাবে হচ্ছে আমরা জানি যে আমাদের যে গয়টার যেটা ডিজিজ আছে, বাংলায় যেটাকে বলা হয় গলগণ্ড, সেই ডিজিজটা হয়। তাহলে আয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করব সেটাকে, আয়োডিন 131। আচ্ছা, ব্রেন টিউমার ডিটেক্ট করার জন্য টেকনিশিয়াম 99। আমরা যারা ডাক্তার হয়ে গেছি, যখন কোনো ব্রেন টিউমারের পেশেন্ট পাই তাকে সাসপেক্ট যদি করি যে ব্রেন টিউমার হতে পারে, তার
এমআরআই করার জন্য টেকনিশিয়াম 99 ইনজেকশন দিতে পারি আর কি, হ্যাঁ ওটা দিয়ে এমআরআই করলে ভালো আসে আর কি। তো ব্রেন টিউমার ডিটেক্ট করার জন্য টেকনিশিয়াম 99, ঠিক আছে 99। আচ্ছা রেডিয়াম 226 ক্যান্সার ডায়াগনোসিসের জন্য, দেখো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কোভাল্ট 60 বাট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য রেডিয়াম 226, ঠিক আছে। আচ্ছা তারপর সোডিয়াম ক্লোরাইড সলিউশন উইথ 24 সোডিয়াম আইসোটোপ, এটা কি কারণে লাগে? ডিটারমাইনিং দ্য কারেক্ট লেভেল অফ দ্য ব্লাড ফ্লো ইন দ্য আর্টারিজ এন্ড ভেইন, আর্টারি ভেইনে ডিটারমিনেশন করার জন্য হচ্ছে সোডিয়াম 24। এগ্রিকালচার এগুলো ভাই নাইস টু নো, মেডিকেল সায়েন্সে বেশি আসে পরীক্ষা, এগ্রিকালচার এগুলো নাইস টু নো, যেমন সিজিয়াম 13 এটা সয়েল ইরোশন ডিস্ট্রাকশনে ইউজ করা হয়ে থাকে। তারপর যদি বলি আমরা কার্বন 14, এটা হচ্ছে আমরা বলি স্পিসিস অফ দ্য প্ল্যান্ট এন্ড আনভেইলিং অফ দ্য মিস্ট্রিজ অফ দ্য লাইফ। এখানে একটা জিনিস একটু মনে রাখবা, কার্বন ডেটিং করা হয়, অর্থাৎ মনে করো কোন একটা ফসিল পাওয়া গেল কোন জায়গায়, কোন একটা ফসিল পাওয়া গেলে এই ফসিলটা কতদিন বয়সের, এই ফসিলটার বয়স কত, এটা যদি আমি জানতে চাই ডেটিং করি, অথবা মনে করো অনেক আগে কোন একটা ডকুমেন্টস পাওয়া গেছে, এটা কতদিন আগে সেটা জানার জন্য এই যে কার্বন 14 যেটা আছে তার হেল্প নাও লাগবে, এটাকে বলি আমরা কার্বন ডেটিং আর কি, হ্যাঁ। আচ্ছা কোভাল্ট 60 এটা দেখো তোমরা, আমরা বলেছি যেটা ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ করি, আবার এটা কিন্তু এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্রিজার্ভেশনে কিন্তু হেল্প করে থাকে, বায়োলজিতে দরকার নাই করার, মানে যেহেতু এক্সাম্পল নাই করার দরকার নেই, কারণ আমাদের রিটেন প্রশ্ন আসবে না। আচ্ছা ডিটারমিনেশন এজ অফ ব্লাড, এই যে যেটা একটু বললাম ভাই, কার্বন 14, এজ অফ ব্লাড কি দিয়ে পাবো? কার্বন 14, মানে ডেটিং করা হয় কি দিয়ে? কার্বন 14 দিয়ে। এই ডেটিং মানে হচ্ছে ডেট ডিটারমিনেশন, কোন ডেটে এটা হয়েছিল। আচ্ছা তারপরে আসি রিভেলেশন অফ দ্য মিস্ট্রি অফ লাইফ। এখানে দেখো যে ডিএনএ এবং আরএনএ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। ডিএনএ আরএনএ স্ট্রাকচার কম্পারিজন করা হয়, মানে আননোন ফ্যাক্টর থেকে যে ডিএনএ আমরা বলি ডিএনএ টেস্ট করা হয়েছে, সেই ডিএনএ টেস্টের জন্য কাজে লাগে হচ্ছে ফসফরাস 32, আর কোথায় লেগেছিল? পলিসাইথেমিয়া ভেরা। এরকম করে একসাথে একসাথে করে পড়বা, তাহলে ইনফরমেশন মনে থাকবে এবং বারবার পড়বা। তারপর দেখি ডিটারমাইনিং দ্য মেকানিজম অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন, রেডিয়াম 230 ইজ ইউজড, হ্যাঁ। আচ্ছা দেখি একটা প্রশ্ন বলছে বুঝে ক্যান্সার কত দেখি তোমরা। দেখো কোভাল্ট 60 ট্রিটিং ফর পলিসাইথেমিয়া ভেরা, এটা ঠিক নাই, কারণ হলো পলিসাইথেমিয়া ভেরাতে লাগবে আমার ফসফরাস 32। ফসফরাস 32 ট্রিটিং ইউজ অফ ক্যান্সার, এটাও ঠিক নাই, কারণ লাগবে হলো আয়োডিন 131। আয়োডিন 131 ট্রিটিং ক্যান্সার, এটাও ঠিক নাই, কারণ ক্যান্সার ট্রিটিং এর জন্য লাগবে হলো কোভাল্ট 60। টেকনিশিয়াম 99 লোকেটিং ব্রেন টিউমার, এটা ঠিক আছে, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের লেকচারটা একদম শেষ হতে চলে আসছি। এখন যে অংশটুকু পড়লাম আমরা কিন্তু পড়াটাকে গুছিয়ে নিয়ে আসছি। তোমার বাসায় গিয়ে কাজ হলো, যেখানে যেখানে আমি যেভাবে পড়াইছি জিনিসগুলো একটু রিকল করা, এবং যে জায়গাতে পড়তে বসি নিজেকে একটু পড়ে ফেলা। পড়ে ফেলার পর তোমার কাজ হলো, তোমরা যারা এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক পেয়েছো, এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করার ট্রাই করবে, এবং জিকে ইংলিশ যতটুকু থাকবে, দিকে থাকবে যেহেতু পার্ট 1, ততটুকু পড়ে লাইভ এক্সামটা দ্রুত দিয়ে ফেলা। দেখা হবে পরের লেকচারে। সবাই অনেক অনেক ভালো থাকো, খুব ভালো প্রিপারেশন নাও। অসংখ্য ধন্যবাদ রাত ভাইকে সুন্দরভাবে ক্লাস শেষ করার জন্য। সেই সাথে স্টুডেন্ট ভাই বোনেরা যারা শেষ পর্যন্ত ছিলেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করি। আবার কথা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।